করি থ্যাংক ইউ। তো সবাই খেয়াল করে দেখো, সেটা হচ্ছে সিকের একটা কোশ্চেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের কোশ্চেন যেখানে তোমার একাধিক ভ্যালু দেওয়া থাকে, যে আমাকে একজন আস্ক করছিল যে ভাই কনফিউজ হয়ে যাচ্ছে যে আমার পিএইচ দেওয়া আছে, ভেরি গুড, পিএইচ তো দেওয়া থাকবে রাইট, পার্শিয়াল প্রেসার অফ আর্টিএল অক্সিজেন দেওয়া আছে যেটা আমার দরকার নাই, পার্শিয়াল প্রেসার অফ আর্টিএল কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, সিরাম বাইকার্ব দেওয়া আছে। সো আমাদের তিনটা জিনিস আমরা দেখি, একটা পিএইচ, কার্বন ডাইঅক্সাইড আর বাইকার্ব। আমার কথা হচ্ছে ভাইয়া এই তিনটা জিনিস যখন দেওয়া থাকবে আমি কেমনে বুঝবো যে কোনটা মেটাবলিক, প্রাইমারি মেটাবলিক ডিস্টারবেন্স, কোনটা সেকেন্ডারি মেটাবলিক ডিস্টারবেন্স, তাই না? তো এটা অনেকে হয়তো আমি একবার বলার পরে ক্লিয়ার হয়ে গেছে, অনেকে ক্লিয়ার হয়নি। এটা কনফিউশন হওয়ার ক্রিয়েট করার মতো একটা টপিক। আমি খুব ভালো মতো এই কথাটা আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিতে যাচ্ছি, তোমরা একটা খেয়াল করো। দেখো, তো যখন তোমার কাছে একটা পেশেন্ট আসবে, যখন ভ্যালু গুলো দেওয়া থাকবে, সবার আগে কোথায় তাকাবো ভাই? সবার আগে পিএইচ এর দিকে তাকাবা। ওকে, আমি যেটা বলতে চাই স্ট্রংলি, সবার আগে কোথায় তাকাবো ভাই? সবার আগে পিএইচ, পিএইচ, পিএইচ। তাহলে একটা পেশেন্টের পিএইচ এর দিকে তুমি তাকাবা। তো পিএইচ এর দিকে তাকিয়ে ভাই আমি কি বলতে পারি? পিএইচ এর দিকে তাকিয়ে তুমি কতটুকু জিনিস ডায়াগনোসিস করতে পারবা, পিএইচ এর দিকে তাকায় তুমি কত দূর যাইতে পারবা। সেটা হচ্ছে তুমি যদি একটা পেশেন্ট পিএইচ এর দিকে তাকাও, এটা আইদার পেশেন্টের অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, রাইট? পেশেন্টের অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, এটুকু তো বুঝতে পারবা যে পেশেন্টের পিএইচ দেখে। তাহলে ভাই এখানে পেশেন্টের পিএইচ কি দেখো 7.08, তাহলে তুমি আমাকে বলো তাহলে এই পেশেন্টের কি অ্যাসিডোসিস, রাইট? এখন কথা হচ্ছে ভাই এই পেশেন্টের যদি অ্যাসিডোসিস হয় তাহলে আমি কেমনে জানবো যে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যাসিডোসিস? অ্যালকালোসিস দিলে পেশেন্টের কেমনে বুঝবো যে এটা মেটাবলিক অ্যালকালোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস? কেননা আমি কেন এটা বলতেছি, কারণ দেখো যে পেশেন্টের পিএইচ কম, তাহলে তুমি অ্যাসিডোসিস আছে, ঠিক আছে। সো এখন তুমি আমার কথা আমাকে তুমি আস্ক করতে পারো ভাইয়া এরপরে আমি কি কার্বন ডাইঅক্সাইড দেখবো না বাইকার্ব দেখবো? দিস শুড বি আ কোয়েশ্চেন, রাইট? সো কনসেন্ট্রেশন নিডেড, 100% কনসেন্ট্রেশন নিডেড। সো যখন তুমি দেখলা যে পেশেন্ট অ্যাসিডোসিস, তো তুমি এখন চিন্তা করবা এই অ্যাসিডোসিসের সাথে যে ভ্যালুটা যাচ্ছে আমি সেই ভ্যালুটা দিব। আই মিন হচ্ছে পার্শিয়াল প্রেসার বা আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড খেয়াল করো, বাইকার্বে খেয়াল করো। দেখো পার্শিয়াল প্রেসার বা আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 42। তুমি জানো, তুমি কি জানো? কি জানি ভাইয়া, তুমি জানো 35 থেকে 40 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নর্মাল ভ্যালু, রাইট? এখানে দেওয়া আছে 42। তার মানে কি পেশেন্টের হালকা এলিভেশন। তো তুমি এখন চিন্তা করো যে তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডটা দেখলাম, এখন আমি আর যেটা দেওয়া আছে সেটা দেখি। তুমি দেখলে পেশেন্টের বাইকার 12, তার মানে স্পষ্ট পেশেন্টের বাইকার 12 মানে কি, মানে অনেক বেশি কমে গেছে বাইকার। তার মানে কি পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। কেন রেসপিরেটরি অ্যাসিডোসিস না? এখানে যদি পেশেন্টের কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু অনেক বেশি থাকতো, লাইক 40 পর্যন্ত, নর্মালি যদি 55 থাকতো, তখন তুমি এটা বলতে পারতা যে ঠিক আছে ভাই তাহলে আমি এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস বলতে পারি। তখন কিন্তু পেশেন্টের বাইকার বার কম থাকতো, তখন পেশেন্টের বাইকার বেশি থাকতো। ওকে, তো তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে তুমি প্রথমে নিবা পিএইচ, প্রথমে ধরবা পিএইচ, পিএইচ ধরার পরে চিন্তা করবা যে ওইটার সাথে আমার কি যাচ্ছে, মানে অ্যাসিডোসিস এখানে হয়েছে তুমি শিওর। এখন তুমি চিন্তা করবা যে আমার অ্যাসিডোসিসের সাথে, মানে এটা যেহেতু অ্যাসিডোসিস আইদার মেটাবলিক অথবা রেসপিরেটরি, তাহলে কোনটা আমার পিএইচ এর ভ্যালুর সাথে যাচ্ছে? তাহলে দেখো তোমার এটা যাচ্ছে কোনটা, বাইকার্বের ভ্যালুটা যাচ্ছে, তার মানে এটা দিস ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, দিস ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এখন কথা শুনো, তাহলে এখন চিন্তা করবা যে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস আছে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেশন কি? তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে পেশেন্টের প্রাইমারি ডিস্টারবেন্স, তাহলে আমার কম্পেনসেশন হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। ওকে, তো রেসপিরেটরি অ্যালকালোসিস মানে অ্যালকালোসিস মানে হচ্ছে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইডটা কমবে। এখন তুমি চেক করে দেখলা না কার্বন ডাইঅক্সাইডটা কমেইনি, ইভেন কার্বন ডাইঅক্সাইড নরমাল, তার চেয়ে আরো 2 বেশি, তার মানে এটা আনকম্পেনসেটেড কেস, তার মানে পেশেন্টের একটা মিক্সড মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। ওকে, তো তোমার যে হিসাবটা সেটা শেখাই দিয়েছি, সেটা হিসাবটা করবাই, বাট হিসাবের পরেও তুমি খালি চোখেই বুঝতে পারতেছো যে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা কি কমার কথা, রাইট? যদি কম্পেনসেশন হতো কার্বন ডাইঅক্সাইড কমতো, কত কমতো সেটা আমরা দেখবো। কত কম, তোমাদের উইন্টার ফর্মুলা আছে, উইন্টার ফর্মুলা কি মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফর্মুলা আছে যেটা নাম হচ্ছে উইন্টার্স ফর্মুলা, রাইট? এই যে উইন্টার্স ফর্মুলা মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে। সো মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে পেশেন্টের যে রেসপিরেটরি অ্যালকোলিসিস হবে, যে কম্পেনসেশন হবে, সেটা কত হবে ভাইয়া? মানে কার্বন ডাইঅক্সাইড কত, লেভেলটা কত হবে, তাহলে আমি বুঝতে পারবো যে একদম কমপ্লিটলি কম্পেনসেটেড। সো দেখো, তো এক্সপেক্টেড পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1.5 ইন্টু বাইকার্ব +8 +-2, তোমাদেরকে শেখাইছি। তাহলে 1.5 ইন্টু বাইকার্ব, তার মানে বাইকার্ব এখানে কত আছে? বাইকার্ব আছে 12, 1.5 মানে কত? 18, 12 ইন্টু 1.5 18, রাইট? 18 প্লাস 8, 18 প্লাস 8 কত? 26, +-2, +-2, 18 প্লাস 8 26, +-2, তার মানে 24 থেকে 28, 24 থেকে 28 এর ভিতরে আমার পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড ভ্যালু যদি থাকে তাহলে সেটা বলবো কম্পেনসেটেড কেস, মানে
পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকোহলিসিস অথবা কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। তুমি এখন খেয়াল করে দেখো পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড আছে 42, তার এটা কম্পেনসেটেড না, তার মানে পেশেন্টের মিক্সড মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। তোমাদের কি কোনো কনফিউশন আছে? আমাকে বলো তো, তোমার সবাই বুঝতে পারছো কিনা আমি কি বলতে চাচ্ছি? যে তোমরা কেমনে বুঝবা যে এখানে প্রাইমারি ডিস্টারবেন্স কোনটা আর কম্পেনসেশন কোনটা অথবা সেকেন্ডারি ডিস্টারবেন্স কোনটা, যে যখন এরকম তিনটা ভ্যালু একসাথে দেওয়া থাকবে। ওকে, যদি একটা ভ্যালু দেওয়া থাকে যে পিএইচ অথবা কার্বন ডাইঅক্সাইড অথবা বাইকার, তাহলে তোমরা বুঝতেই পারতেছো আর কিছু দেওয়া নাই। বাট তিনটাই যখন দেওয়া থাকবে, তোমাদেরকে ক্লিয়ার কনসেপ্টটা না আমি আরো ডিটেলস তোমাদেরকে বলতে হবে? এটা আরো একবার আমাকে বলো। আমি আমি মেক শিওর করতে চাই, আই ওয়ান্ট মেক শিওর দ্যাট এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস দিস কনসেপ্ট। এটা আসলে এতটাই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বোথ ফর স্টেপ 1 এন্ড সিকে। এভরিওয়ান লেট মি নো, ঠিক আছে? সবাই আমাকে জানাও যে তোমরা কনসেপ্টটাকে গ্রাস করতে পারছো কিনা, বা স্পেসিফিকলি কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলতে পারো। আমি জানি আমি জেআইটি পড়াচ্ছি, বাট আমি তো তোমাদেরকে, তোমাদের মেন্টর মানে কি? মেন্টর মানে হচ্ছে আমার কাজ শুধু রোবটের মতো পড়ানো না, রাইট? সবকিছুই খেয়াল করা। তো বিষয়টা হচ্ছে আমার মনে হয়েছে যে রেনালে তোমাদের দু একজনের কনফিউশন হচ্ছিল, তার মানে হয়তো আমি তোমাদেরকে ভালো মতো বোঝাইতে পারি নাই, অথবা তোমাদের কাছে কনসেপ্টটা টাফ লাগছে, যে কোনো একটা। ওকে, আমি ধরেই নিচ্ছি অন্যকে ভালো মতো বোঝাইতে পারি নাই। তো আমার তো আরো একবার বোঝাতে তোমাদের কোনো সমস্যা নাই, বাট আই ওয়ান্ট মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট। দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, আমি আবারও বলতেছি, যদি সিঙ্গেল একজন থাকে যে ভাই আমি বুঝি নাই, আমাকে কিন্তু ইনবক্স করার প্রয়োজন নয়, তুমি এখানে লিখতে হবে আমি বুঝি নাই। আমি সুন্দর মতো আরো একবার প্রথম থেকে বলবো। আমি আমার আর 1 মিনিট সময় দিচ্ছি যে ভাই আমি বুঝি নাই কেউ বলার জন্য। ওকে, সো আচ্ছা, ক্যালকুলেশনটা ওকে। সো আমি তোমাদেরকে ক্যালকুলেশন রেজাল্টে পড়াইছি, হ্যাঁ, যে একটা পেশেন্টের তুমি কেমনে বুঝবা যে আচ্ছা কম্পেনসেটেড কি না, আনকম্পেন্স। আচ্ছা, যারা রেজাল্টের ক্লাস করনি তাদের টেনশন করার কিছু নেই, কারণ আমি তাদেরকে রেজাল্ট আবার পড়াবো, রাইট? রেজাল্টের ক্লাস করে যারা বুঝেনি তাদের ক্ষেত্রে কিন্তু আমি কথাটা বলছি। আচ্ছা, সো কম্পেনসেশনের একটা রুলস আছে, হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিড। তোমাদেরকে এটা আগেও পড়াইছে আই গেস, রেজাল্টে তো অবশ্যই পড়াইছি অ্যাসিড বেস ডিজঅর্ডার পড়ানোর সময়, যে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস যখন হবে তখন আমরা ডিফারেন্ট একটা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে উইন্টার্স ফর্মুলা। যখন পেশেন্টের প্রাইমারি ডিস্টারবেন্সটা মেটাবলিক অ্যাসিডোসিস, সেক্ষেত্রে আমরা টোটালি একটা নিউ ফর্মুলা ইউজ করি, যেটার নাম হচ্ছে উইন্টার্স ফর্মুলা। ওকে, যেটার নাম কি ভাই? সেটার নাম হচ্ছে উইন্টার্স ফর্মুলা, যখন পেশেন্টের প্রাইমারি ডিস্টারবেন্স হয় মেটাবলিক অ্যাসিডোসিস। আর অন্যান্য যে কোনো ডিস্টারবেন্সে মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকোহলিসিস, এই তিনটাতে আমরা মোটামুটি এক ধরনের একটা ল ইউজ করি, সেটা বলতেছি, ইকুয়েশন ইউজ করি, নট ল। এখন মনে করো একবার, যখন পেশেন্টের প্রাইমারি ডিস্টারবেন্সটা মেটাবলিক হয়, আইদার মেটাবলিক অ্যাসিডোসিস আর মেটাবলিক অ্যালকোহলিসিস, সেক্ষেত্রে কম্পেনসেশনটা অ্যাকিউট হয়, খুব দ্রুত হয়। লাইক শিওর? সো তোমার আই হোপ মনে আছে যে খুব দ্রুত হয়, রাইট? আর যদি পেশেন্টের রেসপিরেটরি ডিস্টারবেন্স হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকোহলিসিস, সেক্ষেত্রে কম্পেনসেশন কে করবে? যদি একটা পেশেন্টের মেটাবলিক ডিস্টারবেন্স হয়, মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড মেটাবলিক অ্যালকোহলিসিস, সেক্ষেত্রে কম্পেনসেশন করবে আমাদের লাংস, তাই না, রেসপিরেটরি সিস্টেম। আর যদি রেসপিরেটরি এন্ড অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকোহলিসিস হয়, সেক্ষেত্রে আমাদের কম্পেনসেশন করবে কে? বলো? কিডনি, রাইট? মেটাবলিক আমাদের কম্পেনসেশন হবে, লাইক রেসপিরেটরি অ্যাসিডোসিসের জন্য মেটাবলিক অ্যালকোহলিসিস, রেসপিরেটরি অ্যালকোহলিসিসের জন্য মেটাবলিক অ্যাসিডোসিস। সেই কম্পেনসেশনের জন্য, কিডনির কম্পেনসেশনের জন্য আমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 ডেজ লাগে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 72 আওয়ার বলি, হ্যাঁ? এখন আসো মেটাবলিক অ্যাসিডোসিসের ফর্মুলা হচ্ছে উইন্টার্স ফর্মুলা, যে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস প্রাইমারি তুমি ডিটেক্ট করলা। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমি কেমনে আমার যে কম্পেনসেটেড ভ্যালুটা আসার কথা কার্বন ডাইঅক্সাইড, ওই ভ্যালুটা যদি আসে তাহলে বলবো যে এটা কম্পেনসেটেড কেস। সেটা আমি কেমনে বার করবো যে পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড ভ্যালু কত হওয়া উচিত? এখানে দেখো, এখানে দেওয়া আছে 42, কিন্তু এটা হওয়া উচিত কত? তো হওয়া উচিত আমি কি করবো, বাইকাপ যেটা দেওয়া থাকবে তার সাথে 1.5 মাল্টিপ্লাই করবো। সো 12 ইন্টু 1.5 মানে 18, তার সাথে 8 যোগ করবো, 26 প্লাস মাইনাস 2 মানে 24 থেকে 28, আইদার 24 এন্ড 28 এর রেঞ্জের ভিতরে থাকবে। যদি সেটা থাকে তাহলে আমরা বলতে পারবো যে, মনে করো এখানে যদি পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড 25 বা 26 থাকতো, তাহলে সেটাকে আমরা কি বলতাম বলতো দেখি? তাহলে আমরা সেটা বলতাম যে কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, সেটাকে আমরা বলতাম কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, অথবা মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেট, এটা বলতে পারতাম সুন্দর মতো, কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, অথবা এটা বলতে পারতাম যে পেশেন্টের কম্পেনসেশন ঠিকঠাক মতো হয়েছে। ওকে, কিন্তু এখানে দেখো যে পেশেন্টের কম্পেনসেশন কিন্তু ঠিকঠাক মতো হয়নি, ঠিকঠাক মতো হয়নি বলেই কিন্তু আমাদের
পার্শিয়াল প্রেসার বা আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইডটা 24 থেকে 28 রেঞ্জে নাই, তার মানে তার বেশি আছে। তার বেশি যখন আছে, কার্বন ডাইঅক্সাইড তার বেশি যখন আছে, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে মানে কি অ্যাসিডোসিস। তার মানে পেশেন্টের আবার অ্যাসিডোসিসেও কোনো তোমার ডিস্টারবেন্স আছে। তার মানে এটা মিক্সড, পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। পেশেন্ট হয়তো তার ঠিক মতো ভেন্টিলেশনটা হচ্ছে না। সো আলটিমেটলি আমরা দুইটা ডিস্টারবেন্সই পাচ্ছি, যে বোথ মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, যদি আমরা এখানে পাইতাম, ওটা বললাম যে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড যদি ওই রেঞ্জের পাইতাম, তাহলে আমাদের এটা মিক্সড কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস হতো, কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস হতো, অথবা মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকোহলিসিস, এটাও বলতে পারতাম, সেটাও তো কম্পেনসেশনই হচ্ছে, রাইট? যে কোনো একটা বলতে পারতাম। ওকে, সো এখন কি যারা আমাকে আস্ক করছিল ক্লিয়ার তাদের? মরিয়ম আমিনা বোধহয় আমাকে আস্ক করছো, ক্লিয়ার এখন তুমি আমাকে বলো। সো আমি আবু হাসান সাগরিয়া ক্লিয়ার এখন? সো তাহলে আমরা জিআইটি তে মুভ করতে পারি, রাইট? আমি তোমাদেরকে খুব ভালো মতো চাই যে কনসেপ্ট গুলো ক্লিয়ার হোক। এই কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি, এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, আমি তোমাকে আই ক্যান গ্যারান্টি ইউ যে তোমার যে বাকি ব্যাচমেট গুলো আছে, বাকি 100টা ব্যাচমেটের চাইতে তুমি আগায় থাকলা। কারণ এটা বাংলাদেশে পড়ানো হয় না এইভাবে, কখনোই পড়ানো হয় না। আমাকে সেটা ডিএমসি বলো আর যে বেনে গেলি বলো, এটা কখনোই কোথাও পড়ানো হয় না এইভাবে এত ডিটেলস। ওকে, কারণ আমাদের টিচারদের সময় নেই পড়ানো, আমাদের কারিকুলাম আসলে, আমাদের তোমার প্রফে ধরবে না, কে ধরবে তোমাকে এসব? তোমাকে ধরতে পারে যে বলো অ্যাসিড বেস ডিজোটা কি কি আছে 4টা, এই দ্যাটস ইট, আর কিছু ধরবে না। কিন্তু তোমাকে শিখতে হবে, এটা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে শেখার পর, রাইট? তুমি যখন আইসিইউ তে কাজ করবা, তুমি যখন সিসিইউ তে কাজ করবা, তুমি যখন একটা পেশেন্টের অ্যাসিড বেস আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, যেটাকে আমরা বলি এবিজি বলি, এটা 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 কি, এটা এটা করা কি মানে, তুমি পিএইচ দেখতেছো একটা পেশেন্টের, কার্বন ডাইঅক্সাইড দেখছো, বাইকার্ব দেখছো, এটা কি, এটাকে কি বলি আমরা? এবিজি বলি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। খুবই ইম্পর্টেন্ট এটা করা, ওকে? তো শেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এক্সট্রা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই ডট দেওয়া এটা কি আসলে, এটা এটা কি আমাকে বলো তো, ডট দেওয়াটা কে? না, আমি আসলে একটা মানুষকে কতবার বলবো ডট দেওয়াটা কে? যে আমি এখন বলতেছি, এখন একটু পরে দেখবো রিমুভ হয়েছে, বাট আসলে কে? আমি তো এই রোল নাম্বার দেওয়া, আমি সবাইকে এক এক করে বা পারমিট করে, এটা তো সময়ের ব্যাপার, এই জন্য আমি চাই না ওইটুকু টাইম আসতে। ডট ডটটা আসলে কি আমাকে তো বলতে হবে, এটা কে? হুজ দিস ওয়ান, মানে ডট ডটটা কি? আমি তো বলছি সবাইকে নাম ইউজ করতে, রাইট? সেই আগে একদিন তো রিমুভ করে দিয়েছে, আবার আজকে জয়েন করছে, দ্যাট মিনস কি এটা বাইরের কেউ? আমাকে তোমাকে বলতে হবে যে তুমি কে আসলে। তুমি বললে তো কোনো সমস্যা নেই, আমি তোমাকে পারমিট করবো, না হলে আমার তোমাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া লাগবে, যে লিঙ্কটা বাইরে কেমনে যাচ্ছে, এটা তো আমি বুঝতেছি না। দিস ইজ সো ডিপ্রেসিং, যে এইসব জিনিসে খেয়াল করা। উম, আলী, আমাকে জানাও তো কে হচ্ছে এক্সট্রা পিপল, তোমার কে মনে হচ্ছে? তোমার হচ্ছে ভালো জানো যে তোমাদের ভিতরে তো ইন্টারাকশন হয়। ইয়া, কোহোস্ট একজন যে হতে হবে, সেটাই করতে হবে, মডারেটর রাখতে হবে, কোহোস্ট যে হতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। উম, আচ্ছা, এখনো তো ডট আছে, লাইক এটা কে? তোমাকে তো জানাতে হবে তোমার নামটা কে ভাই, এটা কোনো কথা? এই যে ডট দেওয়া, এটা কে জয়েন করছো? আলি, আমাকে জানাও তো কে, কোনটা তোমাকে মনে হচ্ছে এক্সট্রা পিপল? এটা আমি যেটা কথা বলতেছি এটাই, যে ডট দিয়ে জয়েন করছে? উম, আচ্ছা, আমি রিমুভ করে দিলাম। না, নিউ যারা জয়েন করছে, নিউ যারা জয়েন করছে তাদের হচ্ছে সবাইকে আমি চিনি, নাম তো অ্যাটলিস্ট আমি জানি সবার।
সেই ডটটা তো আগেও জয়েন করতো, কিন্তু আমি ডট যে জয়েন করছে তাকে তো বলা হয়েছে যে তোমার নামটা দেওয়া, নামটা কি, এটা তো অনেকবার বলা হয়েছে, এটাকে তো রিমুভ করছে একবার, রাইট? বাট এটা কে আসলে কে জয়েন করে আমি তো বুঝতেছি না, কেউ তো বলেও না। এতবার যে বলতেছি তুমি জানাও আমাকে, সেটাও জানে না। নতুন স্টুডেন্ট যারা জয়েন করছে তাদের তো আমি নাম চিনি, নাম জানি, নাম না জানি তো অবশ্যই কাউকে অ্যাডমিট করাই না। সো ইয়া, নেক্সট দিন থেকে কাউকে কোহোস্ট বানাতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ভাইয়া, ডটটা গাও ছিল, মানে বুঝি নাই কে ছিল ডটটা। হুম, হ্যাঁ আগেও ছিল, আগেও ছিল। সো এটাই বলতেছি যে ডটটা আসলে কে, আমি তো এটাই কনফিউজড যে ডটটা আসলে কে। আইদার এখানে আমার স্টুডেন্ট, কিন্তু আমার স্টুডেন্ট হলে তো সেটা আমাকে জানাবে, রাইট? সে তো ক্লাস করতেছে, আমি তো বলতেছি ডটটা কি আমাকে জানাও, সো সে তো আমাকে বলবে যে ভাইয়া আমি এই, তো জানাচ্ছে না তার মানে কি বাইরের কেউ? সো বাইরের কাউকে লিঙ্কটা কে দিচ্ছে আসলে? নিজেও জানে না, এটা কি হওয়া পসিবল যে নিজে জানে না? আমি নট শিওর। তো তুমি জয়েন করতেছো, তোমার নাম তুমি তো অবশ্যই থাকবে যে কে জয়েন করতেছে, যখন হচ্ছে জুমে ঢুকবে আর কি, তখন তো নাম শো করে না? নাম তো অবশ্যই শো করে আই গেস। হুম, আমি নট শিওর কে আসলে ডক্টর। আচ্ছা এটা নিয়ে পরে। হ্যাঁ, আচ্ছা, কো হোস্ট একজনকে বানিয়ে দিব না, এটা তো অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। আই এম সো ফেড আপ এটাতে। আচ্ছা এখন দেখো, তাহলে যেটা বললাম, সো আমরা জিআইটি তে মুভ করি, চলো। হ্যাঁ তাহলে ভাই আমরা জিআইটি তে কি পড়বো? জিআইটি তোমাদের আজকে ফার্স্ট প্যাথোলজি হচ্ছে আমরা স্যালাইভারি গ্ল্যান্ড পড়বো, ওকে? সো আমাদের রিসোর্স হচ্ছে আমরা ফার্স্ট এড ব্ল্যাক বুক তো একই জিনিস, তো আমরা ফার্স্ট এড ব্ল্যাক বুক পড়বো। ব্ল্যাক বুক কিছু এক্সট্রা টেবিল আছে যেগুলো ইভলভড আছে, সো আমাদের কিছু ফিগার আছে এগুলোর দরকার, এবং সাথে সাথে আমরা প্যাথোলজি প্যাথোমাটা যতটুকু প্রয়োজন হয় ততটুকু পড়বো। সো ফার্স্ট টপিকটা হচ্ছে দেখো স্যালাইভারি গ্ল্যান্ড। সো স্যালাইভারি গ্ল্যান্ডটা ইউজুয়ালি আমাদের মেইনলি হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, সো নট এন্ডোক্রাইন। সো এক্সোক্রাইন গ্ল্যান্ড যেটা আমাদের স্যালাইভা সিক্রেশন করে তোমরা জানো। এখন স্যালাইভারি গ্ল্যান্ডসকে আমরা মেজর এন্ড মাইনর গ্ল্যান্ডে ভাগ করতে পারি। মেজর গ্ল্যান্ড মেইন হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর মাইনর গ্ল্যান্ডস হান্ড্রেডস অফ মাইক্রোস্কোপিক গ্ল্যান্ডস আছে যে আমাদের টোটাল ওরাল মিউকাসে ডিস্ট্রিবিউটেড, ওকে? সো এখন স্যালাইভারি স্যালাইভারি গ্ল্যান্ডের ফার্স্ট যে আমাদের ডিজিজটা আছে সেটাকে আমরা বলি মামস, মামস ইনফেকশন যেটা হয়, মামস প্যারোটাইটিস। মানে প্যারোটিড গ্ল্যান্ডে যখন মামস দিয়ে আমাদের হচ্ছে ইনফেক্টেড হচ্ছে, সেটাকে আমরা বলি মামস প্যারোটাইটিস। মামস প্যারোটাইটিস, প্যারোটিড গ্ল্যান্ডস দুইটা ইনফ্লামড হয়ে যাচ্ছে, ওকে? সো ইনফেকশন উইথ মামস ভাইরাস রেজাল্টিং ইন বাইল্যাটারাল ইনফ্লাম প্যারোটিড গ্ল্যান্ডস, তোমার বাইল্যাটারাল দুই সাইডে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে ফুলে যাবে, ইনফ্লামেশন হয়ে ফুলে যাবে। হ্যাঁ, এই যে টার্মটা খুব ভালো মতো খেয়াল করবে, মামস প্যারোটাইটিস বলে। আচ্ছা, এই মামস ভাইরাস যে শুধুমাত্র তোমাদের প্যারোটিড গ্ল্যান্ড এফেক্ট করে তা কিন্তু না। তোমাদের প্রফেট টিচার অনেক শুনতে চায় যে মামসের কমপ্লিকেশন কি কি, খুবই ইম্পর্টেন্ট ফর স্টেপ অন অলসো, সেটা হচ্ছে অর্কাইটিস। টেস্টিসে ইনফ্লামেশনকে বলে অর্কাইটিস। প্যানকিয়াটাইটিস, প্যানকিয়াস ইনফ্লামেশনকে বলে প্যানকিয়াটাইটিস, এন্ড অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, রাইট? মানে নট সেপটিক, মানে ব্যাকটেরিয়াল না, ভাইরাল মেনিনজাইটিস, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। সো মেনিনজাইটিস, প্যানকিয়াটাইটিস, অর্কাইটিস, এই জিনিসগুলো খেয়াল করবা। আর সাথে হচ্ছে পেশেন্টের প্যারোটাইটিস, চারটা টাইটিস খুবই ইম্পর্টেন্ট মামসের ক্ষেত্রে এটা হচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে দেখো আমাদের ইউজুয়ালি যখন, সবসময় মনে রাখবা এই কথাটা, হোল লাইফ মনে রাখবা, একটা হচ্ছে যে কোনো জায়গায় যখন তোমার অ্যামাইলেজ কাউন্টটা বেড়ে যাচ্ছে, তোমার ব্লাডে যখন অ্যামাইলেজ কাউন্টটা বেড়ে যাচ্ছে, তুমি চিন্তা করবা দুইটা জিনিস। এক হচ্ছে পেশেন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা প্যানক্রিয়াসের কোনো ডিজিজের কারণে, অথবা আর একটা অপশন যদি তুমি চুজ করতে বলো হয় সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। সো স্যালাইভারি গ্ল্যান্ড আর প্যানক্রিয়াস এই দুটো জায়গা থেকে শুধুমাত্র অ্যামাইলেজ রিলিজ হয়। হ্যাঁ, এটা অনেকে জানতা না, সব ভালো মতো খেয়াল করবো, শুনে নাও আজকে। যে তাহলে একটা পেশেন্টের মনে করো অ্যামাইলেজ বাড়ছে, অ্যামাইলেজ কাউন্ট অনেক বেশি, পেশেন্টের এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে, দ্যাট মিন্স পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস, ওকে? আচ্ছা, এখন তাহলে যদি পেশেন্টটা তুমি দেখো যে তোমার প্যারোটিড গ্ল্যান্ডটা ইনফ্লাম, প্যারোটিড গ্ল্যান্ডটা ইনলার্জ, সেক্ষেত্রে অ্যামাইলেজ কাউন্ট বাড়ছে, সেক্ষেত্রে পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে প্যারোটাইটিস, মামস প্যারোটাইটিস। তাহলে সেরাম অ্যামাইলেজ ইজ ইনক্রিজড ডিউ টু স্যালাইভারি গ্ল্যান্ড অর প্যানক্রিয়াটিক ইনভলভমেন্ট, যে কথাটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে পেশেন্টের অর্কাইটিস কি করবে বলো? অর্কাইটিস ক্যারিজ রিস্ক অফ স্টেরিলিটি, স্টেরিলিটি দেরফর ডেভেলপ করবে পেশেন্টের যেহেতু টেস্টিস ইনফ্লামেশন হচ্ছে, স্পেশালি টিনেজারদের, ওকে? ডান। আচ্ছা, এরপরে আসো, চলো আমাদের
সো ফার্স্ট এড এন্ড ব্ল্যাক বুক এটা নাই, পায়োটাইটিস, এই জন্য এখান থেকে পড়াইলাম। নেক্সট টার্ম হচ্ছে আমাদের, আমরা এখন দুইটা একসাথে পড়াবো, সেটা হচ্ছে দেখো সিয়ালাডেনাইটিস, রাইট? ভাই হোয়াট ইজ সিয়ালাডেনাইটিস? নেক্সট পড়া হচ্ছে আমাদের সিয়ালাডেনাইটিস। হোয়াট ইজ সিয়ালাডেনাইটিস? সিয়ালাডেনাইটিস কি ভাই? সিয়ালাডেনাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড ডিউ টু অবস্ট্রাকশন, ইনফেকশন অর ইমিউন মেডিয়েটেড মেকানিজম। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? যে তাহলে সিয়ালাডেনাইটিস যেটাকে আমরা বলতেছি, যে স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশন, স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশন, সিয়ালাডেনাইটিস কি কি কারণে হতে পারে? এটা হতে পারে কি কি কারণে? একটা হচ্ছে অবস্ট্রাকশনের কারণে। এখন অবস্ট্রাকশন কেন হবে ভাই? অবস্ট্রাকশন তো তোমার স্টোনের কারণে হতে পারে, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন, রাইট? সো স্টোনের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, অথবা অন্য যে কোনো ইমিউন মেডিয়েটেড কারণে, রিজনের কারণে হতে পারে। আচ্ছা, ইউজুয়ালি তাহলে দেখো যেটা বললাম, সিয়ালাডেনাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দা স্যালাইভারি গ্ল্যান্ড, সো মোস্ট কমনলি ডিউ টু অবস্ট্রাকটিভ স্টোন, মানে হচ্ছে সিয়ালোলেথাইসিস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা আরেকবার বলবো আমি। লিডিং টু স্টাফ অরিয়াস ইনফেকশন, ইউজুয়ালি ইউনিল্যাটারাল। তাহলে যখন একটা পেশেন্টের স্যালাইভারি গ্ল্যান্ডে ইনফ্লামেশন হচ্ছে, আমরা বলতেছি যখন একটা পেশেন্টের স্যালাইভারি গ্ল্যান্ডে ইনফ্লামেশন হচ্ছে ইউনিল্যাটারাল, সেক্ষেত্রে তুমি সেটা মনে করবে যে এটা সিয়ালাডেনাইটিস, ঠিক আছে? একটা পেশেন্টের যখন স্যালাইভারি গ্ল্যান্ডে ইনফ্লামেশন হচ্ছে বাইল্যাটারাল, প্যারোটাইড গ্ল্যান্ড এনলার্জ হয়ে গেছে, তখন তোমার মাথায় আসবে কি? তখন তোমার মাথায় আসবে ভাই এটা হচ্ছে মামস। ওকে, মামস ইনফেকশন। কিন্তু যখন একটা পেশেন্টের স্যালাইভারি গ্ল্যান্ড ইনফ্লামেশন হচ্ছে যেটা ইউনিল্যাটারাল, ওকে, সেটা চিন্তা করবা যে সিয়ালাডেনাইটিস। সিয়ালাডেনাইটিস, এখন সিয়ালাডেনাইটিস এর কজ কি কি? অনেকগুলো কজ, ইনফেকশন একটা কজ, বাট মোস্ট কমন কজ কি ভাই? মোস্ট কমন কজ হচ্ছে সিয়ালোলিথিয়াসিস। সিয়ালোলিথিয়াসিস, হোয়াট ইজ সিয়ালোলিথিয়াসিস? সিয়ালোলিথিয়াসিস মানে হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্ট থাকে, সেই স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্টটা স্টোন দিয়ে অবস্ট্রাক্ট হয়ে যায়। ওকে, তাহলে অবস্ট্রাক্টিং স্টোন বা অবস্ট্রাকশন হচ্ছে আমাদের এই যে সিয়ালাডেনাইটিসের মোস্ট কমন কাজ। মোস্ট কমন কজ যখন পেশেন্টের সিয়ালোলিথাইটিস ডেভেলপ করতেছে, স্টোন ডেভেলপ করতেছে গ্ল্যান্ডের ভিতরে, ফলে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন চান্সটা বেড়ে যায়। এবং ইউজুয়ালি সিয়ালাডেনাইটিসে বা স্যালাইভারি গ্ল্যান্ডে ইনফেকশন করে হচ্ছে একটাই ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে স্টাফেরিয়াস। এটা মোস্ট কমন, হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে এটা কিন্তু একজনের থাকতে পারে, বলবে তোমার কাছে একটা পেশেন্ট আসছে, তোমার কাছে 20 বছর বয়স, তার ইউনিল্যাটারাল স্যালাইভারি গ্ল্যান্ড এনলার্জ, এখন তার তুমি ডায়াগনোসিস করলা যে তার স্টোনের কারণে হইতে পারে, যে তার এটা পেশেন্টের মধ্যে সিয়ালোলেথাইসিস আছে। তো এই ক্ষেত্রে পেশেন্টের কোন বাগসটা সবচেয়ে কমন, যে পেশেন্টের সিয়ালোডেনাইটিস এর কারণ? তো সেক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে কি, হুইচ বাগ ইজ মোস্ট কমন, সেটা হচ্ছে স্টাফ অরিয়াস। ওকে, স্টাফ অরিয়াস। আচ্ছা, তাহলে দেখো যে সিয়ালোডেনাইটিস বললাম, যে সিয়ালোলিথিয়াসিস একটা মোস্ট কমন কজ অফ সিয়ালাডেনাইটিস। ওকে, আচ্ছা, সিয়ালোলিথাইসিস মানে যে স্টোন দিয়ে গ্ল্যান্ডের ডাক্ট অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো স্টোন ইন দা স্যালাইভারি ডাক্ট ক্যান অকার ইন 3 মেজর স্যালাইভারি গ্ল্যান্ডস, মানে বলতে চাচ্ছে যে আমাদের তাহলে যে সিয়ালোলিথাইসিস যেটা বলতেছি, যেমন স্যালাইভারি গ্ল্যান্ডের স্টোনের কারণে অবস্ট্রাকশন, সেটা তিনটা গ্ল্যান্ডেই হতে পারে আমাদের। মেজর যে তিনটা স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। আচ্ছা, কথা হচ্ছে যে সিঙ্গেল স্টোন ডেভেলপ করবে হয় না মাল্টিপল স্টোন ডেভেলপ করবে? তো সবচেয়ে মোস্ট কমন হচ্ছে যদি সিঙ্গেল স্টোন ডেভেলপ করে পেশেন্টে, সেটা হচ্ছে আমাদের মেইনলি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে ডেভেলপ করে, এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্টের নাম হচ্ছে হয়ারটন ডাক্ট। হ্যাঁ, এটা মনে রাখবা যে সিঙ্গেল স্টোন মোস্ট কমন ইন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এখন কথা তোমার আছে, তোমার ভাই আমার কাছে পেশেন্ট কেমনে প্রেজেন্ট করবে? যে পেশেন্ট সিয়ালোলিথিয়াসিস নিয়ে আসছে না সিয়ালাডেনাইটিস নিয়ে আসছে, যে কোনো একটা নিয়ে তোমার কাছে আসবে, রাইট? একটা পেশেন্ট যদি সিয়ালোলিথিয়াসিস নিয়ে আসে, তার রিস্ক তো থাকে, ইনফেকশনের রিস্ক তো থাকে। যখন একটা সিয়ালোলিথিয়াসিস পেশেন্টের ইনফেকশন হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি সিয়ালাডেনাইটিস। তো দুইটা জিনিস কিন্তু গবলেট পেঁচিয়ে ফেলো না, খুবই সিম্পল জিনিস, যে সিয়ালাডেনাইটিস মানে যে কোনো কারণে পেশেন্টের ইনফেকশন, ইনফ্লামেশন, যে কোনো কারণে ইনফ্লামেশন। সেই ইনফ্লামেশনটা ইনফেকশনের কারণে হইতে পারে, সেই ইনফ্লামেশনটা অবস্ট্রাকশনের কারণে হইতে পারে, যা আমার দ্যাট মিনস সেটা সিয়ালোলিথিয়াসের কারণে হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, কেমনে প্রেজেন্ট করবে তোমার কাছে? সেটা হচ্ছে পেশেন্টের খাওয়ার পরে বা খাওয়ার আগে বা খাওয়ার সময় ইউজুয়ালি পেইনটা হয়, পেরিপেন্ডাল পেইন হয়। পেশেন্ট যখন তোমার হচ্ছে, তুমি যখন চুইং করতেছো, খাবার যখন মুখের ভিতরে নিচ্ছ, তখন তোমার ইউজুয়ালি চিবিয়ে খাওয়ার সময় পেইনটা হচ্ছে। ওকে, এফেক্টেড গ্ল্যান্ডে, যে গ্ল্যান্ডটা এফেক্টেড হচ্ছে, ইউজুয়ালি সোয়েলিং থাকবে, অবশ্যই ফুলে যাচ্ছে। আচ্ছা, ডিহাইড্রেশন একটা রিস্ক ফ্যাক্টর। তুমি যদি মনে করো যে কোনো সময়, সবসময় মনে রাখবা যে কোনো অর্গানে আমাদের স্টোন ফর্মেশনের একটা বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডিহাইড্রেশন অথবা ট্রমা, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, এটা মনে রাখবো সবসময়। আমি ট্রিটমেন্ট কি দিব ভাই? কনজারভেটিভলি, সেটা হচ্ছে পেইন কিলার দিতে পারো, এনিসাইড আইবুপ্রোফেন দিতে পারো, তারপরে ম্যাসেজ করতে পারো, গ্ল্যান্ডের উপর ম্যাসেজ করতে পারো, ওয়ার্ম কম্প্রেশন দিতে পারো, তাহলে পেশেন্ট একটু ভালো ফিল করবে, ঠিক আছে? আচ্ছা, সোর ক্যান্ডিস দিতে পারো। কেন সোর ক্যান্ডিস দিলে পেশেন্টের কি হবে? পেশেন্ট হচ্ছে স্যালাইভারি ফ্লোটা বাড়বে, ওকে, সেক্ষেত্রে অবস্ট্রাকশনটা রিলিফ হওয়ার কথা। আচ্ছা,
তাহলে আমাদের সিয়ালো লিথিয়াসিস ডান, সিয়ালাডেনাইটিস ডান, মাম্পস প্যারোটাইটিস ডান। হ্যাঁ, আচ্ছা এখন আসলে আমরা নেক্সট পড়বো, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাই কি পড়বো আমরা, তিনটা টিউমার পড়বো, স্যালাইভারি গ্ল্যান্ডের তিনটা টিউমার। এই তিনটা টিউমার যদি আমরা পড়তে পারি ভাই, তাহলে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড ডান। খুব ভালো মতো খেয়াল করো, গুছিয়ে পড়াটা অনেক ইম্পর্টেন্ট। তুমি কতটুকু পড়তেছো তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি পড়তেছো, গুছিয়ে পড়তেছো কিনা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি পড়বো তিনটা একসাথে, প্লিওমরফিক অ্যাডোমা, ওয়ার্থিন টিউমার, আর মিউকোএপিডার্মাল কার্সিনোমা। তো তোমরা এই তিনটা টিউমারের নাম অবশ্যই শুনছো যারা প্যাথোলজি পড়ে আসছো, যারা পাওনি তারা শুনো নাই, রাইট? তো এখন আমরা এই তিনটা স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার পড়বো, একটা হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা, মিউকোএপিডার্মাল কার্সিনোমা, ওয়ার্থিন টিউমার। হ্যাঁ, আমরা তো দুইটা জায়গা থেকে পড়ি। তো চলো প্যাথোমা পড়ি আগে। সো প্লিওমরফিক অ্যাডেনোমাটা কি হয়? প্লিওমরফিক স্যালাইভারি গ্ল্যান্ডের যে টিউমার আছে তিনটা, তার মধ্যে ইউজুয়ালি মোস্ট কমন দুইটা বিঞ্জন টিউমার হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা আর ওয়ার্থিন টিউমার। আর ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে মিউকোএপিডার্মাল কার্সিনোমা। নাম শুনে বুঝতেছো, রাইট? এখন তুই যদি তোমাকে বলো ভাই তাহলে সবচেয়ে মোস্ট বিনাইন টিউমার কোনটা, যে কমন সবচেয়ে মোস্ট, সেটা হচ্ছে আমাদের প্লিওমরফিক অ্যাডেনোমা। কারো হচ্ছে ভিডিও অন হয়ে গেছে, ভিডিওটা অফ করো কাইন্ডলি। সো প্লিওমরফিক অ্যাডেনোমা, ঠিক আছে? তো প্লিওমরফিক অ্যাডেনোমাটা কি ভাই? প্লিওমরফিক অ্যাডেনোমা হচ্ছে একটা বিনাইন টিউমার। আমি আবার বলতেছি, প্লিওমরফিক অ্যাডেনোমা হচ্ছে একটা বিনাইন টিউমার, যেটার কম্পোজিশনটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে, যে আসলে প্লিওমরফিক অ্যাডেনোমা একটা বিনাইন টিউমার, ঠিক আছে, বাট তার কম্পোজিশনটা কি? কম্পোজিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্রোমাল টিস্যু আর একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ওকে, প্লিওমরফিক, খেয়াল করো নামটা, প্লিওমরফিক অ্যাডেনোমা। সো এই টিউমারের কম্পোজিশন দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে স্ট্রোমাল টিস্যু, একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। স্ট্রোমাল টিস্যু মানে কি ভাই? স্ট্রোমাল টিস্যু মানে এমনি আমরা কার্টিলেজ বোঝাই। ওকে, সো কার্টিলেজ এন্ড এপিথেলিয়াল টিস্যু যে তৈরি, দুই টাইপের টিস্যু তৈরি। এটা হচ্ছে মোস্ট কমন টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের মোস্ট কমন, সেটা ঠিক আছে ভাই বললেন, বাট স্যালাইভারি গ্ল্যান্ড তো আর একটা গ্ল্যান্ড না, এটা তো মেজর গ্ল্যান্ড আছে তিনটা। কোন গ্ল্যান্ডের সবচেয়ে কমন? সেটা হচ্ছে ইউজুয়ালি প্যারোটিড গ্ল্যান্ডে সবচেয়ে কমন। তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের ভিতরে সবচেয়ে প্যাথোলজি হয় প্যারোটিড গ্ল্যান্ডে, যত ডিজিজ হয় ম্যাক্সিমাম প্যারোটিড গ্ল্যান্ডে হয়। ওকে, এটা ভালো করে মনে রাখবা, তাহলে ইজি হবে কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময়। সো দেখো যে ইউজুয়ালি অ্যারাইজিং প্যারাটিড। আচ্ছা কেমনে আমার কাছে প্রেজেন্ট করবে সেটা খুব ইম্পর্টেন্ট ভাই। সেটা হচ্ছে তুমি যদি একটা পেশেন্টের কেস দেখে বা ফিল করে না বুঝো যে এটা অ্যাডেনোমা, তাহলে সমস্যা। কেমনে তোমার কাছে আসবে একটা প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার নিয়ে একটা পেশেন্ট, সেটা তুমি যখন ফিল করবে তখন মোবাইল পেইনলেস মুভ করবে। ওকে, মোবাইল হাত দিয়ে ফিল করতে পারবা খুব সুন্দর, মোবাইল পেইনলেস, দেখা থাকবে না কোনো সার্কামস্ক্রাইবড ম্যাস অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য জ। সো একদমই তোমার জ্বর যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলে মোবাইল পেইনলেস সার্কামস্ক্রাইবড ম্যাস ডেভেলপ করবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা মোস্ট আমাদের হচ্ছে কনসার্নিং একটা কমপ্লিকেশন আছে, সেটা কি ভাই? সেটা হচ্ছে এটার হাই রেট অফ রিকারেন্স, মানে এই টিউমারটা বারবার হচ্ছে। হ্যাঁ, তো তোমাকে যেটা করতে হবে যখন তুমি টিউমারটা রিসেকশন করবা, খুব ভালো মতো খেয়াল করতে হবে যে তুমি টিউমারের আনাচে কানাচে যা আছে পুরো কমপ্লিট রিসেকশন করছো কিনা। ইনকমপ্লিট রিসেকশন যদি করো তাহলে তোমাকে আবার সেই পেশেন্টের টিউমার ডেভেলপ করবে। ওকে, এখন আর একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা কি হয়? সেটা হচ্ছে তোমার এই প্লিওমরফিক অ্যাডেনোমা রেয়ারলি ট্রান্সফর্ম ইনটু কার্সিনোমা, মানে কার্সিনোমার রিস্কটা ভেরি লেস দেন 1% বা তারও কম। হ্যাঁ, খুবই আনকমন যে কার্সিনোমাটা ডেভেলপ করতে পারে, বাট মে ডেভেলপ, এটা হচ্ছে কথা। তাহলে যদি ডেভেলপ করে সেক্ষেত্রে তুমি কেমনে ডায়াগনোসিস করবে ভাই? সেক্ষেত্রে তোমার একটাই আমাদের ভেরি ক্রুশিয়েটিং ফ্যাক্টর, সেটা কি? সেটা হচ্ছে তোমার ফেসিয়াল নার্ভের ড্যামেজ থাকবে, পেশেন্টের ফেসিয়াল নার্ভের ড্যামেজ থাকবে। কেন? কারণ প্যারোটিড যে গ্ল্যান্ড আছে আমাদের, প্যারোটিড গ্ল্যান্ড, তার সাথে তার প্যারোটিড গ্ল্যান্ডের আশেপাশে আমাদের মেইনলি ফেসিয়াল নার্ভের কোষটা থাকে। সো ফেসিয়াল প্যারোটিড গ্ল্যান্ড যদি কোনো কারণে মনে করো তোমার পেশেন্টের কার্সিনোমা ডেভেলপ করে, সেক্ষেত্রে তোমার ম্যাচটাকে ইরেগুলার হবে, রাইট? তো পেশেন্টের নিউপ্লাসে যখন হচ্ছে ইরেগুলার ম্যাচ হবে, তখন ফেসিয়াল নার্ভটাকে আমার ড্যামেজ করতেছে। ফলে ফেসিয়াল নার্ভ ড্যামেজ করলে ফেসিয়াল নার্ভ ড্যামেজ যে সাইন এন্ড সিমটম গুলো পাও তুমি পেশেন্টের, সেগুলো পাবা। পেশেন্টের ফেসিয়াল নার্ভ ড্যামেজ হলে, রাইট, মনে করো তুমি প্যারোটিড গ্ল্যান্ডের কোনো সেন্সেশন পাচ্ছ না, ওকে, নামনেস পাচ্ছ, এই জিনিসগুলো তুমি পাবা। ওকে, কারণ হচ্ছে কেন রে বলা, কেন কেন ভাই আমার ফেসিয়াল নার্ভ ড্যামেজ হবে প্যারোটিড গ্ল্যান্ডের কার্সিনোমাতে? আমি আবারও বললাম, কারণ হচ্ছে ফেসিয়াল নার্ভ রানস থ্রু দিস প্যারোটিড গ্ল্যান্ড, ফেসিয়াল নার্ভের কোর্সই হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর দিয়ে। ওকে, তোমরা এটা আরেকটা ভিতরে পড়বা, এর ভিতরে পড়ছো অনেকেই। আচ্ছা, দিস ইজ আওয়ার প্লিওমরফিক অ্যাডিনোমা, ভেরি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে অর্থিন টিউমার। সো অর্থিন টিউমার আগেই বলছি, অর্থিন টিউমার হচ্ছে একটা, এটাও একটা বিনাইন টিউমার,
কিন্তু প্লিওমরফিক অ্যাডেনোমার সাথে এটা ডিফারেন্স কি, এটা হচ্ছে সিস্টিক টিউমার। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টিক টিউমার। প্লিওমরফিক অ্যাডেনোমাটা সলিড টিউমার। সলিড টিউমার কম্পোজড অফ বোথ স্ট্রোমাল টিস্যু এন্ড এপিথেলিয়াল টিস্যু, এন্ড ওয়ার্থিন টিউমার হচ্ছে মেইনলি সিস্টিক টিউমার। তাহলে হিস্টোলজিতে খুব ইম্পর্টেন্ট। হিস্টোলজি তুমি যেটা পাবা সেটা হচ্ছে লিম্ফোসাইট এন্ড জার্মিনাল সেন্টার। হ্যাঁ, এই দুটো জিনিস তুমি হিস্টোলজিতে পাবা, যে লিম্ফোসাইটস এন্ড জার্মিনাল সেন্টার। তাহলে তুমি মনে করো তোমার কাছে একটা কেস আসছে, অলরেডি তুমি বুঝতেছো না ভাই এটা কি টিউমার, আমি বুঝতেছি না, কেমনে ডায়াগনোসিস করবা? সেটা হচ্ছে এই যে ওয়ার্থিন টিউমারের যে হিস্টোলজি আছে সেটা খেয়াল করবা, যে লিম্ফোসাইট এন্ড জার্মিনাল সেন্টার নিয়ে কম্পোজিশন ওয়ার্থিন টিউমারের। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট কমন টিউমার অফ দ্য সালাইভারি গ্ল্যান্ড। ওকে, এটাও দেখো খুব মজার জিনিস, খেয়াল করো যে অলওয়েজ অ্যারাইজেস ইন দা প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে, এখন আসো ভাইয়া, তাহলে এখন আমরা নেক্সট কি পড়বো? নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মিউকো এপিডার্মাল কার্সিনোমা। হ্যাঁ, তাহলে এটা একটা ম্যালিগনেন্ট টিউমার। খেয়াল করো, ম্যালিগনেন্ট টিউমার। এখন নামটা দেখো, নাম শিখে, নাম দেখে অনেক কিছু বুঝতে পারবা। সো মিউকো এপিডার্মাইট, মিউকো এপিডার্মাইট মানে হচ্ছে মিউকো মানে মিউসিনাস সেল থেকে আসছে মিউকো, এপিডার্মাইট মানে হচ্ছে স্কোয়ামাস সেল। ঠিক আছে, তাহলে ম্যালিগনেন্ট টিউমার একটা ম্যালিগনেন্ট টিউমার কম্পোজড অফ মিউসিনাস এন্ড স্কোয়ামাস সেলস, মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার অফ দা সালিভারি গ্ল্যান্ড। ওকে, আবার দেখো খুব সুন্দর ইনফরমেশন আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি, কি ভাই সেটা? সেটা হচ্ছে ইউজুয়ালি অ্যারাইজেস ইন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এবং যখন প্যারোটিড গ্ল্যান্ডকে, যখন প্যারোটিড গ্ল্যান্ডে মিউকোএপিডার্মাল কার্সিনোমা ডেভেলপ করবে, তখন আমাদের কি হবে? ফেসিয়াল নার্ভটাকে ড্যামেজ করবে। ঠিক আছে, আগের কথাই। সো এটাই হচ্ছে আমাদের ছিল। এখন হিস্টোলজি কি লাগবে ভাই, এখন সেটা আমি বলবো, হিস্টোলজি লাগবে কিনা। সো দেখো, সো ফার্স্ট এইডে একই কথাবার্তা, আমি যে কথাটা বললাম, ইউজুয়ালি যে যখন পেশেন্টের ম্যালিগনেন্ট ইনভলভমেন্ট হবে তখন আমাদের কি বলবো, ফেসিয়াল প্যারালাইসিস ডেভেলপ করবে। ওকে, ফেসিয়াল নার্ভ ড্যামেজ হচ্ছে, কিন্তু ইউজুয়ালি পেইনলেস ম্যাস বা সোয়েলিং নিয়ে পেশেন্ট আসবে। প্লিওমরফিক অ্যাডেনোমা দেখো, এটা হচ্ছে মোস্ট কমন সালাইভারি গ্ল্যান্ড টিউমার। কি যে তৈরি, স্ট্রোমা দিয়ে তৈরি এন্ড এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি, রাইট? আমাদেরকে যদি আমি ইনকমপ্লিটলি কাটি, ইনকমপ্লিটলি এক্সারসাইজ করি, সেক্ষেত্রে আমার রিকারেন্স হওয়ার চান্স বেশি, মে আন্ডারগো ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন। মিউকোএপিডার্মাইটটা মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার, যার মিউসিনাস স্কোয়ামাস দুটা কম্পোনেন্টই আছে। অর্থিন টিউমার কি, সিস্টিক টিউমার। হিস্টোলজিতে কি পাবা? জার্মিনাল সেন্টার এন্ড লিম্ফোসাইট, একটু আগেই বলছি, রাইট? সো ডান আমাদের সালাইভারি গ্ল্যান্ড, ডান হওয়ার কথা, কিন্তু না, ডান তো না। আমাদেরকে একটা জিনিস পড়তে হবে যেটা ব্ল্যাক বুকে আছে। সো এই যে দেখো, আমরা কি সুন্দর করে তিনটা রিসার্চ কিন্তু একসাথে কম্বাইনলি পড়তেছি, রাইট? সো এইভাবে তুমি যদি রিসার্চ কম্বাইনলি পড়ো, তোমার জন্য ইউআর সলভ করা অনেক ইজিয়ার হয়ে যাবে এবং কোনো কিছু বাদ যাবে না। এখন আসো, কি বাদ আছে ভাইয়া? আমাদের একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে সাপারেটিভ প্যারাটাইটিস। হ্যাঁ, তো সাপারেটিভ প্যারাটাইটিসটা আমাদের ইউজুয়ালি শুধুমাত্র এই ওয়ার্ল্ডে আছে, অন্য কোথাও নাই, এই জন্য আমাদেরকে পড়তে হবে সাপারেটিভ প্যারাটাইটিসটা। দেখো, সাপারেটিভ প্যারাটাইটিস, হোয়াট ইজ সাপারেটিভ প্যারাটাইটিস? তুমি নাম শুনেই বুঝতেছো যে সাপারেটিভ প্যারাটাইটিস আসলে কি। সো যখন আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের অ্যাকিউট কোনো ইনফেকশন হচ্ছে, আইদার ভাইরাল আর ব্যাকটেরিয়াল হলো, তো তুমি বলতে পারো ভাইয়া হচ্ছে তো কি হয়েছে, সিএলআরএনাইটিস তো ইনফ্লামেশন, রাইট? বাট না, সিএলআরএনাইটিস আর প্যারোটাইটিসের, সাপারেটিভ প্যারাটাইটিসের মধ্যে ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে, সেটা আমরা পড়বো। সেটা হচ্ছে পেশেন্টের সাপারেটিভ মানে বুঝতে পারছেন, সাপারেশন হয়, পাস ফর্মেশন হতে পারে, রাইট? অ্যাকিউট ভাইরাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, রিস্ক ফ্যাক্টরস কি কি আছে? ওই যে অবস্ট্রাকশন হতে পারে স্টোনের জন্য, ডিহাইড্রেশন, রাইট? দেন হচ্ছে পোস্ট সার্জিক্যাল, মানে তুমি পেশেন্টের কোনো কোনো সার্জারি করলা, ইনটিউবিশন দিলা, তারপরে হতে পারে রিসেন্ট ইন্টেন্স টিথ ক্লিনিং, ডেন্টাল যে কোনো কারণে হতে পারে। সো কারণগুলো কি আসলে, আমি আসলে কি বলতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পেশেন্টের সাপারেটিভ প্যারাটাইটিস, প্যারাটাইটিস আর যে সিয়ালাডেনাইটিস অনেকটা সেম। ওকে, অনেকটা সেম, বাট সিয়ালাডেনাইটিস এর চাইতে সাপারেটিভ প্যারাটাইটিস হচ্ছে সিভিয়ার ফর্ম। কিন্তু চিন্তা করো, আমাদের একটু আগে পড়ছি সিয়ালাডেনাইটিস, সেটাও তো সালাইভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশন, রাইট? তো সাপারেটিভ প্যারাটাইটিস ইউজুয়ালি কি বলতে যাচ্ছে ভাই, দেখো, তো সাপারেটিভ প্যারাটাইটিস যেটা বলতে যাচ্ছে, পেশেন্টের ইনফ্লামেশন বা ইনফেকশনটা অ্যাকিউট, ওকে, এবং মোর সিভিয়ার, লাইক পেশেন্টের ফিভার থাকবে, চিলস থাকবে, এগুলো যখন থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে পেশেন্টের সাপারেটিভ ইনফ্লামেশন। এখন রিস্ক ফ্যাক্টর কি কি ভাই? রিস্ক ফ্যাক্টর আগের মতোই, যে একটা পেশেন্টের যদি তুমি সালাইভারি গ্ল্যান্ডে ইনফ্লামেশন করতে যাও, সো মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে পেশেন্টের, যদি তুমি সালাইভারি ফ্লোটা সেটা যদি ডিক্রিজ করে দিতে পারো। সালাইভারি ফ্লোটা আমি কেমনে কমাই দিতে পারি ভাই? সেটা হচ্ছে অবস্ট্রাকশন দিয়ে, স্টোন দিয়ে। ওকে, স্টোন দিয়ে, স্টোন দিয়ে। ওকে, আচ্ছা, তারপরে ডিহাইড্রেশন একটা রিস্ক ফ্যাক্টর। আর একটা কি, পোস্ট সার্জিক্যাল অর ইনটিউবিশন, মানে হচ্ছে তুমি যখন পেশেন্টের কোনো সার্জারি করতেছে তারপরে কোনো কন্ডিশন বা ইনটিউবিশন। কেন ভাই রিস্ক ফ্যাক্টর কেন? কারণ এগুলো দিয়ে পেশেন্টের কি বাগস ঢুকতে পারে। ওকে,
ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এন্ট্রি করতে পারে ইন্টিবিউশন করার সময় বা সার্জারির পরে ব্যাকটেরিয়া এন্ট্রি করতে পারে। যেরকম দেখো রিসেন্ট ইন্টেন্স টিথ ক্লিনিং, কেন এটা? কারণ আমাদের হচ্ছে টিথ যেটা ওরাল ক্যাভিটিতে একদম ব্যাকটেরিয়ার স্বর্গ, রাইট? সো ব্যাকটেরিয়া এন্ট্রি করতে পারে, দেখো মোস্ট কমনলি কজ বাই স্ট্যাফোরিয়াস। ওই যে একটু আগে বলছিলাম যে সিয়ালাডেনাইটিস এর যদি ইনফেকশন হয় একটা পেশেন্টের অবস্ট্রাকশন থেকে, তাহলে মোস্ট কমন কজ হচ্ছে স্ট্যাফোরিয়াস। সেই একই জিনিস, শুধুমাত্র এখানে যেটা হচ্ছে যে স্ট্যাফোরিয়াস ছাড়াও মিক্সড অ্যারোব অ্যানারোব থাকতে পারে, মানে শুধুমাত্র অ্যারোবিক ব্যাকটেরিয়া সেটা নয়, অ্যানারোবিক ব্যাকটেরিয়াও থাকতে পারে। ওকে, এবং ইউজুয়ালি প্রেজেন্ট করবে পেশেন্টের ইন্টেন্স পেইন থাকবে, এরিথেমাটাস সোয়েলিং থাকবে, ফার্ম সোয়েলিং থাকবে, এবং পেশেন্টের সেটা মনে করো চারপাশে যে স্ট্রাকচার গুলো আছে কি কি ভাই, সেটা সেটা হচ্ছে মনে করো ম্যান্ডিবল আছে তোমার নিচে, রাইট? সো ম্যান্ডিবল কে ইনভেট করতে পারে। দেন হচ্ছে ম্যান্ডিবল কে ইনভেট করলে তখন কি হবে বলো দেখি, তোমার ট্রাইসমাস হবে, লক জ হবে, মানে তুমি কি জটা ওপেন করতে পারবে না, লক জ হবে, এত পেইন হবে তুমি ওপেন করতে পারবে না, ডিসফেজিয়া ডেভেলপ করতে পারে পেশেন্টের, যে সো পেশেন্টের হচ্ছে সোয়ালোইং এর ডিফিকাল্টি হচ্ছে, রাইট? সিস্টেমিক ফাইন্ডিং পাবা, ফিভার, চিল, এগুলো পাবা। এবং তাহলে তুমি যখন সিটি স্ক্যান করলা বা আল্ট্রাসাউন্ড করলা তখন দেখবে প্যারোটিড ডাক্টে ইনফ্লামেশন আছে, অবস্ট্রাকশন আছে, আর মেইন মোস্ট ইম্পর্টেন্টলি পেশেন্টের অ্যাবসেস আছে। ওকে, অ্যাবসেস, এই অ্যাবসেসের জন্যই আমরা এটা নাম দিছি সাপারেটিভ পেরিওটাইটিস। কারণ তুমি আমাকে বলতেই পারো ভাইয়া যে সিয়ালাডেনাইটিস সেটাও তো স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশন, রাইট? ইয়া, সেটা প্যারোটিড গ্ল্যান্ডে হইতে পারে। বা মামস পেরিওটাইটিস বা সিয়ালাডেনাইটিস, ওর সাথে সাপারেটিভ পেরিওটাইটিসের কি ডিফারেন্স? সেটা হচ্ছে সাপারেটিভ মানে সাপারেশন হয়ে যাচ্ছে, অ্যাবসেস ফর্মেশন হয়ে যাচ্ছে পেশেন্টের, ইনফেকশনটা অনেক বেশি, পেশেন্টের সিস্টেমিক সাইন গুলা পাবা, ফিভার, চিলস, এগুলা পাবা। ওকে, সো এই যে ওকে, সো এটা ছিল আমাদের সাপারেটিভ পেরিওটাইটিস। তাহলে দেখো রিস্ক ফ্যাক্টর কি কি যেগুলো বললাম, স্ট্যাফোরিয়াস মেইন কারণ, এছাড়া অ্যানোরোড থাকতে পারে। পেশেন্টের ক্লিনিক্যাল ফাইন্ডিং কি পাবা, ফার্ম, গ্ল্যান্ড, পোস্ট-অরিকুলার সোয়েলিং, মানে হচ্ছে কানের পিছনে ইউজুয়ালি আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, রাইট? সো কানের পিছনে আর সামনে পিওর পোস্ট-অরিকুলার সোয়েলিং তুমি পাইতে পারো পেশেন্টের, ট্রিসমাস পাবা, তুমি জ ওপেন করতে পারবে না, মুখ খুলতে পারবে না, ডিসফেজিয়া, খাইতে তোমার কষ্ট হবে, সিস্টেমিক ফাইন্ডিং, ফিভার এন্ড চিলস পাবা। আল্ট্রাসাউন্ড করলে তুমি ইনফ্লামেশন এন্ড অবস্ট্রাকশন পাচ্ছ, রাইট? আচ্ছা, এই যে দেখো প্যারোটিড গ্ল্যান্ড যেরকম ওয়ার্থিন টিউমার, দেখো এই যে ওয়ার্থিন টিউমার ডেভেলপ করছে, এটা সিস্টিক। তুমি কেমনে বুঝবা সিস্টিক ভাই? এটা ফিল করলে তুমি বুঝতে পারবা যে সিস্টিক। তো এখন কথা হচ্ছে ভাই, তাহলে এইটা আমি সিস্টিক বুঝতে পারছি, বাট কেমনে আমি ডেফিনেটলি ডায়াগনোসিস করবো? সেটা তুমি হিস্টোলজি করলে বা বায়োপসি করলে টিউমারটা, তখন তুমি ডেফিনেটলি বায়োপসি করতে পারবা। ওকে, যে এটা ওয়ার্থিন টিউমার না মিউকোপিডিয়াল কার্সিনোমা না প্লিওমারফিক অ্যাডিনোমা, ফিল করে অনেকটা বোঝা যায়, বাট হিস্টোলজি তুমি করতে পারো। তাহলে এখন আসো আমাদের তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড ডান। এখন কথা হচ্ছে ভাই, আমি স্যালাইভারি গ্ল্যান্ডে তাহলে হিস্টোলজি কি কি লাগবে বা হিস্টোলজি আদৌ লাগবে কিনা? হিস্টোলজি আমাদের মেইনলি দুইটা জিনিসের হিস্টোলজি লাগবে। হ্যাঁ, ওয়ার্থিন টিউমার তিনটা জিনিসের হিস্টোলজি লাগবে, সেটা হচ্ছে প্লিওমারফিক অ্যাডেনোমা। হ্যাঁ, প্লিওমারফিক অ্যাডেনোমা এই যে হিস্টোলজিটা তোমরা দেখবা বারবার, মিউকোপিডিয়ামের কার্সিনোমা হিস্টোলজি দেখো, আমাদের স্কোয়ামাস সেল থাকতেছে আশেপাশে, এটা মিউসিনাস সেল গোল গোল, মিউকোপিডিয়াম কার্সিনোমা, এই দুটো হিস্টোলজি মোর দ্যান এনাফ। এই দুটো জানলেই হবে। প্লিওমরফিক অ্যাডেনোমা এন্ড মিউকোপিডিয়াল কার্সিনোমা, এই দুটো জানলে হবে। অর্থিন ইজ নট লাইক হাই ইয়েল্ড, বাট এটা জানবা যে অর্থিনে জার্মিনাল সেন্টার থাকে। হ্যাঁ, লিম্ফোসাইট এন্ড জার্মিনাল সেন্টার। সো এটা যদি একবার দেখো, এই যেগুলো জার্মিনাল সেন্টার, এই যে জার্মিনাল সেন্টার গুলো থাকে, এই যে লিম্ফোসাইট এন্ড জার্মিনাল সেন্টার, ঠিক আছে? সো অর্থিন টিউমার হিস্টোরি যেটা দেখবা, প্লিওমরফিক অ্যাডেনোমা এন্ড হচ্ছে মিউকোপিডিয়াল কার্সিনোমা, দ্যাটস ইট। সো এনি কোশ্চেন ইন সালাইভারি গ্ল্যান্ড? টেল মি, বলো আমাকে এখন। সালাইভারি গ্ল্যান্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না ভাইয়া? সালাইভারি গ্ল্যান্ড, সালাইভারি গ্ল্যান্ড, কোনো প্রশ্ন আছে কিনা? থ্যাংক ইউ আয়ন। সো কারো কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে পারি আবার, নাহলে আমরা এখন এসোফেগাস শুরু করব। ভেরি ইম্পর্টেন্ট, হাই এলফা স্টেপ 1, এসোফেগাস আমাদের একদম ভালো ভালো করে ফেলতে হবে। হুম। আচ্ছা, তাহলে আমরা একটু 1 মিনিটের ব্রেক নিই, ঠিক আছে? তোমরা এই ফিগারটা দেখতে থাকো, এটা হচ্ছে মোস্ট হাই এল ফিগার অফ এসোফেগাস এসোফেজিয়াল প্যাথোলজি। ফিগারটা দেখতে থাকো, আমরা একটা 1 মিনিটের ব্রেক নিই, তারপরে আবার শুরু করবো এসোফেজিয়াল।
হ্যাঁ, হিস্ট্রি তো অবশ্যই পড়তে হবে, যে আমাকে কোশ্চেন করছে, ইয়া হিস্ট্রি তো অবশ্যই পড়তে হবে, যেগুলো আমি বলে দেবো হিস্ট্রি পড়তে হবে, ওই জিনিসগুলো হিস্ট্রি পড়তে হবে। ওকে, আচ্ছা। সো নেক্সট চলো আমরা শুরু করবো হচ্ছে এসোফেজিয়াল প্যাথোলজি। সবাই নড়ে চড়ে বসে একটু, খুবই বেশি ইম্পর্টেন্ট আমরা এসোফেজিয়াল প্যাথোলজি। আচ্ছা, সো আমরা একটু প্যাথোমাও পড়বো। প্যাথোমা একটু ইজি করে দেওয়া আছে তোমাদের জন্য, একটু ইনিশিয়ালি আমি প্যাথোমা থেকে পড়াচ্ছি, তারপরে কিন্তু ফার্স্ট এইড অ্যান্ড ব্ল্যাক বুক রিভিউ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে খেয়াল করবা, যেমন কিন্তু একটা জিনিস দুইবার পড়া হয়ে যাচ্ছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইবার পড়া যাচ্ছে, তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সেটা। হুম। আচ্ছা, তো চলো, হোয়াট ইজ অ্যাকালাসিয়া? অ্যাকালাসিয়া নামটা খেয়াল করো, ওয়ার্ডটা অ্যাকালাসিয়া। সো আমরা হোয়াট আর উই স্টাডিং নাও? আমরা এসোফেজাল প্যাথোলজি পড়তেছি। ওকে, এসোফেজাল প্যাথোলজি। অ্যাকালাসিয়া কি ভাইয়া? সো টার্মটা আমি যে কথাটা বলবো খুব ভালো মতো খেয়াল করবা, দিস ইজ ভেরি ভেরি হাই এলফার স্টেপ অন। অ্যাকালাসিয়া হচ্ছে ডিসঅর্ডার্ড এসোফেজিয়াল মোটিলিটি উইথ ইনএবিলিটি টু রিল্যাক্স দ্য লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার। এখন আমি তোমাদেরকে এসোফেজিয়াল স্ফিংটার একটা ফিগার দেখাই, ওকে? তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা আমার কথা শোনার প্রয়োজন নেই, ফিগারের কথা শোনো, গুগলের কথা শোনো। স্ক্রিনটা দেখালে তোমাদের জন্য 1 মিনিট লাগবে কাজ করতে। একটা সুন্দর ফিগার বের করি, ইয়া খেয়াল করো, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, রাইট? যে আমাদের দেখো ইউজুয়ালি এসোফেজিয়াল স্ফিংটার কিন্তু দুইটা থাকে, একটা হচ্ছে আপার এসোফেজিয়াল স্ফিংটার, দেখো একটা হচ্ছে আপার এসোফেজিয়াল স্ফিংটার, এই যে আপার এসোফেজিয়াল স্ফিংটার, আর এই যে দেখো নিচে থাকে আমাদের ইউজুয়ালি লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার, রাইট? সো আপার এসোফেজিয়াল স্ফিংটার যখন আমাদের ওপেন থাকবে বা রিল্যাক্স থাকবে, রিল্যাক্স থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তখনই কিন্তু ফুড আমাদের এসোফেগাসে ঢুকে 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 দেন স্টোমাকে যখন ঢুকতেছে খাবারটা এসোফেগাস থেকে স্টোমাকে, তখন কিন্তু আমাদের লোয়ার এসোফেজিয়াল স্ফিংটারের রিল্যাক্স হওয়ার প্রয়োজন আছে, রাইট? সো আমি যেটা বলতে চাচ্ছি ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দুইটা যে স্ফিংটার আছে এসোফেজিয়াল, বোথ আপার এন্ড লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার, তাদের দুইটা রিল্যাক্সেশন হওয়া খুব দরকার। সো আপার এসোফেজিয়াল স্ফিংটার যখন রিল্যাক্স হচ্ছে, তখনই কিন্তু খাবারটা এসোফেগাসে ঢুকতেছে এবং ফ্যারিংস থেকে। এখন যদি তুমি আপার এসোফেজিয়াল স্ফিংটার যদি তোমার ক্লোজ না থাকে, খাবারটা কিন্তু ফ্যারিংস থেকে এসোফেগাসে ঢুকবে না। ঢুকবে কি আমাকে বলো? ঢুকবে না, রাইট? ফ্যারিংসে আটকে থাকবে। যখন ফ্যারিংস থেকে আপার এসোফেজিয়াল স্ফিংটারে ঢুকলো, ঢোকার পরে খাবারটা এসোফেগাস দিয়ে যখন স্টোমাকে এসে নামবে, তখন আমাদের লোয়ার এসোফেজিয়াল স্ফিংটারটাকে রিল্যাক্স হতে হবে, না রিল্যাক্স হলে কিন্তু খাবার সেখানে স্টোমাকে ঢুকবে না। ওকে, সো আমি এই ফিগারটা দেখাতে চাচ্ছি, এখন আসলে আমাদের পড়াটা খুব ইজি হয়ে যাবে। কেন বলতেছেন ভাই? দেখো, বলতেছে ডিসঅর্ডার্ড এসোফেজিয়াল মোটিলিটি উইথ ইনএবিলিটি টু রিল্যাক্স দ্য লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার। তাহলে আমাদের একালাসিয়া মানে কি ভাই? একালাসিয়া মানে হচ্ছে ইনএবিলিটি টু রিল্যাক্স দ্য লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার। তার মানে আমার যখন লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্স করার কথা, যেন খাবারটি স্টোমাকে ঢুকে, সেটা এই অ্যাবিলিটিটা আমার নাই, ইনএবিলিটি। কেন? সেটা আমরা পড়বো যে ভাই কেন, হোয়াট ইজ দ্য প্যাথোলজি বিহাইন্ড দিস। ওকে, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের খাবারটা এসোফেজিয়াল স্ফিংটারদের দিয়ে ঢুকতে পারতেছে না স্টোমাকে, কারণ হচ্ছে রিল্যাক্স নাই, এবং ডিসঅর্ডার্ড এসোফেজিয়াল মোটিলিটি, আলটিমেটলি আমাদের এসোফেজিয়াল যে মোটিলিটি সেটা লস হয়ে যাচ্ছে, খাবারটা নামতে পারতেছে না নিচে। ঠিক আছে, কথা হচ্ছে ভাই কেন? কারণ হচ্ছে আমাদের ডিউ টু ড্যামেজড সেলস ইন দা মাইন্টেরিক প্লেক্সাস। ওকে, সো মাইন্টেরিক প্লেক্সাস কি? মাইন্টেরিক প্লেক্সাস এন্ড অরব্যাক প্লেক্সাস আমরা তোমাদেরকে অলরেডি পড়াইছি, তোমাদেরকে একদম ফার্স্ট ক্লাসে জিআইটি ফিজিওলজিতে, যে মাইন্টেরিক প্লেক্সাস এন্ড অরব্যাক প্লেক্সাস, এই দুইটা প্লেক্সাস, মাইন্টেরিক প্লেক্সাস আর অরব্যাক প্লেক্সাস এন্ড আর একটা কি ছিল, মেইজনার প্লেক্সাস, এই দুটো আমাদের জিআইটি প্রপার্টি, রাইট? জিআইটির প্রপার্টি, জিআইটি হিস্টোরিজের প্রপার্টি। এখন আমাদের মাইন্টেরিক প্লেক্সাসে কি সেল থাকে? গ্যাংলিয়ন সেল থাকে। ওকে, সো the ganglion cells of mesenteric plexus ইউজুয়ালি লোকেশনটা কোথায় পায়? ইউজুয়ালি লোকেশনটা হচ্ছে আমাদের যে মাস্কুলারিস প্রোপ্রিয়া আছে, দেখো ফার্স্ট দিন হিস্টোলজির কথা মনে করো, তো আমাদের যে একটা লেয়ার আছে মাস্কুলারিস প্রোপ্রিয়া, রাইট? এই যে লেয়ারটা আছে মাস্কুলারিস প্রোপ্রিয়া,
মাসকুলারিস প্রোপ্রিয়ার আবার ভাগ আছে দুইটা সাবডিভিশন, কি ভাইয়া? সেটা ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল। ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল। এই যে ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল, এর ভিতরে ইউজুয়ালি আমাদের এই গ্যাংলিয়ন সেলস অফ মাইন্ট্রিক প্লেক্সাস লোকেটেড থাকে, এবং এরাই আমাদের মেইনলি মোটিলিটি প্রদান করে। আমাদের এসোফেজিয়াল মোটিলিটি এরাই দেয়, এবং এরাই আলটিমেটলি লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে। সো আমি আরো একবার তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে খেয়াল করো, আমাদের যে লেয়ার গুলো ছিল, রাইট, জিআইটি তে যে লেয়ার গুলো ছিল হিস্টোরিতে আমরা পড়ছি, একটা লেয়ারের নাম ছিল হচ্ছে মাসকুলারিস প্রোপ্রিয়া। তো মাসকুলারিস প্রোপ্রিয়ার আবার দুইটা সাবডিভিশন হচ্ছে, একটা হচ্ছে ইনার সার্কুলার লেয়ার, একটা হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার, ঠিক আছে? তো এই মাসকুলারিস প্রোপ্রিয়ার ভিতরে আমাদের কি থাকে ভাইয়া? এর ভিতরে আমাদের মাইন্টারিক প্লেক্সাস থাকে। এই মাইন্টারিক প্লেক্সাসের ভিতরে আমাদের গ্যাংলিয়ন সেলস থাকে। এই গ্যাংলিয়ন সেলসই আমাদের এই যে এসোফেজিয়াল মোটিলিটি, এই যে এসোফেজিয়াল মোটিলিটি, এটা এসোফেগাস খাবার যে এসোফেগাসে নামতেছে মোটিলিটি দিচ্ছে, প্লাস এই যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে খাবারটা স্টোমাকের মধ্যে ঢোকাচ্ছে। ওকে, কোনো কারণে যদি তোমার গ্যাংলিয়ন সেলস অফ দ্য মাইন্টারিক প্লেক্সাস ড্যামেজ হয়ে যায়, তাহলে আমাদের আলটিমেটলি খাবার নিচ দিয়ে না, এসোফেগাস দিয়ে নামবেও না, স্টোমাকে ঢুকবেও না। ওকে, কারণ রিল্যাক্সেশন হচ্ছে না লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার। কেন এখন ভাইয়া গ্যাংলিয়ন সেল আমাদের ড্যামেজ হচ্ছে, এটা তুমি আমাকে আস্ক করতে পারো। ওকে, ইউ ক্যান আস্ক মি দিস। কেন? দুইটা কারণ। একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইডিওপ্যাথিক, আমরা জানি না, উই ডোন্ট নো কেন হয়। ওকে, আর একটা হচ্ছে সেকেন্ডারি টু নোন ইনসাল্ট, মানে হচ্ছে মনে করো একটা পেশেন্টের, আমরা এটা পড়বো মাইক্রোবায়োলজি, যেটা সেগাস ডিজিজ নামে একটা ডিজিজ আছে, যেটা একটা প্যারাসাইট দিয়ে যখন ইনফেকশন হয়, ট্রিপ অ্যানোসোমা কুজি, টি কুজি নামে একটা বাক্স আছে, প্যারাসাইট আছে। এই প্যারাসাইটটা কি করে? আমাদের চ্যাগাস ডিজিজ করে। চ্যাগাস ডিজিজ মানে এই প্যারাসাইটটা যখন আমাদের এসোফেগাসকে ইনভলভ করে, তখন আমাদের এই পেশেন্টের লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্সেশনটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? কন্ট্রাকশন হয় ইউজুয়ালি। সো আলটিমেটলি তাহলে দেখো, তাহলে ক্লিনিক্যাল ফিচার কি পাবো ভাইয়া? তোমরা এখন নিজেরাই চিন্তা করো ক্লিনিক্যাল ফিচার কি পাবা। সেটা হচ্ছে পেশেন্টের ডিসফেজিয়া পাবা, রাইট? পেশেন্ট সোয়ালো করতে পারবে না, ডিফিকাল্টি ইন সোয়ালো, যেহেতু পেশেন্টের খাবার আটকে যাবে। ডিসফেজিয়া ফর সলিডস এন্ড লিকুইডস। ওকে, ফর সলিডস এন্ড লিকুইডস, বোথ সলিড এন্ড লিকুইডের জন্য ডিসফেজিয়া। পুট্রিড ব্রেথ, পুট্রিড ব্রেথ মানে কি ভাইয়া? পুট্রিড ব্রেথ মানে হচ্ছে খাবারটা আটকে যাচ্ছে, ফলে আটকে যাওয়ার ফলে পেশেন্ট যখন খাবারটা অনেক দিন ধরে জমে যাচ্ছে, সেখান থেকে একটা বাজে স্মেল বার হবে। ওকে, পুট্রিড ব্রেথ। তারপরে দেখো হাই লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার প্রেসার, ওয়ান এসোফেজিয়াল ম্যানোমেট্রি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ভাইয়া তাহলে আমি একালেশিয়া কার্ডিও একটা পেশেন্টের যে ডেভেলপ করছে, এটাকে আমরা ডায়াগনোসিস করবো। ডায়াগনোসিস করার যে প্রসেসটা, সেটাকে বলা হয় এসোফেজিয়াল ম্যানোমেট্রি। তুমি এসোফেজিয়াল ম্যানোমেট্রি করবা। এসোফেজিয়াল ম্যানোমেট্রি মানে কি ভাই? এসোফেজিয়াল ম্যানোমেট্রি মানে হচ্ছে তোমার যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার প্রেসার বা আপার এসোফেজিয়াল স্ফিংক্টার প্রেসার কত বাড়ছে না কমছে, এগুলো বোঝা যায়। ওকে, তাহলে এটা আমরা দেখবো যে ভাইয়া তাহলে এখন চিন্তা করো, যদি তুমি লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার যদি রিল্যাক্স না করতে পারো, তাহলে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টারের যে প্রেসার, সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বেরিয়াম সোয়ালো একটা স্টাডি আছে, বেরিয়াম সোয়ালো স্টাডি। মানে তুমি তোমার সোয়ালো যখন করবা, সোয়ালো করার সময় কিছু প্রোডাক্ট সাবস্টেন্স ঢোকানো হয়, এটাকে বলে বেরিয়াম সোয়ালো স্টাডি। তো সাবস্টেন্স ঢোকানো, তুমি যখন সাবস্টেন্স ঢোকাই দিচ্ছ বা কন্ট্রাস্ট ঢোকাই দিচ্ছ, তো তোমার যদি কোনো জায়গায় ডিসকন্টিনিউশন থাকে বা কোনো জায়গায় অবস্ট্রাকশন থাকে, তো সেই জায়গায় সেটা আটকে যাবে, ঠিক আছে? সেই জায়গায় তুমি কি দেখবা? বার্ড ব্রিক সাইন দেখবা, বার্ড ব্রিক সাইন অন বেরিয়াম সোয়ালো স্টাডি। আমরা দুইটাই দেখবো। এখন এটা রিস্ক ফ্যাক্টর কি ভাই? রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমাদের অ্যাকালেশিয়া কার্ডিয়া ইনক্রিজড রিস্ক ফর এসোফেজিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 হাই হেলথ। ওকে, তাহলে এখন আসলে ভাই আমরা কি দেখবো? এসোফেজিয়াল ম্যানোমেট্রি দেখবো, ব্যারিয়াম সোয়ালো দেখবো। সো দেখো, এই যে দেখো, এটা হচ্ছে পেশেন্টের বার্ড ব্রিক সাইন। ভাই বার্ড ব্রিক সাইন কি? খুবই সুন্দর। দেখো বার্ড ব্রিক সাইন হচ্ছে পেশেন্টের, এই যে দেখো, এই যে দেখো লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার, এই যে রিল্যাক্স হতে পারতেছে না, এই যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার, লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার দেখো। আর এসোফেগাসটা কত ডায়ালেটেড হয়ে গেছে, রাইট? ফুলে গেছে। কেন ভাই ফুলে গেছে? কারণ খাবার জমে এসোফেগাস ডায়ালেটেড হয়ে গেছে, সে খাবারটা নিচে নামতে পারতেছে না। ফলে আমাদের যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার আছে, তারপরের যে অংশটুকু একদমই চিকন পাতলা হয়ে গেছে, কারণ সেটা তো রিল্যাক্স হতে পারতেছে না। আর উপরের অংশটুকু একদমই ডায়ালেটেড হয়ে ফুলে ফেপে উঠছে। ওকে, এটাকে বলা হয় বার্ড ব্রিক সাইন। ওকে, এটা আমরা কি স্টাডি করি? ব্যারিয়াম সল স্টাডি করি। ব্যারিয়াম সল স্টাডি করলে আমরা বার্ড ব্রিক সাইনটা পাবো, ঠিক আছে? ব্যারিয়াম সল স্টাডি। আচ্ছা, তারপরে দেখো আমরা একটা কি পাবো ভাই? সেটা হচ্ছে হায়ার লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার প্রেসার পাবো। কোথায় কোথায় পাবো? হায়ার লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার প্রেসার আমরা এসোফেজিয়াল ম্যানোমেট্রি করে পাবো। এই যে দেখো এখন ব্ল্যাক বুকটা দেখো, এটা ফার্স্ট এডে নাই,
খুবই সুন্দর একটা ফিগার আছে এই ওয়ার্ল্ডে, দেখো তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সো এটা হচ্ছে মেনোমেট্রি, ঠিক আছে? তো এটা ফ্যারিংস এর প্রেসার, আপার এসোফেগাস, লোয়ার এসোফেগাস। ভিআইপি ডেফিসিয়েন্সি, ভ্যাসোইন্টেস্টাইনাল পেপটাইডের কথা বলতেছো না? ভিআইপি ডেফিসিয়েন্সিতে কেন একালেশিয়া পাওয়া যাবে? পাওয়া যাবে তো কথা না, কেন পাওয়া যাবে বলো? ভিআইপি রিল্যাক্স করে স্প্রিংটারটা, এই কথা, এই জন্য এই কথা বলতেছো যে ভিআইপি স্প্রিংটারটা রিল্যাক্স করে নাইট্রিক অক্সাইড রিলিজ করে, এই জন্য বলতেছো? এখানে তোমাদের শুধুমাত্র ভিজি কি? আচ্ছা তুমি একটু স্পষ্ট করলো, আমি তো বুঝতেছি না আসলে। দেখো ফ্যারিংস, এটা হচ্ছে ফ্যারিংস এর প্রেসার, ঠিক আছে? মেনোমেট্রি যেটা ফ্যারিংস, আপার এসোফেজিয়াল স্ফিংটার। আচ্ছা দেন আপার এসোফেজিয়াল স্ফিংটারের পরে কি আছে বলো? এসোফেগাস, রাইট? এখন এসোফেগাস আপার, মিডল, লোয়ার, মানে এসোফেগাসের যে টোটাল পার্টটা আপার, মিডল, লোয়ার, দেন হচ্ছে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার। সো আমি যদি তোমাকে ফিগার আঁকা এভাবে চিন্তা করো, এটা হচ্ছে আপার এসোফেজিয়াল স্ফিংটার, ওকে? এটা পুরোটা এসোফেগাস, এটা স্টোমাক। তাহলে এই যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার, এটা আপার এসোফেজিয়াল স্ফিংটার, এটা হচ্ছে এসোফেজাসের আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। দেখো আপার এসোফেজিয়াল স্ফিংটার দিস ইজ, আর এখানে মনে করো ফ্যারিংস, ফ্যারিংস, ওকে? এসোফেগাসের আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট, এটা হচ্ছে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার। এখন আমাদের প্যাথোলজি কোথায় ভাইয়া? এই দিস ইজ একালেশিয়া। এখন দেখো একালেশিয়াতে ফ্যারিংস প্রেসার নরমাল, আপার এসোফেজিয়াল স্ফিংটারের প্রেসার নরমাল, কোনো প্রবলেম নাই, রাইট? এসোফেগাসের আপার, মিডিল, লোয়ার দেখো, এবং লোয়ার এসোফেজিয়াল এর ইয়াটা দেখো, ওকে? সো এইগুলো সবই নরমাল, শুধুমাত্র লোয়ার এসোফেজিয়াল স্ফিংটারের প্রেসার দেখো নরমাল কত হওয়ার কথা, নরমাল কত হওয়ার কথা, নরমালের দিকে তাকাও, এই যে দেখো নরমালের দিকে তাকাও, নরমাল কত হওয়ার কথা, নরমাল হওয়ার কথা এই যে দেখো একদম নিচে, রাইট? আমাদের রিল্যাক্সেশনের সময় লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার ইউজুয়ালি একদম নিচে, দেখো প্রেসারটা দেখো জিরো থেকে এই যে উপরে, কিন্তু দেখো এখানে প্রেসার কত বেড়ে গেছে, দেখো কত উঁচু উপরে উঠে গেছে, রাইট? সো দিস ইজ কল্ড যে inability to relax the lower esophageal sphincter, so higher lower esophageal sphincter pressure. So in this way you should diagnose akalassia. কোন প্রশ্ন আছে? খুবই ইম্পর্টেন্ট, মোস্ট হাই এল ফার্স্ট স্টেপ অন esophageal disorder ভিতরে, ওকে? আচ্ছা তাহলে তো অ্যানসার দিলাম তোমাকে যে প্রশ্ন করছো। তাহলে দেখো, তাহলে এখন আমাদের একালাসিয়া, এটা তো আশা করি বুঝতে পারছো। ভেরি গুড মৃত্তিকা, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো আমি ফার্স্ট এড থেকে যদি আরেকবার রিভিউ করে দিই, আর কিছু নাই এখানে, যে আমাদের ইউজুয়ালি ফেইলিয়ার অফ লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্স, হ্যাঁ? কারণ কি? কারণ হচ্ছে গ্যাংলিয়নটা, গ্যাংলিয়নটা আমাদের কি হচ্ছে? লস হচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া গ্যাংলিয়নটা লস হচ্ছে কোথায়? মায়ের মাইন্টেরিক প্লেক্সাস, মাইন্টেরিক প্লেক্সাস আরেকটা নাম হচ্ছে অরব্যাক প্লেক্সাস, রাইট? তো মাইন্টেরিক প্লেক্সাস বা অরব্যাক প্লেক্সাস কোথায় থাকে? এসোফেজিয়াল ওয়ালে থাকে। আচ্ছা ভালো কথা, এই যে এতক্ষণ যে বললাম মাসকুলারিস প্রোপ্রিয়া, এটা আবার কারোর কনফিউশন হয়নি তো যে ভাই মাসকুলারিস প্রোপ্রিয়া কই থাকে? আমি কিন্তু এসোফেজিয়াল ওয়ালের কথা বলতেছি, রাইট? এসোফেজিয়াল ওয়াল, এসোফেজিয়াল যে ওয়াল, এই ওয়ালের যে লেয়ার গুলো আছে, সেই লেয়ার গুলা হিস্ট্রি তোমাদেরকে পড়াইছি ফার্স্ট ক্লাসে। তো মাসকুলারিস প্রোপ্রিয়া হচ্ছে এসোফেজিয়াল এই যে ওয়াল, তার একটা লেয়ার, ওকে? আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমাদের এই যে গ্যাংলিয়ন সেল লস হলে কেন রিল্যাক্সেশন আমি করতে পারতেছি না? এটা তোমার প্রশ্ন হতে পারে। এটা প্যাথোমাতে নাই, এটা ফার্স্ট এইডে আছে। তো কেন? কারণটা হচ্ছে আমাদের গ্যাংলিয়ন সেলগুলো আমাদের ইউজুয়ালি কি করতে পারে? গ্যাংলিয়ন সেলগুলো ইউজুয়ালি আমাদের ইনহিবিটরি নিউরন গুলা, ওকে? দেখো ডিউ টু ফেইলিয়ার অফ লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার টু রিল্যাক্স ডিউ টু ডিজেনারেশন অফ ইনহিবিটরি নিউরনস, ওকে, কন্টেইনিং নাইট্রিক অক্সাইড এন্ড ভ্যাসোইন্টেস্টিনাল পেপটাইড। সেই জন্য বোধহয় প্রশ্নটা করছিল। তো বিষয়টা হচ্ছে আমাদের এই যে নাইট্রিক অক্সাইড এন্ড ভিআইপি, এই দুটো হচ্ছে আমাদের ইনহিবিটরি নিউরন, ওকে? ইনহিবিটরি নিউরন গ্যাংলিয়ন সেলে এগুলো প্রেজেন্ট থাকে। তো এদের কাজ হচ্ছে, ইনহিবিটরি নিউরন মানে কি? ইনহিবিটরি নিউরন মানে রিল্যাক্স করা, স্টিমুলেটরি নিউরন মানে কন্ট্রাক্ট করা। সো নাইট্রিক অক্সাইড মানে কি? তোমরা সবাই জানো নাইট্রিক অক্সাইড মানে হচ্ছে আমাদের রিল্যাক্স করে, স্মুথ মাসলটাকে কি করে? মাসলের স্মুথ পোরশনটাকে রিল্যাক্স করে, ভেসোডাইলেট করে, রাইট? তো এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড কাজ। ভিআইপি এর কাজও সেম। সো আমাদের এই নাইট্রিক অক্সাইড আর ভিআইপি যেটা করে, লোয়ার এসোফেজিয়াল স্ফিংটারটাকে রিল্যাক্স করে, এটাগুলো কোথায় থাকে? গ্যাংলিয়ন সেলের ভিতরে থাকে। তাহলে এইগুলোকে আমরা ইউজুয়ালি ইনহিবিটরি নিউরন বলি। সো আলটিমেটলি গ্যাংলিয়ন সেলটার ডিজেনারেশন হচ্ছে মানে হচ্ছে ইনহিবিটরি নিউরন গুলা ডিজেনারেশন হচ্ছে, ঠিক আছে? ইনহিবিটরি নিউরন গুলা ডিজেনারেশন হচ্ছে ইউজুয়ালি ইন দ্য মাইন্টেরিক প্লেক্সাস অফ দ্য বা অরব্যাক প্লেক্সাস, একটু আগেই বলছিলাম এসোফেজিয়াল ওয়াল। সো ম্যানোমেট্রিক ফাইন্ডিংস কি পাবা? ম্যানোমেট্রিক ফাইন্ডিংস যেটা পাবা সেটা হচ্ছে পেশেন্টের হাই লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার পাবা এবং অ্যাবসেন্ট পেরিয়াস্টিসিস। অ্যাবসেন্ট পেরিয়াস্টিসিস মানে
পেশেন্টের ফুড তো আর নিচে নামতে পারতেছে না, সো পেরিয়াস্টেসিসটা তো অ্যাবসেন্ট, রাইট? আর লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার প্রেসারটা হাই, সো আলটিমেটলি প্রোগ্রেসিভ ডিসপেজিয়া টু বোথ সলিড অ্যান্ড লিকুইড, বোথ সলিড অ্যান্ড লিকুইড। বেরিয়াম সোয়ালো টেস্ট করলে কি পাবা? ডায়ালেটেড এসোফেগাস পাবা উইথ অ্যান এরিয়া অফ ডিস্টাল স্টোনোসিস। এই দেখো ডিস্টাল এরিয়াতে স্টোনোসিস হয়ে গেছে, আর আপার এরিয়াতে, উপরের যে এরিয়াতে ডায়ালেটেড এসোফেগাস। ওকে, এটাকে বলে বার্ডস বিক অ্যাপিয়ারেন্স। পেশেন্টের রিস্ক বাড়ে কিসের? এসোফেজিয়াল কার্সিনোমা বা ক্যান্সারের রিস্ক বাড়ে। অ্যাকালেসিয়া মানে কি? অ্যাকালেসিয়া একটু আগেই বলছি পড়ানোর আগে, অ্যাকালেসিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ রিল্যাক্সেশন, অ্যাবসেন্স অফ রিল্যাক্সেশন। ওকে, so we are done with achalasia. Any question? Very 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 high yield, I can't emphasize enough. We are done with achalasia. আচ্ছা এখন আসো, তো ফার্স্ট আমরা এখন প্যাথোলজি, এটা তো এসোফেজাস এর প্যাথোলজির ভিতরেই পড়ে, রাইট? আবার সেকেন্ড প্যাথোলজিটা পড়বো, সেটা কি ভাইয়া? এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? কি কি পড়বোটা খেয়াল করো। আমরা পড়বো হচ্ছে এক টানে, এই যে এই ডিজারগুলো এক টানে পড়ে ফেলবো আজকে। আমাদের এসোফেগাস ইনশাআল্লাহ অবশ্যই শেষ করবো, স্টোমাক শুরু করবো, এটা হচ্ছে প্ল্যান। সো দেখি আমি প্যাথোলজি, প্যাথোলজি একটু আমাদের এটা ফার্স্ট এড পড়তে হবে ভালো মতো। প্যাথোমাতে এটা ফার্স্ট এডে বেশি ইনফরমেশন, সো উই উইল গো উইথ ফার্স্ট এইড। ওকে, আচ্ছা শোনো, সো ফার্স্ট চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিফিউজ এসোফেজিয়াল স্প্যাজম। ওকে, হোয়াট ইজ ডিফিউজ এসোফেজিয়াল স্প্যাজম? টার্মটা খেয়াল করো, ডিফিউজ মানে পুরো এরিয়া জুড়ে, হ্যাঁ? এসোফেজিয়াল স্প্যাজম মানে হচ্ছে আমাদের এসোফেগাসে স্প্যাস্টিসিটি ডেভেলপ করছে, স্প্যাজম হয়েছে, মাসল স্প্যাজমের মতো, ঠিক আছে ভাই? এটা হলে সমস্যাটা কি? এটা হলে সমস্যাটা হচ্ছে এসোফেগাস যখন স্প্যাজম হয়ে যাবে, তুমি চিন্তা করো স্বাভাবিকভাবে এসোফেগাসের কাজটা হচ্ছে মোটিলিটি দেওয়া, রাইট? পেরিস্টালসিস করা, পেরিস্টালসিস করে মোটিলিটি কন্টিনিউ করে খাবারটা স্টোমাকে ঢোকানো। যখন এসোফেজিয়াল স্প্যাজম হচ্ছে একটা পেশেন্টের, তখন স্পন্টানিয়াস নন পেরিস্টালটিক, নন পেরিস্টালটিক মানে হচ্ছে পেশেন্টের পেরিস্টালসিস হবে না, বা এটা একটা টার্ম হচ্ছে আনকোঅর্ডিনেটেড কন্ট্রাকশনস অফ দা এসোফেগাস উইথ নরমাল লোয়ার এসোফেজিয়াল স্ফ্যাংক্টার প্রেসার। সো আমি যে কথাগুলো বলতে চাই খুব সুন্দর মতো খেয়াল করবা। ফার্স্ট অফ অল, এখানে কিন্তু পেশেন্টের লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার প্রেসারে কোনো সমস্যা নাই, একদমই নরমাল, এটাতে কোনো প্যাথোলজি নাই। দেন আমাদের খাবার এসোফেগাস থেকে স্টোমাকে মুভ করতে হলে কি দরকার ভাইয়া? এসোফেগাসের কন্ট্রাকশন দরকার, রাইট? এসোফেগাসের কন্ট্রাকশন দরকার, যেটাকে আমরা কোঅর্ডিনেটেড কন্ট্রাকশন বলি, যে সুন্দর মতো কোঅর্ডিনেটেড কন্ট্রাকশন হয়ে মোটিলিটি হয়ে খাবারটা স্টোমাকে এসে ঢুকবে। কিন্তু সেই কন্ট্রাকশনটা যদি আনকোঅর্ডিনেটেড হয়, নন পেরিস্টালটিক হয়, যে খাবার মুভ করতেছে না এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাকে আমরা বলতেছি ডিফিউজ এসোফেজিয়াল স্প্যাজম। ওকে, আচ্ছা কেন ভাইয়া, কেন আনকোঅর্ডিনেটেড কন্ট্রাকশন হচ্ছে? ওই যে এসোফেজিয়াল স্প্যাজম হচ্ছে, যে পেশেন্টের এসোফেগাস স্প্যাজম ডেভেলপ করছে, স্প্যাজম ডেভেলপ করলে তো ওর খাবারটা নিচে নামতে পারতেছে না, পেরিস্টালসিসটা কি ঠিকঠাক মতো হচ্ছে না, রাইট? তাহলে পেশেন্ট কিভাবে ডেভেলপ করবে তোমার কাছে? ডিসফেজিয়া নিয়ে ডেভেলপ করবে, যে খাবার তো নিচে নামতে পারতেছে না। তারপরে তোমার হচ্ছে অ্যানজাইনা লাইক চেস্ট পেইন নিয়ে ডেভেলপ করবে, পেশেন্টের যেহেতু এসোফেগাসের প্রবলেম, সো অ্যানজাইনা লাইক চেস্ট পেইন নিয়ে আসবে, ডিসফেজিয়া নিয়ে আসবে। এখন তুমি ডায়াগনোসিস কেমনে করবো ভাইয়া? ডায়াগনোসিস করবো হচ্ছে ব্যারিয়াম সোলো দিয়ে, ব্যারিয়াম সোলো এন্ড ম্যানোমেট্রি, আগে এই যে দুইটা জিনিস বলছি। সো ব্যারিয়াম সোলোতে করে কি পাবা? কর্কস্ক্রু অ্যাপিয়ারেন্স পাবা। কেন কর্কস্ক্রু অ্যাপিয়ারেন্স পাবা সেটা বলতেছি। আর একটা কি পাবা সেটা হচ্ছে ম্যানোমেট্রি করলে ম্যানোমেট্রিস ডায়াগনোসিস। দেখো ডায়াগনস্টিক, তাহলে এখন আমরা কর্কস্ক্রু অ্যাপিয়ারেন্স করে কি পাবো ভাইয়া? ব্যারিয়াম সোলো করে কি পাবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে, ফিগারটা দেখো, ব্ল্যাক বুকে যদি আমরা একটু যাই, হ্যাঁ খেয়াল করো এখানে যে ডিফিউজ এসোফেজিয়াল স্প্যাজম, হ্যাঁ ডিফিউজ এসোফেজিয়াল স্প্যাজম, যে এসোফেজিয়াল যে কন্ট্রাকশনস, এসোফেজিয়াল যে কন্ট্রাকশন নরমালি কেমনে হচ্ছে, এটা নরমালি ইনিশিয়েট কেমনে করতেছে, সেটা হচ্ছে ফুড বোলাসটা যখন আমাদের এসোফেগাসে ঢুকতেছে ফ্যারিংস দিয়ে, তখন আমাদের এসোফেজিয়াল নরমালি কন্ট্রাকশন হয়ে সেটা কি হচ্ছে বলো? কন্ট্রাকশন হয়ে আমাদের লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার দিয়ে স্টোমাকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন এসোফেগাসটা স্প্যাজম হয় তখন আমাদের কন্ট্রাকশনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে,
হচ্ছে কন্ট্রাকশন, বাট সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা মনে রাখবা। আলটিমেটলি কোনো পেরিস্টালসিস, যে নরমাল যে পেরিস্টালসিস সেটা আমাদের ডেভেলপ করতেছে না, ঠিক আছে। আলটিমেটলি এসোফেগাসের শেপটা কর্ক স্ক্রু হয়ে যাচ্ছে, স্প্যাজম হয়ে স্ক্রু, কর্ক স্ক্রু শেপ হয়ে যাচ্ছে, ব্যারিয়াম সল স্ট্র্যাটেজি তুমি করো। ওকে, আচ্ছা। এখন তাহলে দেখো, আমরা যদি তোমাকে দেখাই এই কর্ক স্ক্রু শেপটা ফিগার আছে কিন্তু আমি শিওর না, কোথাও ফিগারটা নাই। ওকে, আচ্ছা। কারণ কথা হচ্ছে ভাইয়া কেন কর্ক স্ক্রু শেপ হয়ে যাচ্ছে বা কেন পেশেন্টের এসোফেজিয়াল স্প্যাজম ডেভেলপ করতেছে। ওকে, এটা তোমার প্রশ্ন হতে পারে কেন। তো কারণটা হচ্ছে মেইনলি যে আমাদের ইনহিবিটরি যে নিউরো ট্রান্সমিশন গুলো থাকে উইথিন দ্য এসোফেজিয়াল মাইন্ট্রিক প্লেক্সাস, ওই যে সেম আগের কথায় নাইট্রিক অক্সাইড বা ভিআইপি, এগুলো হচ্ছে ইনহিবিটরি। এগুলোর কাজ থেকে, এগুলোর কাজ হচ্ছে রিল্যাক্স করা, এগুলোর কাজ হচ্ছে রিল্যাক্স করা, রাইট, রিল্যাক্স করা। তো তুমি চিন্তা করো যে অ্যাকালেসিয়ায় যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে অ্যাকালেসিয়ায় আমাদের যে স্ফিংটারটা ছিল, সেই স্ফিংটারের ভিতরে আমাদের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যেগুলো ছিল নাইট্রিক অক্সাইড ভিআইপি এগুলো লস হয়েছিল, রাইট, স্ফিংটারের ভিতরে। এসোফেজিয়াল স্প্যাজমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এসোফেগাসের স্ফিংটারে না, এসোফেগাসের ওয়াল গুলাতেই। ওকে, এসোফেগাসের ওয়াল গুলাতেই ভিতরেই আমাদের স্প্যাজম হয়ে যাচ্ছে। কারণ স্প্যাজম মানে কি? স্প্যাজম মানে কন্ট্রাক্টেড। স্প্যাজম মানে কি? অনেকে আজ করতে পারে, স্প্যাজম মানে হচ্ছে কন্ট্রাক্টেড। ওকে, টোটাল কন্ট্রাক্টেড, রিল্যাক্সেশন আর হচ্ছে না। আমাদের এসোফেগাস, নরমালি এসোফেগাস কি হবে বলো? নরমালি এসোফেগাস রিল্যাক্সেশন এন্ড কন্ট্রাকশন দুইটাই থাকবে, কিন্তু এখানে শুধুমাত্র স্প্যাজম ডেভেলপ করে মানে টোটালি কন্ট্রাক্টেড এসোফেগাস। কারণ হচ্ছে আমাদের রিল্যাক্সেশনের জন্য যে ইনহিবিটরি যে সাবস্টেন্স দরকার মাইন্টারিক প্লেক্সাসের ভিতরে নাইট্রিক অক্সাইড ভিআইপি সেগুলা অ্যাবসেন্ট, ঠিক আছে। তো আমাদের এসোফেগাসটা একদমই টোটালি কন্ট্রাক্টেড। এখানে কিন্তু আবারও বলতেছি স্ফিংটারে কোনো প্রবলেম নাই, স্ফিংটার নরমাল, বাট অ্যাজ এ হোল পুরো এসোফেগাসটা স্প্যাজম ডেভেলপ করে, স্প্যাস্টিসিটি ডেভেলপ করে, ফলে কন্ট্রাক্টেড থাকে অলওয়েজ। ফলে আনকোঅর্ডিনেটেড কন্ট্রাকশনের কারণে পেশেন্টের পেরিস্টালসিসটা হয় না, ফলে ফুড নিচে নামতে পারে না, কারণ পেরিস্টালসিস যে অ্যাবসেন্ট, ঠিক আছে। তো ফিগারটা দেখো, এখন বুঝতে পারবে। এই যে ডিফিউজ স্প্যাজম, এসোফেজিয়াল স্প্যাজম দেখো কি সুন্দর ফিগার, ফ্যারিংস নরমাল, আপার এসোফেজিয়াল স্ফিংটার নরমাল, রাইট। এই যে দেখো এখন যে কথা তোমাদেরকে আমি বলছি যে সমস্যা হচ্ছে পুরো এসোফেজিয়াল বডিতে, কি সেটা? আনকোঅর্ডিনেটেড কন্ট্রাকশন, রাইট। দেখো নরমাল কন্ট্রাকশন, দেখো নরমাল প্রেসার, দেখো নরমাল কন্ট্রাকশন এন্ড পেরিস্টালসিস হলে এরকম সুন্দর ফিগার তুমি পাবা। কিন্তু দেখো কিরকম, দেখছো? উল্টা পাল্টা, উল্টা পাল্টা এম শেপের, আনকোঅর্ডিনেটেড, এটাকে বলা হয় আনকোঅর্ডিনেটেড কন্ট্রাকশন এন্ড অ্যাবসেন্ট পেরিস্টালসিস। সো এরকম ফিগার যখন তুমি পাবা, তোমার ডায়াগনোসিস হচ্ছে পেশেন্টের এসোফেজিয়াল স্প্যাজম তুমি পাইছো। ওকে, দেখো লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার নরমাল, দিস ইজ কল্ড ডিফিউজ এসোফেজিয়াল স্প্যাজম। এটা খুব ইম্পর্টেন্ট ছিল। কারো কোনো কোশ্চেন আছে ক্লিয়ার আমাকে জানাও, লেট মি নো। সো আমরা নেক্সট ডিজিজে, নেক্সট প্যাথোলজিতে মুভ করব এখন। আচ্ছা, ভেরি গুড। তো এখন আসো, তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইওসিনোফিলিক এসোফেগাস, ইওসিনোফিলিক এসোফেগাইটিস। হ্যাঁ, নাম কি ভাইয়া? নামটা হচ্ছে ইওসিনোফিলিক এসোফেগাইটিস, নাম শুনেই বুঝো যে ইনফিল্ট্রেশন অফ ইওসিনোফিলস ইন দ্য এসোফেগাস অফটেন ইন অ্যাটোপিক পেশেন্টস। হোয়াট ডাজ ইট মিন? মানে হচ্ছে কিছু পেশেন্ট আছে যাদের সবকিছুতে অ্যালার্জি থাকে, দুনিয়ার সবকিছুতে, তোমার আমারও নিজেরও আছে, অনেকের আছে। ইউজুয়ালি অ্যাটোপিক মানে হচ্ছে যেসব পেশেন্টের অ্যাজমা থাকে বা একজিমা থাকে একদমই ফ্রম দ্য বার্থ, তাদেরকে অ্যাটোপিক পেশেন্ট বলে। সো এই ধরনের পেশেন্ট ইউজুয়ালি ইওসিনোফিলিক এসোফেগাইটিস ডেভেলপ করে। এসোফেগাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য এসোফেগাস, বুঝতেই পারতেছো, উইথ ইওসিনোফিলস, যে বেশি বেশি ইওসিনোফিলস পায়, ঠিক আছে। তো এদের কি ডেভেলপ করবে? ইওসিনোফিলিক এসোফেগাইটিস পেশেন্টদের ইওসিনোফিল কাউন্ট অনেক বেশি থাকবে, ব্লাড টেস্ট করবা। এরা যে কোনো অ্যালার্জেন, মনে করো ফুড অ্যালার্জেন যখন এক্সপোজড হবে তখন তারা ডিসফেজিয়া ডেভেলপ করবে, যে ডিফিকাল্টি ইন সোয়ালিং, ফুড ইমপ্যাকশন। দিস ইজ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যে তাদের মনে হবে কি ভাইয়া, তাদের মনে হবে কি, তাদের মনে হবে হচ্ছে যে তাদের খাবারটা গলায় আটকে গেছে, ঠিক আছে, ফুড ইমপ্যাকশন। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে এদের আমি ডায়াগনোসিস কেমনে করবো ভাইয়া? এদের ডায়াগনোসিস হচ্ছে এন্ডোস্কোপি। হ্যাঁ, এন্ডোস্কোপি করে কি পাবা? এসোফেজিয়াল রিংস এন্ড লিনিয়ার ফুরোস, এই এই স্ট্রাকচারটা পাবা। মানে হচ্ছে এসোফেজিয়াল রিংস এন্ড লিনিয়ার ফুরোস। আলসার পাবা, শ্যালো আলসার খুবই, অন এন্ডোস্কোপি, ঠিক আছে। টিপিক্যালি আনরেসপন্সিভ টু গার্ড থেরাপি। তাহলে ভাই এটা তো ডায়াগনোসিস অনেক টাফ, রাইট? হ্যাঁ, খুবই টাফ। যে তোমার কাছে একটা পেশেন্ট আসলো, তার ডিসফেজিয়া আছে,
মনে হচ্ছে খাবার গলায় আটকে গেছে, তুমি কি মনে করবা? মনে করবা গার্ড হয়েছে পেশেন্টের অ্যাসিডিটির কারণে। তুমি পেশেন্টকে পিপিআই দিলা কিন্তু পেশেন্টের কাজ করতেছে না, রাইট? পেশেন্ট বলতেছে খাবার আটকে গেছে গলায়, তখন তুমি কি করবা? এন্ডোস্কোপি করে ডায়াগনোসিস করবা, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ কল্ড কি? ইওসিনোফিলিক এসোফেগাইটিস। ইওসিনোফিলিক এসোফেগাইটিস এরপরে কি আছে ভাই? নেক্সট ডিজিজ এই যে ইওসিনোফিলিক এসোফেগাইটিস। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আমাদের আছে এসোফেজিয়াল স্ট্রিকচার। হ্যাঁ, আচ্ছা এসোফেজিয়াল স্ট্রিকচার আর ভ্যারিসেস এই দুটো আগে পড়াই ফেলি। হ্যাঁ, এসোফেগাইটিস, এসোফেজিয়াল পারফোরেশনটা একটু পরে পড়াবো। আচ্ছা, এসোফেজিয়াল স্ট্রিকচার কি ভাই? এসোফেজিয়াল স্ট্রিকচার মানে হচ্ছে যে কোনো কারণে, মনে করো যদি কোনো কেমিক্যাল তুমি ইনজেকশন করো, যে কোনো তোমার যে কোনো তোমার লাইফ টাইমের যে কোনো একটা পিরিয়ডে তুমি কেমিক্যাল ইনজেকশন করলা। আচ্ছা, গার্ড থেরাপি মানে হচ্ছে, গার্ড মানে হচ্ছে গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। মানে আমরা যেটা বলি যে গ্যাস হইছে, তোমার গ্যাস হইছে, তাই না? গ্যাস্ট্রাইটিস হইছে, গ্যাস্ট্রিকের সমস্যা, সেটাকে মেডিকেল সায়েন্সে তো আর বলে না যে গ্যাস হইছে। মেডিকেল সায়েন্সে সেটাকে বলা হয় গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ট্রিটমেন্ট কি? পিপিআই, গতদিন যে পয়লা প্রোটন পাম্প ইনহিবিটর, ওমেপ্রাজল, এই যে এগুলো হচ্ছে পিপিআই। তো পেশেন্টের যদি গার্ড হয়, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়, সেক্ষেত্রে পিপিআই দিলে তো সেটা ইমপ্রুভ করবে। কিন্তু ইওসিনোফিলিক এসোফেগাইটিসে তুমি গার্ডের ট্রিটমেন্ট দিলা, মানে হচ্ছে গার্ড থেরাপি দিলা, মানে পিপিআই দিলেও তার ইমপ্রুভ করবে না, এটা বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা ইসোফেজিয়াল স্ট্রিকচার কি? ইসোফেজিয়াল স্ট্রিকচার কি? আই হোপ প্রাণস বুঝতে পারছো। এসোফেজিয়াল স্ট্রিকচার মানে হচ্ছে যে তুমি কোন সময় মনে করো তুমি কোন কেমিক্যাল ইনজেকশন করলা, ওকে? এই কেমিক্যাল ইনজেকশন করলে তোমার ওই এসোফেগাসটা ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হয় ভিতরে স্ট্রিকচার ফর্মেশন হবে অনেক একটা টাইম পিরিয়ড পরে। বা অ্যাসিড রিফ্লাক্স, তোমার গার্ড আছে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, সো স্টোমাক থেকে কন্টিনিউয়াসলি তুমি চিন্তা করো, এটা তোমার এসোফেগাস, রাইট? এটা তোমার স্টোমাক। তো স্টোমাক থেকে কন্টিনিউয়াসলি অ্যাসিড সিক্রেশনের উপরে যাচ্ছে, এসোফেগাসে যাচ্ছে, এসোফেগাসে যাচ্ছে, যেতে যেতে স্ট্রিকচার ফর্মেশন করছে। ওকে, স্ট্রিকচার হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে স্ট্রিকচার ফর্মেশন করছে। এন্ড এসোফেগাইটিস মানে এসোফেগাস ইনফ্লামেশন হলে স্ট্রিকচার ফর্মেশন করতে পারে। এই তিনটা কন্ডিশনে আমাদের ইউজুয়ালি কি ফর্মেশন করতে পারে? এসোফেজিয়াল স্ট্রিকচার। ওকে, এসোফেজিয়াল স্ট্রিকচার। সো এসোফেজিয়াল স্ট্রিকচার আমি কেমনে ডায়াগনোসিস করব? পেশেন্ট বলবে যে খাবার তার গলায় আটকে আটকে যাচ্ছে, অবস্ট্রাকশন লাইক তোমার অবস্থা তৈরি হবে। ওকে, এটাকে বলে এসোফেজিয়াল স্ট্রিকচার। আচ্ছা, এখন আসো, নেক্সট হচ্ছে এসোফেজিয়াল ভেরিসেস। এসোফেজিয়াল ভেরিসেস, সো এসোফেজিয়াল ভেরিসেস তোমার ডিটেইলস আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে লিভার পড়ানোর সময়, সিরোসিস পড়ানোর সময়। এখন একটু বলে রাখি, কারণ এটা হচ্ছে সিরোসিসের পড়া। হ্যাঁ, কেন ভাই? ভেরিসেস মানে কি? হোয়াট ইজ ভেরিসেস? ভেরিসেস মানে হচ্ছে ডায়ালেটেড ভেইন, ডায়ালেটেড সাবমিউকোসাল ভেইন। ওকে, এখন কথা হচ্ছে ভেরিসেসটা শুধুমাত্র এসোফেগাসে ডেভেলপ করে বিষয়টা এরকম না। এই ভেরিসেস স্টোমাকেও ডেভেলপ করতে পারে। তাহলে স্টোমাকে ডেভেলপ করলে কি বলবো সেক্ষেত্রে? ডায়ালেটেড যে স্টোমাকের যে স্ট্রাকচার গুলো আছে, সাবমিউকোসাল স্টোমাকের গ্যাস্ট্রিক ভেইন, সোজা কথা। ওকে, সো এসোফেজাল ভেরিসেস মানে হচ্ছে আমাদের এসোফেজিয়াল যে লেয়ার গুলা থাকে, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস প্রোপ্রিয়া, রাইট? সেরোসা পড়াইছি। সাবমিউকোসাল এসোফেজিয়াল ওয়ালের যে সাবমিউকোসাল লেয়ারটা থাকে, তো সাবমিউকোসাতে কিছু ভেইন থাকে। তো সাবমিউকোসাল ভেইন গুলো যদি ডায়ালেশন হয়ে যায়, ডায়ালেটেড সাবমিউকোসাল ভেইন ইন দা লোয়ার 1/3 অফ দ্য এসোফেগাস। দেখো, এই যে দেখো পেশেন্টের এসোফেজিয়াল ভেইন গুলো কেমন ডায়ালেটেড হয়ে গেছে, দেখছো? ডায়ালেটেড হয়ে গেছে। ওকে, ইন দা লোয়ার এসোফেগাস, মানে এসোফেগাসের দুইটা পার্ট, এটা এসোফেগাসের আমরা ইউজুয়ালি আপার 2/3 বলি আর লোয়ার 1/3 বলি, ঠিক আছে? তাহলে এই যে লোয়ার 1/3 এ যখন লোয়ার 1/3 এর যে এসোফেগাস তার ওয়ালের যখন সাবমিউকোসাল ভেইন গুলো ডায়ালেশন হবে, তখন সেটাকে আমরা এসোফেজিয়াল ভেরিসেস বলি। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া কেন হবে, রাইট? যে কেন হবে, কেন হবে, এটা হচ্ছে কথা। সেটা হচ্ছে সেকেন্ডারি টু পোর্টাল হাইপারটেনশন। সেকেন্ডারি টু পোর্টাল হাইপারটেনশন, তাহলে আমি সুন্দর করে তোমাদেরকে প্যাথোলজিটা বোঝাই দিই, ভেরি ইম্পর্টেন্ট। এটা যদিও পড়ানোর কথা আমাদের হচ্ছে সিরোসিসে, তাও এখানে একবার পড়াই দিই, পড়ালে তো দোষ নাই, রাইট? দেখো, সিরোসিসের পেশেন্ট যেটা হচ্ছে, সিরোসিসের পেশেন্টের যেটা হচ্ছে, হ্যাঁ প্যারেন্টসটা খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি সার্কুলেশনটা কি বলে, আমাদের যে লোয়ার এক্সট্রিমিটি থেকে, রাইট? লোয়ার এক্সট্রিমিটি থেকে আমাদের ভেইনস গুলো আলটিমেটলি সার্কুলেশন কোথায় হবে? মনে করো যেগুলো আমাদের পোর্টাল ভেইনে আসে, হ্যাঁ এগুলো সব লোয়ার এক্সট্রিমিটি। তো লোয়ার এক্সট্রিমিটি থেকে যেসব ব্লাড আমাদের পোর্টাল ভেইন দিয়ে, এটা মনে করো আমাদের লিভার, ঠিক আছে?
সো এটা হচ্ছে পোর্টাল ভেন, রাইট? সো লোয়ার এক্সট্রিমিটি থেকে আমাদের ব্লাড গুলা কি ভেইনস থেকে, আমাদের ভেইনস থেকে ব্লাড কেমনে যাবে বলো? পোর্টাল ভেনে যাবে। পোর্টাল ভেনে গিয়ে লিভার থেকে সেখানে আমাদের হেপাটিক ভেনে যাবে, রাইট? হেপাটিক ভেন দিয়ে দেন আমাদের সুপ্রেক্স দিয়ে সুপিরিয়র ভেনা ক্যাপা দিয়ে আমাদের আলটিমেটলি কি রাইট অ্যাট্রিয়ামে আসবে। এটা আমাদের ভেনাস সিস্টেম, রাইট? ভেনাস ড্রেনেজ, এটা সিম্পল ভেনাস ড্রেনেজ। এখন এখানে কি থাকবে ভাই? এখানে হচ্ছে স্টোমাক, এটা মনে করো স্টোমাক, ওকে? এখন কথা হচ্ছে যদি কোনো কারণে তোমার পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, যেটা সিরোসিস এর পেশেন্টে ডেভেলপ করে, লিভার সিরোসিস, এটা যদি লিভার হয়, এটা তো লিভার, রাইট? এই পোর্টাল যে ভেইন আছে, পোর্টাল ভেইনটা পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে। পোর্টাল হাইপারটেনশন কেন ডেভেলপ করে সেটা তোমার লিভার সিস্টেম পড়াবো। সো পোর্টাল হাইপারটেনশন যখন ডেভেলপ করতেছে একটা পেশেন্টের, তখন যেটা হয় এই ব্লাড গুলো নিচ দিয়ে পোর্টাল ভেইনে যাইতে পারে না, পোর্টাল ভেইন দিয়ে আমাদের লিভারে ঢুকতে পারে না, হেপাটিক ভেইনে যেতে পারে না। তখন কি হয়? এই ব্লাডটা বাইপাস করে, পোর্টাল ভেইনকে বাইপাস করে আমাদের এই যে এসোফেগাস দিয়ে উপরে উঠে যায়, ওকে? এসোফেগাস দিয়ে উপরে উঠে যায়। এই যে এসোফেজিয়াল ভেইনের উপরে তখন আমাদের যে এসোফেজিয়াল ভেইনটা থাকে, সেই এসোফেজিয়াল ভেইনের উপরে প্রেসার অনেক বাড়ে। এসোফেজিয়াল ভেইনের মধ্যে যখন প্রেসারটা বাড়ে, তখন আমাদের এসোফেজিয়াল ভেইনগুলো ডায়ালেটেড হয়ে যায়, ফলে আলটিমেটলি পেশেন্টের ডায়ালেটেড সাবমিউকোসাল ভেইন, সেটাকে আমরা বলি এসোফেজিয়াল ভেরিসেস। এই যে পেশেন্টের এসোফেজিয়াল ভেইনটা ডায়ালেটেড হয়ে যাচ্ছে, যে কোনো সময় পেশেন্টের এই ভেইনটা রাপচার হতে পারে, ভেইনটা রাপচার হয়ে পেশেন্টের ব্লাড ভমিটিং হবে, ওকে? একটা পেশেন্ট যখন হিমোপ্টাইসিস নিয়ে আসবে, একটা সিরোসিসের পেশেন্ট, যার সিরোসিসের হিস্ট্রি আছে, তখন পেশেন্ট যখন তোমার কাছে হিমোপ্টাইসিস নিয়ে আসবে, তখন তোমার ফার্স্ট ডায়াগনোসিস হচ্ছে পেশেন্টের এসোফেজাল ভেরিসিয়াল রাপচার, ওকে? তো তোমাদের একটু সুন্দর মতো দেখাই। দেখো সিরোসিসের পড়া আমি এখানেই পড়াই দিচ্ছি অনেক কিছু। এসোফেজাল ভেরিসিস তোমরা অনেকে জানো, অনেকে জানো না। এই যে দেখো একটা ফিগার, একটু বড় দেখে ফিগার, সুন্দর মতো একটা ফিগার বের করি। আমাদের ক্ষুধা লেগে গেছে কোনো ক্লাস নিতে। এসোফেজাল ভেরিসিয়াল অ্যানাটমি, ইয়া, খেয়াল করো, দেখছো? তোমাকে দেখতে পাচ্ছ? আমাকে বলো তো, একটু ফিগারটা দেখতে পাচ্ছ? এই যে দেখো, দেখতে পাচ্ছ? ওকে। এই যে দেখো পোর্টাল ভেইনটা, এই যে পোর্টাল ভেইনটা, সো যখন তোমার পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে সিরোসিসে, তখন এই যে দেখো সার্কুলেশন নিচ থেকে পোর্টাল ভেইনে যখন ব্লাড ঢুকতে পারতেছে না, তখন এই ব্লাডটা বাইপাস করে এই যে আমাদের এসোফেজিয়াল যে ভেইন, এই যে দেখো এসোফেজিয়াল ভেইনে এসোফেগাস দিয়ে তখন পাস করতে চায় ব্লাড গুলো, এসোফেগাস তখন এসোফেগাসে প্রবেশ করে, তখন এসোফেজিয়াল ভেইনসে ব্লাডের এত ব্লাড প্রবেশ করে বাইপাস হয়ে, যেহেতু বাইপাস হচ্ছে অনেক ব্লাড, তখন ভেইনটা ডাইলেটেড হয়ে যায়, ফলে আলটিমেটলি ভেইনটা রাপচার হওয়ার চান্সেসটা বেড়ে যায়। এটাকে বলে এসোফেজিয়াল ভেরিসেস, ওকে? এটাকে বলে এসোফেজিয়াল ভেরিসেস। এসোফেজিয়াল ভেরিসেস আরো সুন্দর সুন্দর ফিগার আছে, ওয়েট একটা দেখাই তোমাদেরকে। এই যে দেখো, ওকে? কি সুন্দর, যখন আমাদের পোর্টাল ভেনে ঢুকতে পারতেছে না, এই যে দেখো পোর্টাল ভেনে যখন ঢুকতে পারতেছে না ব্লাডটা, তখন সেই ব্লাড গুলা আমাদের কোথায় যাচ্ছে? গ্যাস্ট্রিক ভেনে যাচ্ছে, মানে স্টোমাকে যাচ্ছে, আর এসোফেজিয়াল ভেনে যাচ্ছে, এসোফেগাসে যাচ্ছে। সো গ্যাস্ট্রিক ভেনে যখন যাচ্ছে, আমাদের গ্যাস্ট্রিক ভেন যদি ডায়ালেটেড হয়, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক ভেরিসেস, ওকে? আর এসোফেজিয়াল ভেনে যখন যাচ্ছে, এসোফেজিয়াল ভেন যখন ডায়ালেটেড হচ্ছে, সেটাকে আমরা বলি এসোফেজিয়াল ভেরিসেস, এসোফেজিয়াল ভেরিসেস, ঠিক আছে? এই ভেরিসেস যে কোনো সময় রাপচার হয়ে ব্লিডিং হতে পারে পেশেন্টের। ওয়ানলি লোয়ার ওয়ান থার্ড কেন ইনভলভ হয়? এই যে খেয়াল করো, তোমার এসোফেগাসের, এটা তো খুবই অয়ন দাস, তুমি এর কমন সেন্সে চিন্তা করো, তুমি চিন্তা করো, আমাকে বলো যে এসোফেগাসের লোয়ার পার্ট তো নিচে থাকবে, রাইট? সো লোয়ার পার্টের যে ভেন গুলো আছে, ব্লাড তো সেগুলোতেই তো যাবে, ব্লাড তো লোয়ার পাস বাইপাস করে আপার পার্টে যাইতে পারতেছে না, ব্লাড তো লোয়ার পার্টেই যাবে, এসোফেগাসের যে লোয়ার পার্টের ভেন গুলো আছে সেগুলোতেই যাবে, তাহলে তার উপরে প্রেসারটা বেশি পড়বে, রাইট? অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। আচ্ছা, দিস ইজ called esophageal varices, very high yield for you guys, very high yield, হ্যাঁ? তাহলে দেখো, তাহলে কমন ইন সিরোটিক মানে হচ্ছে সিরোসিস, লিভার সিরোসিস, এটা মেবি সোর্স অফ লাইফ থ্রেটেনিং হেমাটোমেসিস। আর হেমাটোমেসিস মানে কি বলতো দেখি একজন? হোয়াট ইজ হেমাটোমেসিস? হোয়াট ইজ হেমাটোমেসিস? মৃত্তিকা নয়ন দাস, এই দুজন বাদে বলবা হোয়াট ইজ হেমাটোমেসিস। কি বললা? স্টুলে ব্লাড, সেটাকে আমরা হেমাটোমেসিস বলি? হামিম ভাইয়া, ভেরি গুড। ভমিটিং উইথ ব্লাড, হিমোপ্টাইসিস এন্ড হেমাটোমেসিস, দ্য ডিফারেন্স কি ভাইয়া?
হিমোপ্টাইসিস হচ্ছে তোমার কাফিং এর সাথে ব্লাড ইউজুয়ালি, বা তুমি দেখি কি লিখছো, ব্লাড ভমিটিং, এক্স্যাক্টলি। সো কাফিং এর সাথে ব্লাডটাকে বলা মানে ইউজুয়ালি হিমোপ্টাইসিস, আর ব্লাড ভমিটিংটাকে বলা হয় হেমাটাইমিসিস, ঠিক আছে? ব্লাড ভমিটিংটাকে বলা হয় হেমাটাইমিসিস। আচ্ছা, সো সো এখন দেখো তাহলে আমাদের নেক্সট টপিক কি সেটা আমরা পড়ি। তাহলে এসোফেগাসটা আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, জানলেই হোক। অনেক পড়া, হ্যাঁ এসোফেগাস অনেক পড়া। এরপর আসে ভাই, এরপরে কি পড়বো আমরা? তাহলে আমাদের ডান, স্প্যাজম ডান, একালাসিয়া ডান, আমাদের ইওসিনোফিলিক ডান, স্ট্রিকচার ডান, ভ্যারিসিস ডান। হ্যাঁ, আমরা এখন পড়বো এসোফেগাইটিস। হোয়াট ইজ এসোফেগাইটিস? যে কোনো কারণে, মনে করো অ্যানিরিজম, যে কোনো কারণে যদি আমাদের একটা পেশেন্টের এসোফেগাসে ইনফ্লামেশন ডেভেলপ করে, সেটাকে আমরা এসোফেগাইটিস বলি। তাহলে দেখো কি কি কারণ হতে পারে। মোস্ট কমন রিজন কি? সেটা হচ্ছে মোস্ট কমন রিজন হচ্ছে আমাদের স্টোমাক থেকে যদি অ্যাসিড এসোফেগাসে ঢুকে, রাইট? অ্যাসিড এসোফেগাসে ঢুকে যে মিউকাস আছে সেটাকে ড্যামেজ করে, তাহলে এসোফেগাইটিস ডেভেলপ করতে পারে। সো পেশেন্টটা দেখো অ্যাসোসিয়েটেড উইথ রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্স, ইনফেকশন ইন ইমিউনো কম্প্রোমাইজড, এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট বা ইমিউনো কম্প্রোমাইজ মানে কি? ইমিউনো কম্প্রোমাইজ মানে যাদের ইমিউনিটি অনেক অনেক উইক বিভিন্ন ক্রনিক ডিজিজের কারণে। কি কি ডিজিজ হতে পারে? মেইনলি এইচআইভি এন্ড ট্রান্সপ্লান্ট পেশেন্ট, এদেরকে ইউজুয়ালি ইমিউনো কম্প্রোমাইজ বলা হয়, বা যারা স্টেরয়েড নাই, ক্রনিক স্টেরয়েড থেরাপি নাই। তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ক্ষেত্রে ক্যান্ডিডা অ্যালবিকান্স নামে একটা বাগ আছে, ফানজাই আছে। এই ক্যান্ডিডা অ্যালবিকান্স আমাদের ইউজুয়ালি এসোফেগাসকে কি করে? ইনফ্লাম করে। ওকে, ইনফ্লাম করে। সো এটাকে আমরা বলি ক্যান্ডিডা এসোফেগাইটিস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কেমনে বুঝবো ভাইয়া যে পেশেন্টের ইনফেকশনটা, এসোফেগাসের ইনফেকশনটা এটা ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হয়েছে, কেমনে বুঝবো আমরা? সেটা হচ্ছে তুমি যখন এন্ডোস্কোপি করবা তখন দেখবা পেশেন্টের হোয়াইট সিডোমেমব্রেন পাবা, হোয়াইট সিডোমেমব্রেন। ওকে, এই যে দেখো কি সুন্দর হোয়াইট সিডোমেমব্রেন। হোয়াইট সিডোমেমব্রেন যদি পাও তাহলে পেশেন্টের ডায়াগনস্টিক কি? ডায়াগনোসিস হচ্ছে ক্যান্ডিডা এসোফেগাইটিস, ক্যান্ডিডা এসোফেগাইটিস, ঠিক আছে? আচ্ছা, আমার কথা হচ্ছে ভাই আর কি কি যে হতে পারে আমাদের এসোফেগাইটিস? তাহলে একটা কারণ হলো কি? একটা কারণ হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স। ওকে, একটা হচ্ছে ক্যান্ডিডা, একটা হচ্ছে হার্পিস সিম্পলেক্স ভাইরাস 1। তাহলে হার্পিস সিম্পলেক্স ভাইরাস 1 দিয়ে আমাদের ইউজুয়ালি এসোফেগাইটিস হতে পারে পেশেন্টের। তাহলে তুমি কেমনে ডায়াগনোসিস করবো ভাইয়া যে হার্পিস সিম্পলেক্স ভাইরাস 1 দিয়ে যদি হয়? তুমি এন্ডোস্কোপি করে যেটা পাবা, পাঞ্চড আউট আলসার পাবা, এসোফেগাসে পাঞ্চড আউট আলসার পাবা। সারা জীবন মনে রাখবা। আর একটা ভাইরাস আছে, সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। দুইটা হার্পিস ফ্যামিলির ভাইরাস, রাইট? তো সাইটোমেগালো ভাইরাস দিয়ে যদি পেশেন্টের এসোফেগাসে ইনফ্লামেশন হয়, এসোফেগাইটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে যে আলসারটা পাওয়া সেটা হচ্ছে লিনিয়ার আলসার। তো তুমি এই দুইটা হচ্ছে এন্ডোস্কোপি না করে বুঝতে পারবে না। বাট মনে রাখবা হোল লাইফ, হার্পিস সিম্পলেক্স ভাইরাস পাঞ্চড আউট আলসার, আর সাইটোমেগালো ভাইরাস হচ্ছে লিনিয়ার আলসার। আচ্ছা, যে কোনো কেমিক্যাল যদি তুমি ইনজেকশন করো, আগেই বলছি, সেক্ষেত্রে পেশেন্টের কি হতে পারে? এসোফেগাসে ইনফ্লামেশন হতে পারে। আর একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ আছে কি ভাইয়া? সেটা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটাও দেখো, পিল ইনডিউসড এসোফেগাইটিস। মানে হচ্ছে তুমি যদি কিছু ড্রাগ দাও, মেডিকেশন নাও, ওগুলা খাওয়ার পরে পেশেন্টের এসোফেগাসে ইনফ্লামেশন হয়, সেটাকে পিল ইনডিউসড এসোফেগাইটিস বলে। কি কি ড্রাগ ভাইয়া? একটা হচ্ছে বিসফসফোনেটস, একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, এনএসএইড, আয়রন এন্ড পটাশিয়াম ক্লোরাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, মনে রাখবা। একটা হচ্ছে বিসফসফোনেটস, একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, একটা হচ্ছে এনএসএইড, একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, সো তোমার এখন তুমি কেমনে এটা প্রিভেন্ট করতে পারি ভাই? আমি সেটা হচ্ছে তুমি এই পিলগুলা খাওয়ার সময় যদি পানি খাও বেশি বেশি করে, সেক্ষেত্রে পেশেন্টের পিল ইনডিউসড এসোফেগাইটিসটা প্রিভেন্ট করতে পারো। ওকে, আচ্ছা, এখন আসো নেক্সট কি পড়বো ভাই আমরা? তাহলে আমাদের এসোফেগাইটিস ডান। আচ্ছা, এরপরে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে আমরা গার্ড একটু পরে পড়বো। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লামার ভিনসেন্ট সিনড্রোম। হ্যাঁ, ম্যালারিওয়েস, গার্ড, আর উপরে একটা আছে পারফেলশন, বড় হবে। এগুলো আমরা একসাথে পড়বো লাস্টে, শেষের দিকে। এগুলো বেশি হাই ইয়েল্ড, বেশি হাই ইয়েল্ড। আচ্ছা, এখন আসো প্লামার ভিনসেন্ট সিনড্রোম কি? হোয়াট ইজ প্লামার ভিনসেন্ট সিনড্রোম? এটা তোমরা অনেকেই পড়ে আসছো, রাইট? গাইডে এটা থাকে, গাইডে ম্যাক্সিমাম গাইডে এটা থাকে। সেটা হচ্ছে ট্রায়াডা ডিসফেজিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এন্ড এসোফেজিয়াল ওয়েব। এই তিনটাকে আমরা একসাথে বলি প্লামার ভিনসেন্ট সিনড্রোম। কি কি? একটা হচ্ছে ডিসফেজিয়া, মানে তুমি সলিং এর ডিফিকাল্টি, পেইন ইন সোয়ালিং। পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, তুমি দেখলা ল্যাব ইনভেস্টিগেশন করে এবং এন্ডোস্কোপি করে দেখলা যে এসোফেজিয়াল ওয়েব আছে। হোয়াট ইজ এসোফেজিয়াল ওয়েব? এটা তোমার এখন প্রশ্ন হতে পারে, রাইট? এখন আমরা চলে আসো, প্রথমত চলে আসবো। ওকে,
আচ্ছা দেখো, আমি যে রিসার্চ গুলো পড়াচ্ছি, যেখান থেকে পড়াচ্ছি তোমরা খেয়াল করে ঠিক এখান থেকেই পড়বা সুন্দর করে, তাহলে তোমাদের আর কনফিউশন ক্রিয়েট হবে না। হ্যাঁ, তাহলে এসোফেজিয়াল ওয়েবটা যেহেতু তোমাদের ফার্স্ট এডে নাই, আমি এখন চলো প্যাথোলজি থেকে পড়ে ফেলি। হোয়াট ইজ এসোফেজিয়াল ওয়েব? আরে এটা হাইয়ার না, বাট তোমাকে জানতে হবে। হ্যাঁ, এসোফেজিয়াল ওয়েব হচ্ছে, এটা থাকতে পারে তোমার এক্সামে, স্টেপানের জন্য হাইয়ার বাট নট ফর সিকে, কিন্তু এটা বেসিক একটা ডিজিজ। এখানে সমস্যাটা কি হচ্ছে ভাইয়া, এসোফেজিয়াল ওয়েব যদিও বলতেছে হাইয়ার না, বাট পড়তে হবে। এখানে আমাদের যে এসোফেজিয়াল মিউকোসা থাকে, সেই এসোফেজিয়াল মিউকোসার thin protrusion, thin protrusion of the esophageal mucosa, most often in the upper esophagus, presents with dysphagia for poorly chewed food, increased risk for esophageal squamous cell carcinoma. Plummer-Vinson syndrome is characterized by severe iron deficiency, esophageal web, and beefy red tongue or atopic glossitis. কি বলতেছেন ভাইয়া, বুঝি নাই। ওকে, খেয়াল করো, হোয়াট ইজ এসোফেজিয়াল ওয়েব? সেটা হচ্ছে মনে করো একটা পেশেন্টের এটা হচ্ছে এসোফেগাস। ওকে, এখন আমরা দুটো ভাগে ভাগ করতেছি এসোফেগাসকে, একটা হচ্ছে আপার টু থার্ড, একটা হচ্ছে লোয়ার ওয়ান থার্ড। এটা হচ্ছে লোয়ার ওয়ান থার্ড, এটা হচ্ছে আপার টু থার্ড। এই আপার টু থার্ড পেশেন্টের যে এসোফেজিয়াল মিউকোসা আছে, যে এসোফেজিয়াল মিউকোসা, রাইট? এই এসোফেজিয়াল মিউকোসা থিন প্রোট্রুশন, মানে মিউকোসা যদি একটু প্রোট্রুড হয়ে যায়, এরকম একটা থিন পাতলা এরকম প্রোট্রুশন হয়ে গেল, হ্যাঁ, ওখান থেকে থিন পার্টটা একটা প্রোট্রুশন বার হলো, এটাকে বলে এসোফেজিয়াল ওয়েব। তো এই যে প্রোট্রুশনটা বার হচ্ছে, এর ফলে তোমার খাবার তো আটকে যাচ্ছে, রাইট? খাবার তো আটকে যাচ্ছে, ফলে ডিসফেজি হবে পেশেন্টের। ওকে, ডিসফেজিয়া ডেভেলপ করবে। আর এটা হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ এসোফেজিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা মনে রাখবা। আচ্ছা, তো তাদেরকে একটা কথা বলি, একটু পরেই বলতাম, যে একটু আগে আমরা একটা জিনিস পড়াইছি, সেটা হচ্ছে অ্যাকালেসিয়া, রাইট? অ্যাকালেসিয়া আমাদের ইউজুয়ালি কার্সিনোমার রিস্কটা বাড়ে। আচ্ছা, এটা পরে বলবো, এটা এখন বলা উচিত না। যা হোক, যেটা বলতেছিলাম, তাহলে এখন প্লামার ভিনসেন্ট সিনড্রোমটা কি ভাইয়া? প্লামার ভিনসেন্ট সিনড্রোম হচ্ছে পেশেন্টের যদি এসোফেজিয়াল ওয়েব থাকে, তুমি ল্যাব করলা, ল্যাব করে যদি দেখো পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, ঠিক আছে, তাহলে এসোফেজিয়াল ওয়েব, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ডিসফেজিয়া, এই তিনটা জিনিস যদি থাকে ট্রায়াড, এটাকে আমরা ইউজুয়ালি বলি হচ্ছে। আর একটা জিনিস আছে অ্যাড করছে প্রথমে, সেটা হচ্ছে বিফি রেড টাং ডিউ টু অ্যাট্রোপিক গ্লোসাইটিস। ওকে, তো এই তিনটা জিনিস যদি থাকে, আমরা ইউজুয়ালি তিনটা চারটা জিনিস, সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে বলি হচ্ছে প্লামার ভিনসন সিনড্রোম। ওকে, ইনক্রিজ রিস্ক অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা মেবি অ্যাসোসিয়েটেড উইথ গ্লসাইটিস। এই যে এখানে লিখে দিতেছিল, গ্লসাইটিস হচ্ছে 4 নাম্বার ফিচার। গ্লসাইটিস মানে হচ্ছে আমাদের টাংটা রেড, বিফি রেড হয়ে যাবে। ওকে, টাঙ্গে ইনফ্লামেশনটাকে গ্লসাইটিস বলে। আচ্ছা, সো আমাদের প্লামার ভিনসন সিনড্রোম ডান। এখন আসলে আমরা যেটা নেক্সট পড়বো, সেটা হচ্ছে ক্যাডজি রিংস। ওকে, ক্যাটস ক্যাটস্কি রিংস, ক্যাটস্কি রিংস এর একটা নাম হচ্ছে এসোফেজিয়াল রিংস। হোয়াট ইজ ক্যাটস্কি রিংস বা এসোফেজিয়াল রিংস? এটা হচ্ছে পেশেন্টের যে গ্যাস্ট্রো এসোফেজিয়াল জাংশন থাকে, মানে আমাদের যে এসোফেগাস এন্ড স্টোমাক, রাইট, এর ভিতরে যে জাংশনটা, এটাকে বলে গ্যাস্ট্রো এসোফেজিয়াল জাংশন। এখানে যদি কিছু রিং ফর্মেশন হয়, রিং ফর্মেশন হয়, কেন রিং ফর্মেশন হতে পারে ভাইয়া? রিং ফর্মেশন হতে পারে ক্রনিক অ্যাসিড রিফ্লেক্সের কারণে, যে স্টোমাক থেকে কন্টিনিউয়াসলি এসোফেগাসে অ্যাসিড কি হচ্ছে, রিফ্লাক্স হচ্ছে, সেটাকে আমরা স্যাড গিডিং বলি, ক্যান প্রেজেন্ট উইথ ডিসফেজিয়া। ওকে, ইটস ভেরি ইজি, পেছনের কিছু নাই। আচ্ছা, এখন আসলে ভাই আমাদের কি কি তাহলে বাকি আছে? ভেরি হাইয়েল 3-4টা জিনিস বাকি আছে, এখন সেগুলোকে একটা একটা করে একসাথে পড়াবো। একটা হচ্ছে আমাদের এসোফেজিয়াল পারফোরেশন, একটা হচ্ছে আমাদের গার্ড ম্যালোরিওয়েস, আর স্ক্লেরোডার্মাল এসোফেজিয়াল ডিসমোটালিটি। সো প্রথমে আসো স্ক্লেরোডার্মাল এসোফেজিয়াল ডিসমোটালিটি। আচ্ছা, রিং এন্ড ওয়েবের হচ্ছে ফাংশন। ওয়েব তো তোমার মাঠ, যে এসোফেজিয়াল যে মিউকোসা, সেটা প্রোট্রুশন হয়ে বার হয়ে যাচ্ছে, তো তোমার এটা একটা স্ট্রাকচারাল ডিফেক্ট। এসোফেজিয়াল ওয়েব মানে স্ট্রাকচারাল ডিফেক্ট, আর এসোফেজিয়াল রিং এটা হচ্ছে তোমার হিস্টোলজিক্যাল ডিফেক্ট। তুমি এন্ডোস্কোপি করে বুঝতে পারবা যে এসোফেজিয়াল রিং ডেভেলপ করছে। ওকে, এটা কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট না, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তো দেখো, হোয়াট ইজ স্ক্লেরোডার্মাল এসোফেজিয়াল ডিসমোটিলিটি? ওকে, কথাটা খেয়াল করো, আগে টার্মটা খেয়াল করো। টার্মটা বলতেছে যে
স্ক্লেরোডার্মাল, হ্যাঁ, স্ক্লেরোডার্মাল এসোফেজিয়াল ডিসমোটিলিটি, মানে কোন একটা কারণে এসোফেজিয়াল ডিসমোটিলিটি ডেভেলপ করতে, সেটা কারণ কি, সেটা কারণ হচ্ছে স্ক্লেরোসিস, ফাইব্রোসিস। ওকে, খুব সুন্দর মতো খেয়াল করবো, আমি খুব সিম্পলি তোমাদেরকে বোঝাবো। টাফ জিনিসগুলো আমি সিম্পলি বোঝাতে পছন্দ করি, যেন তোমাদের কনফিউশন তৈরি না হয়। সেটা হচ্ছে আমাদের এখানে প্রবলেমটা কি ভাই, আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের যে এসোফেগাসের যে স্মুথ মাসল থাকে, এসোফেগাসের যে স্মুথ মাসল গুলো থাকে, এসোফেগের স্মুথ মাসল গুলো অ্যাট্রোফি হয়ে যায়। ওকে, কথা হচ্ছে ভাই তাহলে এসোফেগাসের স্মুথ মাসল যদি অ্যাট্রোফি হয় তাহলে কি সমস্যা হবে? এসোফেগাসের স্মুথ মাসল যদি অ্যাট্রোফি হয় তাহলে আমাদের লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার যে প্রেসারটা সেটা কমে যাবে। ওকে, এবং ডিসমোটিলিটি ডেভেলপ করবে। মানে কি ভাইয়া? মানে হচ্ছে আমাদের অ্যাকালেসিয়া যে প্রবলেমটা ছিল আর স্ক্লেরোডার্মালে যে প্রবলেমটা, সরি, ঠিক উল্টা, 180 ডিগ্রি, একদমই টোটাল উল্টা, টোটাল ইনভার্স। ওকে, সেটা কি ভাই? সেটা হচ্ছে অ্যাকালেসিয়াতে ছিল আমাদের লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্স হতে পারতেছিল না, ফলে প্রেসারটা অনেক বেশি, রাইট? আর এখানে যেটা হচ্ছে আমাদের স্মুথ মাসল অ্যাট্রোফি হওয়ার কারণে আমাদের মাসলের স্মুথ যে মাসল গুলো থাকে এসোফেগাসের ওয়ালে, সেগুলো অ্যাট্রোফি হওয়ার কারণে আলটিমেটলি লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার প্রেসারটা কমে যাচ্ছে। তো তুমি যদি লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার প্রেসার কমে যায় তাহলে কি সমস্যা ভাইয়া? তাহলে যেটা হচ্ছে যে অলওয়েজ পেশেন্টের লোয়ার এসোফেজিয়াল স্ফিংটারটা খোলা থাকবে, প্রেসার অনেক কম, মানে বেশি এক্সেসিভ রিল্যাক্স, এতই রিল্যাক্স যে স্টোমাক থেকে যত অ্যাসিড আছে সব আমার এই এসোফেগাসে উঠে এসে বসে থাকবে, অ্যাসিড রিফ্লাক্স হবে। ওকে, সো আলটিমেটলি অ্যাসিড রিফ্লাক্স হবে, অ্যাসিড রিফ্লাক্স হলে ডিসফেজিয়া ডেভেলপ করবে, এবং অ্যাসিড রিফ্লাক্স হলে আমাদের এসোফেজিয়াল মিউকোসাটা ড্যামেজ হবে, এবং আলটিমেটলি পেশেন্টের স্ট্রিকচার ফর্মেশন করবে। ঠিক আছে, স্ট্রিকচার ফর্মেশন করবে। স্ট্রিকচার ফর্মেশন যদি করে পেশেন্টের, আলটিমেটলি সেখান থেকে ব্যারেট এসোফেগাস ডেভেলপ করতে পারবে। হোয়াট ইজ ব্যারেট এসোফেগাস? ব্যারেট এসোফেগাস মানে হচ্ছে এই যে ক্রনিক, যখন একটা পেশেন্টের ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স হয়, ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স হওয়ার কারণে যদি পেশেন্টের এসোফেজিয়াল যে লাইনিং, এসোফেজিয়াল মিউকোসার যে লাইনিং, সেটা যদি চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলি ব্যারেট এসোফেগাস। একটু নিচেই পড়াবো, ব্যাড এসোফেগাস। ওকে, তো পেশেন্টের ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স ড্যামেজের কারণে পেশেন্টের স্ট্রিকচার ফর্মেশন হতে পারে, ব্যাড এসোফেগাস হতে পারে, এবং অ্যাসপিরেশন ডেভেলপ করতে পারে। অ্যাসপিরেশন মানে স্টমাক থেকে খাবারটা উঠে গিয়ে আবার এসোফেগাসে ঢোকা। কারণ কি? সবকিছুর কারণই একটাই, কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার সেটা খুব রিল্যাক্স হয়ে বসে আছে। ঠিক আছে, দিস ইজ কল্ড স্ক্লেরোডার্মাল এসোফেজিয়াল ডিসমোটিলিটি। ভাই কেমনে আমি ডায়াগনোসিস করব? চলো আমরা এখন ডায়াগনোসিস করি ম্যানোমেট্রি দিয়ে। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এই তিনটা ডিজিজ আমরা ম্যানোমেট্রিতে ইউজুয়ালি ডায়াগনস্টিক কি কি ভাইয়া? একটা হচ্ছে অ্যাকালেসিয়া, একটা হচ্ছে ডিফিউজ এসোফেজিয়াল স্প্যাজম, আর একটা হচ্ছে স্ক্লেরোডার্মা। দেখো খুব সুন্দর মতো দেখো, আমাদের যে স্ক্লেরোডার্মাতে নরমাল দেখো লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার প্রেসার এই যে এতখানি, হ্যাঁ। আর আমাদের স্ক্লেরোডার্মাতে দেখো বাকি সবকিছু নরমাল, কিন্তু লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার প্রেসার কত কমে গেছে, একদম নিচে চলে আসছে, লেভেলটা একদম নিচে চলে আসছে। ওকে, দিস ইজ কল্ড স্ক্লেরোডার্মা। আর আমাদের অ্যাকালেসিয়াতে উপরে উঠে গেছে। ওকে, আর ডিফিউজ এসোফেজিয়াল স্পাজমে কি হচ্ছে, আমাদের বডিতে সমস্যা, বডিতে কি হচ্ছে, আনকোঅর্ডিনেটেড কন্ট্রাকশন। এই যে জিনিসগুলো আমাকে একবারে কেউ, আমি কখনোই বুঝি না, আমাকে এগুলো দুইবার তিনবার পড়তে হয়েছে। তো তোমাদের জন্য এটা ব্লেসিং, আমি সত্যি কথা বলতে, যে তোমরা যে একবারে আমি তোমাদেরকে এত সুন্দর করে বোঝাই দিচ্ছি, কখনো কনফিউশন ক্রিয়েট নয়। তো তোমাদের টাইম স্পেন্ড অনেক কম লাগার কথা, কম লাগার কথা, স্টেপ অন জার্নিটা হার্ড লাগবে না, আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে তোমরা একটু পড়ো। ওকে, কত সুন্দর কোনো খুঁটিয়ে খুঁটিয়ে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি। এগুলো তুমি একা পড়তে গেলে তোমার হাজারো মনে প্রশ্ন আসবে, যেটা আমার আসছে, যেটা আমাকে নিজে নিজে ক্লিয়ার করতে হয়েছে, হুইচ ওয়াজ ভেরি স্যাড। আচ্ছা, তো দেখো এখন আসো আমাদের কি কি বাদ ছিল হয় সেটা আমরা পড়বো। ওকে, তো ফার্স্ট অফ অল আসো আমরা পড়ি হচ্ছে গার্ডটা পড়ে ফেলি। হ্যাঁ, গার্ড কি? তো গার্ড তোমরা সবাই পিএইচডি করে ফেলছো, বাঙালি তো বাঙালি মানেই গার্ড, রাইট? বাঙালি মানেই পেটে সবার গার্ড। তো এখন দেখো, হোয়াট ইজ গার্ড? গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ওকে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সো আমরা একই সাথে এখন যেটা পড়বো, গার্ড পড়ে ফেলবো, ব্যায়াটাসিফাস পড়ে ফেলবো, এসোফেজিয়াল কার্সিনোমা পড়ে ফেলবো, হ্যাঁ, একসাথে। তো খুব ভালো মতো কনসেন্ট্রেশন দাও, আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো, হ্যাঁ ইনশাআল্লাহ। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কি ভাই? গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ মানে হচ্ছে রিফ্লাক্স অফ অ্যাসিড from the stomach due to reduced
লোয়ার এসোফেজাল স্ফিংটার টন। খুবই সুন্দর একটা কথা। দেখো স্ক্লেরোডার্মার মতো আমাদের যে এসোফেগাস থাকে, এটা লোয়ার এসোফেজাল স্ফিংটার, এটা স্টোমাক। তো যখন লোয়ার এসোফেজাল স্ফিংটারের টোনটা কমে যায়, ওকে, টোনটা কমে যায় মানে তার যখন বন্ধ হওয়ার কথা সে বন্ধ হচ্ছে না, লোয়ার এসোফেজাল স্ফিংটার টোন কমে যাচ্ছে, তখন স্টোমাক থেকে কন্টিনিউয়াসলি আমাদের এসোফেগাসে অ্যাসিড রিফ্লাক্স হতেই থাকতেছে। এখন বা কি কি কারণ, কি রিস্ক ফ্যাক্টর কি সেটা খেয়াল করো। নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টর হচ্ছে পেশেন্টের ওবেসিটি। তুমি যখন ওবেস হবা তখন তোমার এই যে লোয়ার এসোফেজাল স্ফিংটার টোনটা এমনিতে কমে যায়। যারা একটু ওবেস তাদের গার্ড থাকে বেশি, ওকে। তারপরে অ্যালকোহল, ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, টোবাকো, ফ্যাট রিচ ডায়েট, ওকে, ক্যাফেইন এন্ড হায়াটাল হার্নিয়া। হায়াটাল হার্নিয়া কি সেটা আমরা অ্যানাটমিতে পড়বো, এখন এটা ডিসকাস করবো না, জিআইটি অ্যানাটমিতে পড়বো। তো এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ক্লিনিক্যাল ফিচার কি তোমরা সবাই জানো, হার্ট বার্ন হবে, রাইট। পেশেন্টের যেহেতু আমার অ্যাসিড কন্টিনিউয়াসলি রিফ্লাক্স হচ্ছে এসোফেগাসে আসতেছে, তো পেশেন্টের হার্ট বার্ন হবে, যে বুক জ্বালাপড়া করতেছে, মিমিক্স কার্ডিয়াক চেস্ট পেইন। এখন তোমাদেরকে একটা কথা বারবার বলছি, যে কার্ডিয়াক পেইনের সাথে এই যে গার্ডের পেইনের কেমনে ডিফারেন্সিয়েট করবা, যে গ্যাসের পেইনের কেমনে ডিফারেন্সিয়েট করবা, সেটা হচ্ছে গ্যাসের পেইন পেশেন্ট একটা জায়গায় বলবে যে আমার বুকের এই জায়গায় হচ্ছে, একদম এক জায়গায় পয়েন্ট আউট করে বলবে। আর কার্ডিয়াক চেস্ট পেইন ইউজুয়ালি পেশেন্টের পুরো চেস্ট জুড়ে হয়, যে সে বলতে পারবে না যে পেশেন্ট পেইনটা কোন জায়গায় হচ্ছে। এটা হচ্ছে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। পেশেন্টের অ্যাজমা হচ্ছে অ্যাডাল্ট অনসেটের কাফ হতে পারে, যে মানে মেইন কথা হচ্ছে যাদের অ্যাজমা থাকে তাদেরকে মেইনলি পেশেন্টের গার্ডের সিমটমটা আরো বেশি বেশি এক্সাজারেট করে, হ্যাঁ। আর যেহেতু পেশেন্টের কন্টিনিউয়াসলি অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে, তাহলে পেশেন্টের কাশি হবে, খুসখুস করে কাশি হবে, অলওয়েজ স্বাভাবিক, যেহেতু এসোফেগাসে কন্টিনিউয়াসলি অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে। আচ্ছা, এবং যেহেতু অ্যাসিড আমাদের দাঁত পর্যন্ত পৌঁছায় যায়, দেখবো অনেকে কমপ্লেন করে, তোমাদের চাচা চাচি যারা আছে যাদের বয়স হয়েছে, যে তাদের অলওয়েজ গলাটা তিতো তিতো থাকে। কি তিতো তিতো মনে হয়, যে গাল তিতো তিতো মনে হচ্ছে, অলওয়েজ মুখ তিতো মনে হয়, কারণ হচ্ছে অ্যাসিডটা রিফ্লাক্স হয়ে তাদের মুখে উঠে যায় বা এসোফেগাসে উঠে যায়, ওকে। তখন আমাদের ইনামেলা টিথকে ড্যামেজ করে। আচ্ছা, দেন কমপ্লিকেশন কি ভাই, গার্ডের কমপ্লিকেশন ট্রিটমেন্ট না করলে আলসারেশন হয়, মানে পেপটিক আলসার ডিজিজ হতে পারে এখান থেকে। আলসারেশন উইথ স্ট্রিকচার, হ্যাঁ, আলসারেশন হতে পারে, ক্রনিক ইনফ্লামেশন হতে পারে। ক্রনিক ইনফ্লামেশন যখন ফাইব্রোসিস হয় তখন আমাদের স্ট্রিকচার ডেভেলপ করে, ঠিক আছে। আর বেরেট এসোফেগাস, হোয়াট ইজ বেরেট এসোফেগাস, এটা এখন আমরা পড়বো। আচ্ছা, অ্যাজমা আছে এন্ড অ্যাসিডিটিও হয়, বাট এই দুইটা কিভাবে লিঙ্ক, ভেরি গুড কোশ্চেন। যাদের অ্যাজমার সিমটম, যাদের অ্যাজমার পেশেন্টদের ইউজুয়ালি গার্ডটা বেশি হয়, হ্যাঁ। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইউজুয়ালি গার্ডটা বেশি হয়। কারণটা কি, কাফ থেকে। যে পেশেন্টের লিঙ্কড কি, এটা তো রিসার্চের বিষয়, যে লিঙ্কটা কি। আচ্ছা ভাই, এক্ষেত্রে কি সোর বার্ন হয় অনেক বেশি, সোর বার্বটা আমি বুঝি নাই নওশিন, তাহলে তুমি আর একবার প্রশ্নটা করো। হ্যাঁ, এই দুটা কিভাবে লিঙ্কড, এই দুটা লিঙ্কড হচ্ছে, রিজার্জেশন, রিজার্জেশন হয়। রিজার্ভেশন হয়। তোমার যেহেতু কন্টিনিউয়াসলি সোর, তুমি একটা ফিলিং পাবা, রাইট, তো টক টক বা তিতা তিতা একটা ফিলিং পাবা, কারণ অ্যাসিডটা তোমার রিফ্লাক্স হচ্ছে, ওকে। আচ্ছা, অ্যাজমার সাথে লিঙ্ক কি ভাই? অ্যাজমা মানে কি? অ্যাজমা মানে হচ্ছে আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন, রাইট। অ্যাজমা মানে হচ্ছে আমাদের ব্রঙ্কাসটা কনস্ট্রিকশন হয়, ব্রঙ্কাসটা কনস্ট্রিকশন হয়, এয়ারওয়েটা ইনফ্লামেশন হয়। এটা হচ্ছে আমার মেইনলি অ্যাজমা সিম্পটম। আচ্ছা, এখন পেশেন্টের গার্ডে গ্যাস্ট্রোসিফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাসিড, যে আমাদের যে কন্টিনিউয়াস যে অ্যাসিড, যে রিফ্লাক্স হচ্ছে, কন্টিনিউয়াস যে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, খেয়াল করো, এই অ্যাসিড রিফ্লাক্স হওয়ার কারণে আমাদের কাফ হয়, ওকে। যে অলওয়েজ পেশেন্টের ফ্যারিংসে অ্যাসিড ফ্যারিংস পর্যন্ত পৌঁছাইতে পারে, বা অ্যাসোফেগাস পর্যন্ত পৌঁছাইতে পারে, সো কাফ হয়। সো কাফ হওয়ার পরে, কাফ কিন্তু আমাদের একটা অ্যাজমার ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট সিম্পটম, ক্রনিক কাফ, হ্যাঁ। কাফ হওয়ার ফলে তখন আমাদের কি হয়, অ্যাজমার সিম্পটম গুলো ইউজুয়ালি এক্সাসারবেট করে, যে ক্রনিক ব্রঙ্কোকনস্ট্রিকশন, বা তুমি পেশেন্টের শ্বাসকষ্ট, ডিসপ্নে, এগুলো বাড়ে, হ্যাঁ। কাশির সাথে সাথে তুমি যত বেশি কাশবা, দেখবা তোমার ব্রঙ্কোকনস্ট্রিকশন তত বেশি হবে, মানে তোমার শ্বাসকষ্টটা তত বেশি বাড়বে। তো এই জন্যই আমাদের ইউজুয়ালি অ্যাজমার সাথে গার্ডটা রিলেটেড, ওকে। যে অ্যাজমার পেশেন্টের ইউজুয়ালি গার্ড থাকে, এই একটা কারণ। আচ্ছা, এখন আসো তাহলে এই যে কন্টিনিউয়াসলি যে ড্যামেজ হচ্ছে আমাদের, কন্টিনিউয়াসলি যে অ্যাসিড ড্যামেজ হচ্ছে, অ্যাসিড ড্যামেজের কারণে এসোফেগাসের মিউকোসাটাল যে লাইনিং থাকে আমাদের, একটু আগেই বললাম, সেটা চেঞ্জ হয়ে যায়। সেটাকে কি বলো তো, দেখো বলো তো দেখি, সেটাকে কি বলে ভাই? সেটাকে মেটাপ্লাসিয়া বলে। তো মেটাপ্লাসিয়া মানে কি? মেটাপ্লাসিয়া মানে মনে করো একটা লাইনিং থেকে আরেকটা লাইনিং এ টোটাল চেঞ্জ হয়ে যাওয়া। তো আমাদের যে মেইনলি আপার এসোফেগাস আর লোয়ার এসোফেগাস আমরা ভাগ করি, রাইট? তো অ্যাসিডের এক্সপোজার কোনটা হচ্ছে আমাকে বলো তো দেখি। অ্যাসিডের লোয়ার এসোফেগাস এক্সপোজ হচ্ছে, রাইট? এসোফেগাসের লোয়ার পার্টটা।
সো লোয়ার এসোফেজিয়াল যে মিউকোসা আছে সেটার আমাদের লাইনিং কি ইউজুয়ালি লাইনিং হচ্ছে স্কোমাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। অ্যাসিড গিয়ে 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 এতটাই ড্যামেজ করে যে তার লাইনিং এপিথেলিয়াম চেঞ্জ হয়ে কোথায় কনভার্ট হয়, কোথায় কনভার্ট হয় বলতো দেখি, আমাদের জিআইডি যে লাইনিং এপিথেলিয়াম সেটা কি নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেলস। সো আলটিমেটলি পেশেন্টের লোয়ার এসোফেগাসের লাইনিং চেঞ্জ হয়ে গিয়ে কি হয়, আমাদের জিআইটির যে লাইনিং নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল সেটা হয়ে যায়। এটাকে বলা হয় ব্যারেট এসোফেগাস, যে মেটাপ্লাসিয়া অফ লোয়ার এসোফেজিয়াল মিউকোসা ফ্রম স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম টু non-ciliated columnar epithelium with guard, very 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 important, very very high yield, অনেক সুন্দর একটা জিনিস এটা, রাইট? আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে ইউ ক্যান আস্ক মি কোশ্চেনস। আচ্ছা, তাহলে ব্যারেট এসোফেগাস, ব্যারেট এসোফেগাসের সবচেয়ে বড় সমস্যা কি হয়, সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া থেকে ডিসপ্লাসিয়াতে কনভার্ট হতে পারে এবং আলটিমেটলি অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে, আলটিমেটলি অ্যাডেনোকার্সিনোমাতে ডেভেলপ করতে পারে। ওকে, যা সিম্পল কলামনার। সো সো আমাদের একটু এখন আমরা এসোফেজিয়াল কার্সিনোমাটা পড়বো। আমি একটু ভয়েসের অবস্থা খুবই খারাপ, আমি একটু 30 সেকেন্ড একটু রেস্ট করি আমার ভয়েসটাকে, দেন আমরা এসোফেজিয়াল কার্সিনোমা পড়ে দেন এসোফেজিয়াল পারফোরেশন, এই দুটো জিনিস বাকি আছে, এই দুটো জিনিস শেষ করে ফেলবো আজকে ইনশাআল্লাহ। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট ব্রেক। আচ্ছা, সো সবাই আছো তো, রাইট? সো আই হোপ সবাই আছো। আসলে প্রবলেমটা হচ্ছে তোমাদের সাথে 2 ঘন্টা আমি যখন কথা বলি, কথা বললে কথা বলার সময় মানে কষ্ট হচ্ছে না, কিন্তু আমি যখন পড়তে যাই তখন প্রচন্ড টায়ার্ড লাগে। তো এটা আসলে পড়ানোটা আসলে অনেক কষ্টের একটা কাজ, সত্যি কথা বলতে অনেক কষ্টের। হ্যাঁ, তো তোমাদের যারা টিচার, আমাদের যারা টিচাররা ক্লাস নেই তারা অনেক কষ্ট করে ক্লাস নেই, কিন্তু কথা হচ্ছে তারা পড়াটা ইফেক্টিভ করতে পারে না, এটাই সমস্যা। তো এখন চলো আমরা নেক্সট টপিকে যাই। হ্যাঁ, তোমাদের কিন্তু 9 তারিখে এক্সাম আছে এন্ডোক্রাইন, ওকে? আমরা কিন্তু সবাইকে চাই পার্টিসিপেট করবা। তো এসোফেজিয়াল কার্সিনোমা, হ্যাঁ, এসোফেজিয়াল কার্সিনোমা কি ভাই? তো এখন এসোফেজিয়াল কার্সিনোমাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। এসোফেজিয়াল কার্সিনোমা কি ইম্পর্টেন্ট, হ্যাঁ? সো গিভ ইউর অ্যাটেনশন, আমি আর বলতে পারতেছি না বারবার কারণ আমার ভয়েসের অবস্থা খারাপ। সো গিভ ইউর অ্যাটেনশন প্লিজ। সাবক্লাসিফাইড হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা এন্ড স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো কোথায় তোমার স্কোয়ামাস সেল এসোফেগাসের কোন পার্টি স্কোয়ামাস সেল কার্সিনোমা হবে, কোন পার্টি অ্যাডেনোকার্সিনোমা হবে, এটা জানাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আচ্ছা, অ্যাডেনোকার্সিনোমা মানে কি? অ্যাডেনোকার্সিনোমা মানে হচ্ছে ম্যালিগন্যান্ট প্রলিফারেশন অফ গ্ল্যান্ডস, রাইট?
তাহলে এসোফেজিয়াল যে গ্ল্যান্ডস গুলো আছে আমার, সেটার ম্যালিগন্যান্ট পলিফারেশনটাকে আমরা বলি অ্যাডেনোকার্সিনোমা। আচ্ছা, তাহলে মোস্ট কমন টাইপ অফ এসোফেজিয়াল কার্সিনোমা ইন দা ওয়েস্ট, ওয়েস্টে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। ঠিক আছে, কোথা থেকে অ্যারাইজ করবে? হ্যাঁ, কারণটা কি? অ্যারাইজ করবে প্রি এক্সিস্টিং বায়োট এসোফেগাস। তাহলে এই যে বায়োট এসোফেগাসের কথা বললাম তোমাদের, তাহলে বায়োট এসোফেগাস কোথায় কনভার্ট হতে পারে? অ্যাডেনোকার্সিনোমাতে হতে পারে। তাহলে তুমি এখন নিজেই চিন্তা করো যে অ্যাডেনোকার্সিনোমার সাইটটা আসলে কোথায়? অ্যাডেনোকার্সিনোমার সাইটটা আমার হচ্ছে লোয়ার 130। ইয়েস, ইউ গেসড রাইট। অ্যাডেনোকার্সিনোমা হচ্ছে আমাদের ইউজুয়ালি হবে লোয়ার লোয়ার ওয়ান থার্ড কার্সিনোমা, লোয়ার ওয়ান থার্ড এসোফেগাস, সরি লোয়ার ওয়ান থার্ড অফ দ্য এসোফেগাস আমাদের অ্যাডেনোকার্সিনোমা হবে। ওকে, ম্যালিগন্যান্ট পলিফারেশন অফ দ্য গ্ল্যান্ডস, মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ব্যারেট এসোফেগাস। ওকে, এই যে দেখো ব্যারেট এসোফেগাস হিস্ট্রিটা খুব সুন্দর মতো পড়বা। হ্যাঁ, দেখো স্কোয়ামাস লাইনিংটা চেঞ্জ হয়ে কলামনার এপিথেলিয়াম হয়ে গেছে, এই যে এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। হ্যাঁ, আচ্ছা, ব্যারেট এসোফেগাস হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, পড়বা, দেখবা বারবার। এখন আসলে স্কোয়ামাস সেল কার্সিনোমা কি ভাই? স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট পলিফারেশন হচ্ছে স্কোয়ামাস সেলের, রাইট? আর এই স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে মোস্ট কমন এসোফেজিয়াল ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো পৃথিবী জুড়ে সবচেয়ে কমন স্কোয়ামাস। শুধুমাত্র ওয়েস্টে, পশ্চিমে আমেরিকাতেও মনে করো অ্যাডেনোকার্সিনোমা সবচেয়ে কমন। তাহলে ভাই স্কোয়ামাস সেল কার্সিনোমা কোথায় হয়? আপার আর মিডিল ওয়ান থার্ড অফ দ্য এসোফেগাস। ঠিক আছে, এখন তুমি আজ কত ভাবে রিস্ক ফ্যাক্টর কি কি ভাইয়া? নাম্বার 1 হচ্ছে অ্যালকোহল, নাম্বার 2 হচ্ছে টোবাকো। সো অ্যালকোহল এন্ড টোবাকো মোস্ট কমন। এরপরে ভেরি হট টি, তুমি যদি খুব ঘন ঘন গরম গরম চা খাও, সেক্ষেত্রে সেটা হতে পারে এই যে দেখো অ্যাকালেশিয়া, মনে আছে? অ্যাকালেশিয়া কিন্তু আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমাটা রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, তারপর একটু আগেই পড়াইছি এসোফেজিয়াল ওয়েব, সেটা আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা রিস্ক ফ্যাক্টর। একটা হচ্ছে এসোফেজিয়াল ইনজুরি, যে কোনো কেমিক্যাল ইনজেকশন। ওকে, আচ্ছা, এখন এসোফেজিয়াল কার্সিনোমা সমস্যাটা কি ভাই? সমস্যাটা হচ্ছে এসোফেজিয়াল কার্সিনোমা আমাদের লেটে ডায়াগনোসিস হয়। ওকে, প্রগনোসিসটা অনেক অনেক খারাপ, এই জন্য যে অনেক লেট করে ডায়াগনোসিস হয়। তাহলে পেশেন্টের সিম্পটম কি? প্রোগ্রেসিভ ডিসফেজিয়া। ভাই, হোয়াট ইজ প্রোগ্রেসিভ ডিসফেজিয়া? প্রোগ্রেসিভ ডিসফেজিয়া মানে তোমার কাছে পেশেন্ট এসে বলবে যে তার আগে সলিড খাইতে সমস্যা হতো, তার মনে করো আগে সলিড কোনো খাবার খাইতে সমস্যা হতো 3 মাস আগে, এখন তার লিকুইড খাইতে সমস্যা হয়। এটা বলে প্রোগ্রেসিভ, যে সলিড থেকে লিকুইড। তোমার কাছে যেটা পেশেন্ট এসে বলে যে সলিডও খাইতে সমস্যা, লিকুইডে খাইতে সমস্যা, দুটো একসাথে শুরু হয়েছে, সেটা মেইনলি কারণ হতে পারে অ্যাকালেশিয়া, রাইট? অ্যাকালেশিয়া দুইটা একসাথে শুরু হয়, কিন্তু প্রোগ্রেসিভ হয় ইউজুয়ালি কার্সিনোমার মধ্যে। ঠিক আছে, এইভাবে ডিফারেন্সিয়েট করবা, এটা হচ্ছে নিনজা টেকনিক। আচ্ছা, পেশেন্টের ওয়েট লস থাকবে, পেইন থাকবে, হেমাটোমেসিস থাকবে, ভমিটিং থাকবে, রাইট? যেহেতু ক্যান্সার হয়ে যাচ্ছে। স্কোয়ামাস সেল কার্সিনোমার একটা এক্সট্রা আমার কিছু প্রেজেন্টেশন থাকতে পারে, কি সেটা ভাইয়া? সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা আপার পার্ট অফ দ্য এসোফেগাসে হয়। আপার পার্ট অফ এসোফেগাস যেহেতু আমাদের ল্যারিংস এর পাশাপাশি, রাইট? সো আমাদের যে ওখানে নার্ভটা আছে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে ড্যামেজ করলে হোর্স ভয়েস হতে পারে, রাইট? আর ট্র্যাকেকে ইনভলভ করলে কাফ হতে পারে পেশেন্টের। আচ্ছা, তাহলে এখন লোকেশন অফ দ্য লিম্ফ নোড, যে পেশেন্টের ভাই আমি এসোফেজিয়াল কার্সিনোমা ডেভেলপ করতেছে, কোথায় কোথায় লিম্ফ নোড এলনার্স পাবো? যদি পেশেন্টের আপার 1/3 অফ দ্য এসোফেগাসে কার্সিনোমা হয়, তাহলে তুমি সার্ভাইকাল লিম্ফ নোড পাবা, সার্ভাইকাল লিম্ফ নোড গুলো এনলার্জ পাবা। যদি পেশেন্টের মিডল 1/3 এ কার্সিনোমা হয়, তুমি তাহলে পেশেন্টের মিডিয়াস্টিনাল আর ট্রাকিওবঙ্কিয়াল যে লিম্ফ নোড আছে সেগুলো এনলার্জ পাবা। আর যদি পেশেন্টের লোয়ার 1/3 এ কার্সিনোমা হয়, যেটাকে আমরা অ্যাডেনোমা কার্সিনোমা বলতেছি, সেক্ষেত্রে পেশেন্টের সেলিয়াক আর গ্যাস্ট্রিক নোডে যে লিম্ফ নোড গুলো আছে সেগুলো এনলার্জ পাবা। ওকে, এগুলো তুমি বাইরে থেকে ফিল করতে পারবে না। So this was our esophageal carcinoma. Any question? সলিড টু লিকুইড কিভাবে হয়? সলিড মনে করো প্রথমে যখন একটা পেশেন্টের, চিন্তা করো যখন তুমি পেশেন্টের কার্সিনোমা ডেভেলপ করতেছে, তখন অবস্ট্রাকশনটা কি? অবস্ট্রাকশনটা স্বাভাবিকভাবে তুমি সলিড খাবার খেতে পারবে না, অবস্ট্রাকশনটা স্বাভাবিকভাবে কম থাকবে প্রথমে কার্সিনোমা ডেভেলপ করার পরে। কিন্তু যখন কার্সিনোমাটা সিভিয়ার হচ্ছে, তখন কি তোমার অবস্ট্রাকশনটা আরো বেশি, ফলে তুমি যখন লিকুইড আর খাইতে পারবে না। খুবই সিম্পল হিসাব। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এসোফেজিয়াল কার্সিনোমা পড়ানো ডান, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে দেখো, আচ্ছা দেখো এখান থেকে তোমাকে রিভিউ করে দিই। বায়োটেসোফেগাস দেখো, এই যে দেখো বায়োটেসোফেগাস। ওকে, যে কথাটা বললাম যে মেটাপ্লাসিয়া হবে, রিপ্লেসমেন্ট নন সিলেটেড উইথ গবলেট সেল, এই যে দেখো স্কোয়ামাস কলামনার জংশন। ঠিক আছে, এসোফেজিয়াল ক্যান্সার যে কথা বললাম, আপার 2/3 লোয়ার 1/3, এই যে রিস্ক ফ্যাক্টর যা বললাম সে একই জিনিস। এখন কি বাকি আছে ভাইয়া? আমাদের একটা জিনিস বাকি আছে, রাইট? সেটা কি বলতো দেখি? সেটা হচ্ছে এসোফেজিয়াল পারফোরেশন এন্ড ম্যালোরিয়াস সিনড্রোম। ও মাই গড, ও আচ্ছা, আমরা শেষ করতে চাই। চলো, এসোফেজিয়াল পারফোরেশন কি ভাই? যে কোনো কারণে যদি তোমাদের এসোফেগাসটা রাপচার হয়ে যায়, পারফোরেশন হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, সেটাকে আমরা বলি এসোফেজিয়াল পারফোরেশন। তাহলে মোস্ট কমন কি ভাইয়া? মোস্ট কমন হচ্ছে যদি তুমি এসোফেগাসের ভিতরে কোনো ইনস্ট্রুমেন্ট ঢোকাও। কি কারণ হতে পারে সেটা ভাইয়া? এন্ডোস্কোপি করার সময়, এন্ডোস্কোপি করার সময় যে তুমি এসোফেগাসে ইনস্ট্রুমেন্ট ঢোকাচ্ছ, এটার কারণে পেশেন্টের এসোফেগাসটা পারফোরেট হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ইয়ারটোজেনিক কজ বলতেছি, ইয়ারটোজেনিক কজ। আর নন ইয়ারটোজেনিক কজ কি হতে পারে পেশেন্টের?
যদি তুমি কোনো ফরেন বডি খাও, ফরেন বডি খেয়ে ফেলো, রাইট? ফরেন বডি ইনজেকশন বা কোনো ট্রমা হতে পারে, পেশেন্টের কোনো ট্রমা হতে পারে, বা ম্যালিগনেন্সিতেও আমাদের এসোফেজিয়াল পারফোরেশনটা ডেভেলপ করতে পারে, ঠিক আছে? এখন কথা হচ্ছে পেশেন্ট তোমার কাছে কেমনে প্রেজেন্ট করবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা খুব ভালো মতো তোমাকে শিখতে হবে। পেশেন্ট তোমার কাছে কেমনে প্রেজেন্ট করবে, যেহেতু পেশেন্ট এসোফেজিয়াল পারফোরেশন হচ্ছে, তো এসোফেজিয়াম যখন এসোফেগাস যখন পারফোরেশন হচ্ছে, তখন এসোফেগাস পারফোরেশন হওয়ার পরে যে ব্লাডটা কোথায় যাচ্ছে বলো? আশেপাশে ছড়ায় যাচ্ছে, রাইট? আমাদের মিডিয়াস্টিনাম রিজনটা ছড়ায় যাচ্ছে। মিডিয়াস্টিনাম রিজন মানে কি? তোমরা সবাই অ্যানাটমি পড়ছো যে আমাদের হার্ট, লাংস, যে ভেসেল গুলো থাকে, এগুলোকে মিডিয়াস্টিনাম বলা হয়। সো মিডিয়াস্টিনামের ভিতরে আমাদের কি ব্লাড ঢুকবে, এয়ার ঢুকবে। সো এসোফেগাস থেকে যদি এয়ার ঢুকে, আমাদের এসোফেজিয়াল রাপচার হওয়ার পরে যদি এয়ার ঢুকে মিডিয়াস্টিনামে, সেটাকে বলা হয় নিউমো মিডিয়াস্টিনাম। ওকে, এয়ার ঢুকলে দেখো, এই যে দেখো আমাদের এই যে এই ফিগারটা তোমাকে দেখাবো আমি, সিটি স্ক্যানটা, দ্য নিউমোমিডিয়াস্টেনাম আর হচ্ছে সাবকিউটিনিয়াস এমফাইসিমা, মানে হচ্ছে পেশেন্টের এয়ার গুলা যখন আমাদের স্কিনের নিচে যখন ডেপোজিশন হয়, আমাদের এয়ার গুলা ট্র্যাপিং হয় স্কিনের নিচে, সেটাকে আমরা বলি সাবকিউটিনিয়াস, স্কিনের নিচে এমফাইসিমা। ওকে, মেবি ডিউ টু ডিসেক্টিং এয়ার। এই যে দেখো, সো আমাদের এসোফেজিয়াল রাপচার হওয়ার পরে যে এয়ার এন্ড আমাদের ব্লাড, দুইটাই তো আমাদের আশেপাশের এরিয়াগুলোকে ইনভেড করতে পারে, রাইট? সো মিডিয়াস্টিনামে যখন এয়ার ঢুকে সেটাকে নিউমোমিডিয়াস্টিনাম বলি, আর স্কিনের নিচে যখন এয়ার গুলো ট্র্যাপ হয়ে থাকে সেটাকে সাবকিউটিনিয়াস এমফাইসিমা বলি। সো কেমনে বুঝবো ভাইয়া যে আমার সাবকিউটিনিয়াস এমফাইসিমা হয়েছে? তুমি দেখবা যে পেশেন্টের নেক রিজনে বা চেস্ট ওয়াল, যেহেতু এসোফেজিয়াল রাপচার হচ্ছে, এসোফেজিয়াস কোথায় থাকে? নেক থেকে চেস্ট পর্যন্ত, রাইট? সো নেক রিজনে বা চেস্টের উপরে যখন তুমি অসকালটেট করবা, পেশেন্টের ক্রিপিটাস পাবা। ক্রিপিটাস মানে একটা সাউন্ড, ওয়ান টাইপ অফ সাউন্ড। এই ক্রিপিটাস সাউন্ডটা তুমি অসকালটেট করলে পাবা। ওকে, ক্রিপিটাস সাউন্ড যদি তুমি পাও, তাহলে বুঝবা যে পেশেন্টের এয়ার ট্র্যাপ হইছে, যে সাবকিউটিনিয়াস এমফাইসিমা ডেভেলপ করছে বা নিউমোমিডিয়াস্টিনাম ডেভেলপ করছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, তাহলে এখন পেশেন্টের আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের এসোফেজিয়াল পারফোরেশন। হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো, এই যে তোমাদের ফিগারটা দেখাই, সিটি স্ক্যানটা দেখাই। ওকে, আচ্ছা, তোমাদের দুটো সিটি স্ক্যান আছে, দুটো সিটি স্ক্যান দেখাতে হবে আমাকে এখন। একটা হচ্ছে আমাদের যে এসোফেজিয়াল ভেরিসেস, ডাইলেটেড সাবমিউকোসাল ভেন। দেখো, এই যে দেখো, এই যে আমাদের এসোফেজিয়াল ভেইন গুলো, এটা ডায়ালেটেড সাবমিউকোসাল ভেইন। আমি কেমনে বুঝবো ভাইয়া? এই যে এসোফেগাসের এই যে ভেইন গুলো ডায়ালেটেশন, এই ইউজুয়ালি সিটি স্ক্যানে এই ভেইন গুলো দেখা যায় না, ঠিক আছে? ইউজুয়ালি ভেইন গুলো দেখা যায় না। এটা হচ্ছে অ্যাওর্টা, দেখতে পাচ্ছ? আচ্ছা, অ্যাওর্টা, রাইট? কিন্তু ইউজুয়ালি তোমার নরমালি যেটা হয়, নরমালি আমাদের সাবমিউকোসাল ভেইন গুলো দেখা যায় না। কিন্তু যখন তোমার এসোফেজিয়াল ভেরিসেস ডেভেলপ করে পেশেন্টের, তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই যে দেখো, খুব সুন্দর সূক্ষ্ম দেখা যাচ্ছে সাবমিউকোসাল ভেইন গুলো। এই যে এ একটা, এই যে এ একটা, অ্যাওর্টার পাশে এ একটা, দেখছো? এই যে এ একটা ভেইন, এ একটা ভেইন, দুই পাশে এই দুটো এসোফেজিয়াল ভেইন দেখা যাচ্ছে। ওকে, ডাইলেশন হয়ে যাচ্ছে। এটাকে আপনি কি বলতেছে বলো? সাবমিউকোসাল ডাইলেটেড ভেইন। কি বলতেছি আমি? এসোফেজিয়াল ভেরিসেস, ঠিক আছে? আর এই যে দেখো, পেশেন্ট নিউমোমিডিয়াস্টিনাম কেমনে বুঝবো? হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, দেখতেই পাচ্ছ। ওকে, আর এই যে দেখো, পেশেন্টের এই যে এরিয়ার ভিতরে এয়ার থাকার কথা না, রাইট? এয়ার থাকার কথা না, এটা হচ্ছে নিউমোমিডিয়াস্টিনাম। মানে হচ্ছে পেশেন্টের এই যে এয়ার দেখা যাচ্ছে, দেখো এই যে এসোফেগাসের ভিতরে এই যে এয়ার দেখা যাচ্ছে। ট্রাকের ভিতরে এয়ার থাকবে স্বাভাবিক, কিন্তু এসোফেগাসের ভিতরে তার এয়ার থাকবে না, রাইট? এসোফেগাস যখন রাপচার হয়ে যাচ্ছে, তখন তুমি এসোফেগাসের ভিতরে কি পাবা? হ্যাঁ, কি পাবো? এয়ার পাবা। দেখো কি সুন্দর করে ডায়াগনস্টিক, কিন্তু না বুঝলে আমাকে বলো। দেখো, এই যে এসোফেগাসে তুমি এয়ার পাচ্ছ, দেখছো? এয়ার মানে কি? ব্ল্যাক হয়ে যাওয়া, রাইট? এয়ার মানে হচ্ছে ব্ল্যাক হয়ে যাওয়া। এই যে এসোফেগাসে তুমি এয়ার পাচ্ছ, এটাকে বলা হয় নিউমোমিডিয়াস্টিনাম, এয়ার ইন দা মিডিয়াস্টিনাম। ওকে, এয়ার ইন দা মিডিয়াস্টিনাম। যার আশেপাশে দেখো, এসোফেগাসের আশেপাশে দেখো স্ট্রাকচার গুলোতে, এই যে দেখো এয়ার পাচ্ছ, এখানে তো এয়ার থাকার কথা না, রাইট? এখানে তো এয়ার থাকার কথা না, এখানে এয়ার পাইলে এটাকে বলে নিউমোমিডিয়াস্টিনাম, এয়ার ইন দা মিডিয়াস্টিনাম। আচ্ছা, এখন আসো, দুইটা জিনিস আমরা একসাথে পড়বো। কি কি পড়বো ভাইয়া? দুইটা জিনিস, সেটা হচ্ছে ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম, একটা পর্ব হচ্ছে ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম, ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম, আর একটা হচ্ছে বোরহেভ সিনড্রোম। এই দুটো জিনিস তোমাদেরকে এখন পড়াবো। এই দুটো জিনিস কি? বোরহেভ সিনড্রোম মানে হচ্ছে যখন আমাদের এসোফেগাসটা ট্রান্সমুরালি পারফোরেট হয়ে যাবে। ট্রান্সমুরাল, ইউজুয়ালি ডিস্টাল এসোফেজিয়াল রাপচার ডিউ টু ভায়োলেন্ট রেচিং। মানে কি ভাইয়া? আচ্ছা, তাহলে বোরহেভ সিনড্রোম মানে হচ্ছে ট্রান্সমুরাল রাপচার, এটা খেয়াল করো। আর ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম মানে হচ্ছে পার্শিয়াল থিকনেস, partial thickness, partial thickness, longitudinal laceration of the gastroesophageal junction, confined to mucosa and submucosa, due to severe vomiting, often presents with hematemesis, usually found in alcoholics and bulimics. So তোমাদেরকে আমি একটা একটা করে বোঝাই। আগে মনে করো ম্যালোরিয়াস সিনড্রোমটা বোঝাই, ঠিক আছে? সো ম্যালোরিয়াস সিনড্রোমে যেটা হচ্ছে একটা পেশেন্টের,
ম্যালেরিয়া সিনড্রোমে যেটা হচ্ছে, লাস্ট দুটো টপিক কনসেন্ট্রেশন দাও সবাই। আমাদের মনে করো এটা এসোফেগাস, ওকে, এটা স্টোমাক। এই যে গ্যাস্ট্রোএসোফেজাল জাংশনে, আমাদের গ্যাস্ট্রোএসোফেজাল জাংশনে যদি আমাদের একটা লংগিটিউডিনাল টিয়ার থাকে, আমি মনে করি এই যে মিউকোসা আছে, মিউকোসটা ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে টিয়ার তৈরি করলো, ওকে। এই যে লংগিটিউডিনাল টিয়ার, টিয়ার তৈরি করলো, একটা মিউকোসাটা ছিঁড়ে গিয়ে লংগিটিউডিনাল টিয়ার তৈরি করা, এটাকে আমি বলতেছি হচ্ছে ম্যালেরিয়াস সিনড্রোম। পার্শিয়াল থিকনেস মানে শুধুমাত্র মিউকোসা এন্ড সাবমিউকোসা, আমাদের যে ওয়ালে যে মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলাস প্রোপ্রিয়া এন্ড সেরোসা থাকে, রাইট? তো সবগুলা চারটা যে পার্ট থাকে, হিস্টোলজিক্যাল চারটা লেয়ার, তার মধ্যে শুধু মিউকোসা এন্ড সাবমিউকোসা, এই দুটো যখন লংগিটিউডিনাল লেসারেশন হবে, সেটাকে আমি বলতেছি ম্যালোরি ওয়েস সিনড্রোম। আমি আবারও বলতেছি তোমাকে, দেখো আমাদের যে ওয়াল থাকছে, হ্যাঁ, ওয়ালে তো চারটা, এই যে ওয়াল যে চারটা লেয়ার আছে, রাইট? তো এর মধ্যে শুধুমাত্র মিউকোসা এন্ড সাবমিউকোসা, মানে পুরো ওয়ালটা ছিঁড়বে না, মিউকোসা এন্ড সাবমিউকোসা যখন লংগিটিউডিনাল লেসারেশন হবে, সেটাকে বলতেছি ম্যালোরি ওয়েস সিনড্রোম। এটা কোথায় হবে ভাইয়া? এই যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনে, ওকে। আর হোয়াট ইজ বোরেভ সিনড্রোম? ওকে, ডিফারেন্সটা কি ভাই? বোরেভ সিনড্রোম মানে কি? বোরেভ সিনড্রোম মানে হচ্ছে আমাদের ডিস্টাল এসোফেগাসে, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জংশন না, তার একটু উপরে, মনে করো এই জায়গায় ডিস্টাল এসোফেগাসে যখন কমপ্লিটলি পুরো এসোফেগাল ওয়ালের, পুরো এসোফেজিয়াস ওয়ালের, এটাকে বলে ট্রান্সমুরাল। আজকে থেকে মনে রাখবা হোল লাইফ, ট্রান্সমুরাল মানে হচ্ছে কমপ্লিট, পুরো চারটা হিস্টোলজিক্যাল লেয়ারই যখন আমাদের ছিঁড়ে যাবে, থিকনেস রাপচার হবে, ছিঁড়ে যাওয়া বলতে রাপচার হবে এই ওয়ালটা, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে বোর হেভ সিনড্রোম, ঠিক আছে? তাহলে ম্যালেরিয়াসের সাথে বোরহেভের দুইটা ডিফারেন্স, এটা হচ্ছে লোকেশন। বোরহেভ হচ্ছে আমাদের ডিস্টাল এসোফেগাসে, আর ম্যালেরিয়াস হচ্ছে আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনে। আর দেন আরেকটা ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সমুরাল, চারটা লেয়ারই একসাথে আমাদের কি হচ্ছে, চারটা লেয়ারই আমাদের রাপচার হচ্ছে। আর এখানে আমাদের ম্যালেরিয়াসে দুইটা লেয়ার, মিউকোসা এন্ড সাবমিউকোসা, ওকে। কজ দুইটার ক্ষেত্রে মোটামুটি সেম। সেটা কি? তুমি যদি তোমার গালের ভিতরে আঙ্গুল ঢোকাই দাও, এটাকে বলে সিভিয়ার ভায়োলেন্ট রেচিং। কখন? যারা ইউজুয়ালি যেসব পেশেন্ট মনে করো বমি করে, বমি করার সময় অনেকে তুমি আঙ্গুল ঢোকাই দাও না গালের ভিতরে, গলার ভিতরে, সো বমি করা, বারবার সিভিয়ার ভমিটিং একটা রিস্ক ফ্যাক্টর, যে বারবার বমি করতেছো, ভায়োলেন্ট রেচিং, এটা একটা এসোফেজিয়াল লাফস্টারের রিস্ক ফ্যাক্টর। যারা অ্যালকোহল খায় আর বমি করে, অ্যালকোহল খায় আর বমি করে, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, আই কান্ট এমফাসাইজ এনাফ যে এই দুইটা জিনিস কতটা ইম্পর্টেন্ট স্টেপ ওয়ানের জন্য, হ্যাঁ, বোথ ফর স্টেপ ওয়ান এন্ড সিকে। তো দেখো এখানে একটা ডিফারেন্স আছে, তোমাদেরকে এটা আমি সুন্দর করে একটু দেখাতে চাই। দিস ইজ দ্য লাস্ট টপিক অফ টুডে। সেটা হচ্ছে ম্যালেরিয়া ওয়েস্টিয়ার হচ্ছে আমাদের আমাদের যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন থাকে সেখানকার টেয়ার, ওকে। গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন, আপার জিআইটি মিউকোসাল টেয়ার, মানে বোঝাতে চাচ্ছে যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনের মিউকোসা এন্ড সাবমিউকোসাল টেয়ার। কারণ হয় ফোর্সফুল ভমিটিং, জোর করে তুমি যদি ভমিট করতে চাও সেক্ষেত্রে, কারণ তোমার ইন্ট্রাগ্যাস্ট্রিক যেটা প্রেশার সেটা বাড়ে। তুমি চিন্তা করো, তুমি জোর করে যদি বমি করতে চাও, তোমার জোর করে তুমি বমি করতে চাইলে তোমার স্টোমাকের ভিতর যে প্রেশারটা, সেটা ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার বলতে, সেটা বাড়বে, রাইট? বাড়লে সেই প্রেশারটা আমার কি, এই যে আমাদের সেই প্রেশারটা লোয়ার এসোফেজিয়াল যে স্ফিংটার আছে, আমাদের যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন আছে, সেই এরিয়াটাকে সে বারবার প্রেশার দিয়ে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যখন তোমার স্টোমাকের প্রেশারটা বাড়তেছে, তুমি কতক্ষণ সেই প্রেশারটা নিজের ভিতরে কনফাইন করতে পারবে? সেই প্রেশারটা আলটিমেটলি এসোফেগাসে ছড়াচ্ছে, এসোফেগাস ইনভেট করবে, ইনভেট করার পরে আমার যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন আছে সেটা যদি রাপচার হয়ে যায়, সেখানে যদি ওয়ালটা রাপচার হয়ে যায়, সেটাকে বলতেছি ম্যালোরি ওয়েস্টিয়ার, ঠিক আছে? ভমিটিং হবে, ব্লাড বার হবে, এপিগ্যাস্ট্রিক পেইন হবে। আচ্ছা, ভোরেভ সিনড্রোম কি? পুরোটা ট্রান্সমুরাল লেয়ার, এটাকে বলা হয় ভোরেভ সিনড্রোম। কজ সেই সেমই, ফোর্সফুল ভমিটিং, ফলে আলটিমেটলি গ্যাস্ট্রিক প্রেশার বাড়বে, ইন্টারগ্যাস্ট্রিক প্রেশার, স্টোমাকের প্রেশারটা বাড়বে, ফলে সেটা এসোফেগাসে ট্রান্সমিট হয়ে টিয়ার হবে, ঠিক আছে? এখানে তুমি কেমনে ডিফারেন্সিয়েট করবে ভাই? সেটা হচ্ছে আমার এখানে বোরেভ সিনড্রোমে আমি যেটা পাচ্ছি, আমার এয়ার আর ফ্লুইডটা যেটা হবে, ম্যালোরি ওয়েস যেহেতু ফুল, আমার শুধুমাত্র মিউকোসা আর সাবমিউকোসা, তো এখানে আমি এয়ার বা ফ্লুইড লিকেজ পাই না। এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে ভমিটিং এর সাথে তুমি ব্লাড পাবা, ওকে, এপিগ্যাস্ট্রিক পেইন পাবা। বাট বোরেভ সিনড্রোমে তুমি কি পাচ্ছ? ভমিটিং এন্ড রিচিং এর সাথে যেটা পাবা পেশেন্টের, এই ফ্লুইডটা, যেহেতু এটা ট্রান্সমুরাল টিয়ার, এয়ার এন্ড ফ্লুইড, এসোফেগাসের যে এয়ার আছে, এসোফেগাসের যে ফ্লুইড আছে, সেটা আশেপাশের স্ট্রাকচারে ছড়াই যাবে। মনে করো লাংসের যে প্লুরা আছে তার মধ্যে ঢুকাই যাবে, লাংসের যে প্লুরা যেটা আছে আমাদের, প্লুরার ভিতরে ঢুকলে প্লুরাল ইফিউশন তৈরি করবে, মিডিয়াস্টেনামে ঢুকে আমাদের নিউমোমিডিয়াস্টেনাম তৈরি করবে, রাইট? একটু আগে বলছি। দেন স্কিনে ঢুকে সাবকিউটেনিয়াস এমফাইসিমা তৈরি করবে, ওকে। পেশেন্টের কিছু সিস্টেমিক সাইন থাকবে, যেরকম ফিভার ডেভেলপ করতে পারে, পেশেন্টের সেপটিক শক ডেভেলপ করতে পারে, ওকে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বোরেভ সিনড্রোম থেকে ম্যালেরিয়া সিনড্রোমের সাথে ডিফারেন্স, এইভাবে তুমি ডিফারেন্সিয়েট করবা। দিস ওয়াজ ইট। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে আমাকে 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 প্লিজ আস্ক মি, অথবা আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা।
আজকে অনেক কিছু পড়াইছি, আই এম স্যাটিসফাইড। সো তুমি তোমার আমাকে বলো, জানাও যে তোমার সবকিছু ক্লিয়ার কিনা। কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি কোশ্চেন। ইটস বিন ওভার 2 hours নাও। আচ্ছা, সো আই হোপ তোমরা বুঝতে পারছো, রাইট? মৃত্তিকা, ইয়া, ইব্রাহিম খলিল, নাবিল, Nabila, right? I guess I am pronouncing right. Pardon me if I am wrong. Nabila, টুম্পা, মাহমুদুল, ইয়া। সো সো আজকে এ পর্যন্ত। হ্যাঁ, আমাদের এসএফএস ডান। আমার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ, আজকে তো 2 তারিখ। সো নেক্সট ক্লাস হয়তো আমি 6 তারিখ অথবা 7 তারিখে, 6 তারিখে নিব হয়তো। দেন আমাদের 9 তারিখে তো পরীক্ষা আছে, এক্সাম আছে। তোমরা খুব ভালো মতো পড়াশোনা করো। নেক্সট ক্লাস আমি 6 তারিখে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। 5-6 তারিখে আমি বলে দেবো তোমাদেরকে। এবং সেই নাম্বার স্টমাক শেষ করবো। স্টমাক শেষ করে আমরা ইন্টেস্টাইন ধরবো। ওকে, আল্লাহ হাফেজ সবাই। এবং যাদের পেমেন্ট, এই মান্থের পেমেন্ট তোমার ডিউ ডেটের ভিতরে দিয়ে দেওয়া, যাদের ডিউ আছে সব দিয়ে দিবা। বিকাশ যে নাম্বার আছে আগেরটাই সেম, আমি আরো আরেকবার দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। বাই। স্টাডি হার্ড পোলাপান।